হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? চলে এলাম আবারও একটা ড্রামার গল্প নিয়ে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আমার চ্যানেলকে এইরকম মজার মজার গল্প পাওয়ার জন্য। তো বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করছি। গল্পের শুরুতেই আমরা এই গল্পের হিরোইন কংরংকে দেখতে পাবো, যে তার অস্ট্রেলিয়ার পড়াশোনা ছেড়ে দিয়ে চায়না ফিরে আসছিল, আর সেটাও আবার তার মাকে লুকিয়ে। আসলে ওর মা ওকে ফাইন্যান্স পড়ানোর জন্য অস্ট্রেলিয়া পাঠিয়েছিল, কিন্তু কংরং এর উকিল হওয়ার ইচ্ছে, তাই তো সে তার মাকে মিথ্যে বলে চায়না ফিরে আসছে, যাতে চায়না ফিরে সে একটা ইন্টার্নশিপ কমপ্লিট করে লয়ার হতে পারে। কংরং এয়ারপোর্টে চলে আসে, যেখানে ওর কাজিন জেনের ওকে পিক করার কথা ছিল, কিন্তু জেনকে ফোন করতেই কংরং জানতে পারে যে জেন কোনো একটা মিটিং এ আটকে গেছে। আর জেন ওকে টেনশন করতেও না বলে, কারণ জেন তার বসকে পাঠিয়ে দিয়েছে কংরংকে পিক আপ করার জন্য। কংরং তাই জেনের বসের জন্য এয়ারপোর্টে অপেক্ষা করতে থাকে। তখনই একজন আঙ্কেল ওখানে হঠাৎ করেই অজ্ঞান হয়ে যায়। কংরং তাকে সাহায্য করার চেষ্টাও করে, কিন্তু আঙ্কেল কোনো রেসপন্সই করছিল না। আর ঠিক তখনই আমাদের হিরো ওখানে চলে আসে। হিরোর নাম হলো শাওচিং। সে অ্যাম্বুলেন্স ডেকে ওই আঙ্কেলটিকে ওখান থেকে হসপিটালে নিয়ে যায়। শাওচিং এর এইরকম ব্যবহার দেখে কংরং তো ইমপ্রেস হয়ে যায়। তাড়াহুড়োতে শাওচিং তার পেনটা ওখানেই ফেলে আসে, যেটা কংরং দেখতে পায়। কংরং তো সেটা শাওচিংকে দেওয়ার চেষ্টাও করে, কিন্তু শাওচিং ততক্ষণে ওখান থেকে চলে গেছিল। আসলে শাওচিংই এখানে কংরংকে পিক করার জন্য এসেছিল জেনের বস হিসেবে, কিন্তু সেই আঙ্কেলের চক্করে শাওচিং কংরং এর কথা একদমই ভুলে যায়। কংরং এরপরেও কিছুক্ষণ শাওচিং এর জন্য অপেক্ষা করে, কিন্তু তারপরেই ও ভাবে যে এখানে যদি ও এইভাবেই অপেক্ষা করতে থেকে যায়, তাহলে সে তার ইন্টার্নশিপের প্রথম দিনই লেট হয়ে যাবে। আর এটা ভাবার পরেই কংরং নিজেই একটা গাড়ি নিয়ে সময় মতো অফিসে পৌঁছে যায়। এই ইন্টার্নশিপের জন্য 5 জন অ্যাপ্লাই করেছিল, আর এই 5 জনের মধ্যে যে কোনো একজন ইন্টার্নশিপ শেষ করার পর জব পেয়ে যাবে। ওদের 5 জনকে 5টা আলাদা আলাদা জায়গায় ইন্টার্নশিপের জন্য পাঠানো হয়। কংরং এর এই ইন্টার্নশিপটা পড়েছিল ইউনজি হসপিটালে। অফিস থেকে বেরিয়ে কংরং সেই অ্যাপার্টমেন্টে যায় যেটা জেন ওর জন্য চুজ করে রেখেছিল। আর অ্যাপার্টমেন্টটা দেখে ওর পছন্দও হয়ে যায়, তাই সে জেনকে ফোন করে বলে যে অ্যাপার্টমেন্টটা তার পছন্দ হয়ে গেছে, আর ওকে এটাও জানায় যে ও সেই হসপিটালে কাজ পেয়েছে যেটাই জেন আগে থেকেই কাজ করে। এরপর কংরং তার বান্ধবী চেংচেং এর সঙ্গে দেখা করে। চেংচেং ওকে দেখে খুব খুশি হয়, কারণ সে অনেক বছর পর কংরংকে দেখছে। ওরা দুজন যখন একটা কনভিনিয়েন্স স্টোর থেকে কিছু কিনে বাইরে বেরিয়ে আসছিল, ঠিক তখনই শাওচিংও ভেতরে যাচ্ছিল, কিন্তু ওরা দুজন ওকে লক্ষ্য করেনি। কিন্তু ওরা যখন বাইরে বেরিয়ে চলেই যাচ্ছিল, তখনই শাওচিং এর কুকুর হঠাৎ করেই ওদের দেখে ঘেউ ঘেউ করে ওঠে। আর এতে ওরা দুজন ঘাবড়ে গিয়ে ওদের হাতে থাকা সমস্ত জিনিসপত্রই ফেলে দেয়। কুকুরের চিৎকার শুনে শাওচিংও বাইরে বেরিয়ে আসে, আর শাওচিংকে দেখে এরা দুজন তো শাওচিংকেই দেখতে থাকে, কারণ আসলে এই শাওচিং খুব হ্যান্ডসাম। শাওচিং ওদের দুজনের কাছে প্রথমে ক্ষমা চায়, আর তারপর ওদের দুজনের ক্ষতির জন্য ক্ষতিপূরণ দেবে বলে। এতে কংরং না বললেও চেংচেং এতে হ্যাঁ বলে দেয়, আর সে কংরংকে এটাও বোঝায়, আর এই হ্যান্ডসামের নাম্বার পাওয়ার জন্য এটাই একমাত্র উপায়। কিন্তু শাওচিং ওদেরকে ফোনে না পে করে একদম ক্যাশেই পে করে, আর এতে বেচারি চেংচেং এর প্ল্যানিং তো ফেল হয়ে যায়। পরের দিন কংরং সময় মতো হসপিটালে পৌঁছে যায়, যেখানে ডক্টর ইন ওকে সমস্ত কাজের ব্যাপার বুঝিয়ে বলে। ডক্টর ইন তো ওকে এটাও বলে যে তোমার কাজটা একটু কষ্টকর হতে চলেছে, কারণ তোমার কাজের জন্য তোমাকে ডাক্তার এবং পেশেন্ট দুজনকেই হ্যান্ডেল করতে হবে। আর এখানে উদাহরণ হিসেবে ডক্টর ইন ওকে মিস্টার লিনের ব্যাপারে বলে। মিস্টার লিনের কথা অনুযায়ী মিস্টার লিনের ট্রিটমেন্টের জন্য যত খরচ হয়েছে তার থেকেও বেশি টাকা ডাক্তাররা নিয়ে নিয়েছে। আর এখন মিস্টার লিন জেদ ধরে বসে আছে যে সে তার সমস্ত টাকা ফেরত পেতে চায়, আর শুধুমাত্র এইটুকুই নয়, সে ডাক্তারদের কাছ থেকে একটা অ্যাপোলজি লেটারও নিতে চায়। সবকিছু শোনার পর কংরং জিজ্ঞাসা করে মিস্টার লিনের কেসটা কে হ্যান্ডেল করছে। তখন ডক্টর ইন বলে যে শাওচিং। এরপর কংরং একদম শাওচিং এর কেবিনে যায়, যেখানে সে তার নিজের পরিচয় দিয়ে বলে যে আমি একজন ল ইন্টার্ন। ওর কথা শুনেই শাওচিং বুঝে যায় কি ব্যাপারে কথাবার্তা বলতে এসছে, তাই শাওচিং ইচ্ছে করেই তার নেম ট্যাগটা লুকিয়ে ফেলে। শাওচিং ওকে এটাও বলে দেয় যে সে এখন এখানে নেই। এটা বলেই শাওচিং ওখান থেকে চলে যায়। কিন্তু বাইরে বেরিয়ে আসার পর কংরং বুলেটিন বোর্ড থেকে জানতে পারে যে সেই যেই ডাক্তারের সঙ্গে একটু আগে কথাবার্তা বলছিল সেই আসলে শাওচিং। আর এটা জানতে পারার পরই কংরং শাওচিং এর জন্য মেন্স টয়লেটের বাইরে অপেক্ষা করে। শাওচিং বেরিয়ে এসে ওকে দেখতে পেয়ে বলে আমাকে রোগীদেরকে চেক করতে যেতে হবে, তাই আমার হাতে তো একটুও সময় নেই। কংরং বলে আমি শুধুমাত্র 5 মিনিট চাই। শাওচিং তখন ওকে 1 মিনিট কথা বলতে দেয়, কিন্তু 1 মিনিটে কংরং শুধুমাত্র এটুকু জানতে পারে যে মিস্টার লিনের ব্রেন টিউমার আছে। আর 1 মিনিট হয়ে যাওয়ার পর শাওচিং ওকে আর একদমই কথা বলার সুযোগ দেয়নি, তাই বেচারি কংরং কথা বলার জন্য শাওচিং এর পেশেন্ট হয়েই ওর কেবিনে চলে আসে।
যেখানে সে আবারও মিস্টার লিনের ব্যাপারে জিজ্ঞাসাবাদ শুরু করে। কিন্তু শাওচিং এখানে ওকে কোনো উত্তরই দেয়নি, আর শুধু এটুকুই বলে যে তুমি আমার সময় নষ্ট করছো, এই সময়ে আমি আরো অনেক রোগীকে চেক করে আসতে পারতাম। শাওচিং এর কেবিন থেকে বেরিয়ে আসার পর কংরং এটাই ভাবছিল সে কি করে মিস্টার লিনের ব্যাপারে সমস্ত কথাবার্তা শাওচিং এর থেকে জানতে পারবে। তখনই একটা নার্স ওখানে চলে আসে আর কংরংকে বলে শাওচিং সবসময়ের জন্য এইরকমই, সে তার সমস্ত সময়ই রোগীদের ট্রিটমেন্টের জন্য লাগিয়ে দেয়। নার্সটি তো এটাও বলে যে এইরকম ব্যাপারটা নয় যে শাওচিং তোমার প্রশ্নের উত্তর দিতে চায় না, শাওচিং আসলে ওই প্রশ্নগুলোর উত্তর দিয়ে সময় নষ্ট না করে সেই সময়ে অন্যান্য রোগীদের সাহায্য করতে চায়। নার্সের কাছ থেকে এইসব কথাবার্তা জানার পর কংরং বুঝতে পারে শাওচিং আসলে কেমন ধরনের মানুষ। শাওচিং এর সঙ্গে দেখা করার জন্য ওর আঙ্কেল ওয়াংরেং ওখানে আসে, কিন্তু ওয়াংরেংকে দেখে কোনো দিক দিয়ে মনে হচ্ছিল না যে ও শাওচিং এর আঙ্কেল। ওদের কথাবার্তা থেকে আমরা এটা জানতে পারি ওয়াংরেং এর একটা বই দোকান আছে, কিন্তু ওয়াংরেং দিনে একটাও বই বিক্রি করতে পারে না, যেই ব্যাপারটা ওর বাড়ির কেউই পছন্দ করতো না, আর ওকে বলতো একটা বিজনেস স্টার্ট করতে এবং তারপর বিয়ে করে সেটেল হয়ে যেতে। র্যাং শাওচিংকে ওর সঙ্গে ড্রিঙ্ক করার জন্য ইনভাইটও করে, কিন্তু শাওচিং বলে আমাকে একটা জায়গায় যেতে হবে। এটা শুনে র্যাং ওকে টোন কেটে বলে যে এবার তো তোমার ওই মেয়েটার কথা ভুলে যাওয়া উচিত, কারণ এই ব্যাপারটা তো অনেক বছর হয়েও গেছে। কিন্তু শাওচিং ওর কথায় কোনো উত্তর না দিয়েই ওখান থেকে চলে যায়। এরপর শাওচিংকে আমরা একটা গাছের তলায় দাঁড়িয়ে থাকতে দেখবো, আর সেখানে দাঁড়িয়ে সে তার ছোটবেলার কিছু কথা মনেও করে, যেখানে তার সেই ছোট্ট বান্ধবীটি বিদেশ যাওয়ার আগে এটা প্রমিস করেছিল ও ফিরে এসে শাওচিংকে বিয়ে করবে, আর ঠিক এই গাছের তলাতেই ওরা দেখাও করবে। আর এই জন্যই তো শাওচিং এখানে এসে মেয়েটির জন্য সবসময়ই অপেক্ষা করে। শাওচিং যখন ওখানে ছিল তখনই বৃষ্টি শুরু হয়ে যায়। এদিকে কংরংও বৃষ্টি থেকে বাঁচার জন্য ওই গাছের তলাতেই এসে দাঁড়ায়। এবার কংরংকে পেছন থেকে দেখে শাওচিং তো এটাই মনে করে যে তার ছোটবেলার বান্ধবীই হবে হয়তো, তাই সে ওর দিকে এগিয়ে যায়। কিন্তু পরে যখন ও কংরংকে ভালো করে দেখতে পায় তখন ও বুঝতে পারে এটা তো হসপিটালের সেই নতুন ইন্টার্ন, আর তাই তো শাওচিং ওখান থেকে চলে যাবেই ভাবছিল। তখন কংরং ওর সামনে চলে আসে আর ওর কাছে ক্ষমা চেয়ে ওকে ওর পেনটাও ফেরত দিয়ে দেয়। আর এখানে কংরং শাওচিংকে তার আরো একবার পরিচয় দিয়ে তার নামটাও বলে, আর ওর নাম শুনেই শাওচিং শকড হয়ে যায়। আর তারপর সে কংরং এর কপাল থেকে চুল সরিয়ে তার কপালের কাটা দাগটা দেখে, আর এই দাগটা কংরং যখন ছোটবেলায় একবার পড়ে গেছিল তখনই হয়ে গেছিল। আর দাগটা দেখেই শাওচিং বুঝে যায় যে কংরংই তার ছোটবেলার বান্ধবী। এটা জানতে পারার পর শাওচিং তো ওকে জড়িয়েই ধরে, যেটা দেখে কংরং অবাক হয়ে যায়, কারণ সে তো বুঝতেই পারছিল না যে শাওচিং কেন এরকম করছে। শাওচিং ওকে বলে যে আমি তোমার জন্যই এখানে অপেক্ষা করছিলাম, যেটা শুনে কংরং বলে কিন্তু আমাকে তো এই ব্যাপারে কেউ কিছু বলেইনি। কংরং এর এইরকম কথাবার্তা শুনে শাওচিং বুঝেই যায় যে কংরং তার ছোটবেলার সমস্ত কথাই ভুলে গেছে। সন্ধ্যায় কংরং চিংচিং এর সঙ্গে দেখা করার জন্য রেস্টুরেন্টের বাইরে আসে, আর চিংচিং খুব বড় বাড়ির মেয়ে হওয়ার পরেও সে একটা রেস্টুরেন্ট চালায়, আর যেটা খুব ভালোভাবেই চলছিল। কংরংকে চিন্তায় দেখে চিংচিং জিজ্ঞাসা করে তোমার কি হয়েছে। কংরং বলে প্রত্যেকটা ইন্টার্ন যে কোনো একটা বসের আন্ডারে কাজ করছে, আর তাদের কাজের জন্য ওদের বসেরা ওদের প্রশংসাও করছে, কিন্তু আমার সঙ্গে তো তার পুরো উল্টোটাই হচ্ছে। আর এখানেই কংরং চিংচিংকে শাওচিং এর ব্যাপারে সমস্ত কথাই বলে দেয়। এটাও বলে শাওচিং যদি এইরকমই বিহেভ করতে থাকে তাহলে তো আমি আমার ইন্টার্নশিপটা কমপ্লিটই করতে পারবো না। বাড়ি ফিরে কংরং তার বাবার কথাই ভাবছিল। আসলে তার বাবাও একজন বড় উকিল ছিল, আর তাই তো কংরংও তার বাবার মতো একজন উকিল হতে চায়। এদিকে শাওচিং কংরং এর কাজিন জেনের সঙ্গে কথাবার্তা বলছিল, আর ওদের কথাবার্তা থেকে আমরা এটা জানতে পারি কংরং এখন যেই অ্যাপার্টমেন্টে থাকে সেই অ্যাপার্টমেন্টটা আসলেই শাওচিং এর। আর শাওচিং তো এখানে কথায় কথায় জেনকে জিজ্ঞাসা করেই ফেলে যে কংরং এর কোনো বয়ফ্রেন্ড আছে নাকি। এর উত্তরে জেন বলে ওর কোনো বয়ফ্রেন্ড নেই। ওদের কথাবার্তার মাঝখানেই কংরং জেনকে ফোন করে আর বলে যে অ্যাপার্টমেন্টের লাইট চলে গেছে, তাই তুমি এসে আমাকে সাহায্য করো। কথাটা শাওচিংও শুনতে পায়। বেচারি কংরং অন্ধকারে কিছুই বুঝতে পারছিল না, তাই সে ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে কোনো রকম কাজ চালাচ্ছিল। তখনই দরজার বাইরে থেকে জেন আওয়াজ দিয়ে বলে যে আমি চলে এসেছি, দরজা খোলো। কংরং দরজা খুলেই অন্ধকারে জেন ভেবে শাওচিংকেই জড়িয়ে ধরে, কিন্তু পরে যখন ওর ফোনের ফ্ল্যাশ লাইটটা জেনের মুখে পড়ে তখনও বুঝতে পারে যে সে তো অন্য কাউকেই জড়িয়ে ধরেছে। আর শাওচিংকে দেখার পর একটু এম্বারেসও হয়। এরপর কংরং এবং শাওচিং একে অপরকে সামনে থেকে দেখতে থাকে। ততক্ষণে জেইনও বাইরে থেকে লাইট ঠিক করে অ্যাপার্টমেন্টে চলে আসে, আর সে যখন বসতেই যাচ্ছিল তখনই শাওচিং ওর দিকে এমন ভাবেই দেখে যে জেন ভয় পেয়ে কিছু খাবার আনতে যাওয়ার বাহানা করেই বাইরে চলে আসে। কংরং শাওচিংকে বলে যে সে জেন ভেবেই ভুল করে ওকে জড়িয়ে ধরেছিল, আর কংরং এটাও জানতো না যে এই অ্যাপার্টমেন্টটা শাওচিং এর। শাওচিং ওর কথায় কোনো উত্তর না দিয়ে তার নিজের ফোনটা কংরং এর দিকে বাড়িয়ে দেয় আর বলে আমাকে তুমি উইচ্যাটে অ্যাড করে নাও,
কারণ পরে যদি তোমার কোনো সমস্যা হয় তাহলে তুমি আমাকে ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারবে। কংরং বলে, আরে না না, তার দরকার নেই, আর আমার কিছু অসুবিধা হলে আমি তো জেনকে ফোন করেই নেব, আর তাছাড়াও তুমি সবসময় কত ব্যস্ত থাকো। শাওচিং বলে, আমি তো ভেবেছিলাম উইচ্যাটের মাধ্যমে আমি তোমাকে মিস্টার লিনের ব্যাপারে কিছু বলতে পারবো, কিন্তু তুমি যদি না চাও তাহলে ঠিক আছে। এইটা শুনেই কংরং তো তাড়াহুড়ো করে শাওচিংকে উইচ্যাটে অ্যাড করেই নেয় আর জিজ্ঞাসাও করে যে আমি মিস্টার লিনের ডিটেলস কবে জানতে পারবো। তখন শাওচিং বলে, আমি কি তোমাকে বলেছি যে আমি আজকেই তোমাকে সবকিছু জানিয়ে দেব? আমি যখন মিস্টার লিনের ব্যাপারে সমস্ত ডিটেলস কালেক্ট করে নেব তখনই তোমাকে পাঠিয়ে দেব, আর তাছাড়াও এখন অনেক রাত হয়ে গেছে, তাই তুমি ঘুমিয়ে পড়ো। এটা বলেই শাওচিং ওখান থেকে চলে যায়। রাতে কংরং যখন ঘুমানোর চেষ্টাই করছিল, শাওচিং ওকে একটা মেসেজ পাঠায় আর বলে, তুমি যদি মিস্টার লিনের ব্যাপারে জানতে চাও তাহলে কালকে 5:30টার সময় আমার সঙ্গে একটা পার্কে দেখা করো। শাওচিং এর কথা মতো পরের দিন 5:30টার সময় কংরং সেই পার্কে পৌঁছে যায়। শাওচিং তখন ওকে একটা ট্রাক স্যুট দেয় আর বলে, এটা তোমাকে পড়তেই হবে, তুমি যদি মিস্টার লিনের সমস্ত ডিটেলস পেতে চাও তো। আর এই মিস্টার লিনের রিপোর্ট পাওয়ার জন্য কংরং তো সবকিছু করতেই রাজি ছিল। তারপর ওরা দুজন জগিং করতে শুরু করে। জগিং কমপ্লিট করার পর কংরং শাওচিংকে আবারও মিস্টার লিনের রিপোর্ট চায়। শাওচিং বলে, আমি তোমাকে এখনই রিপোর্টটা দেব না, আজকে সারা দিন তোমাকে আমার সঙ্গে হসপিটালে কাটাতে হবে, আর এটা দেখতে হবে সব ডাক্তাররাই কতটা পরিশ্রম করে। শাওচিং এর কথা মতো কংরং ওদের একটা সার্জারির ডিসকাশনে অংশগ্রহণ করে, যেখানে ওকে দেখে বিভিন্ন কলিগেরা ওর ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। তখন শাওচিং সবাইকে জানিয়ে দেয় যে ও একজন ল ইন্টার্ন আর তার ইন্টার্নশিপ কমপ্লিট করার জন্যই হসপিটালে এসছে। কিছুক্ষণ পর জেন কংরংকে এই হসপিটালের সেকেন্ড বেস্ট ডক্টর সেনের ব্যাপারে বলে। আর শুধু এইটুকুই নয়, ডক্টর সেন শাওচিং এর সঙ্গে একসঙ্গে পড়াশোনাও করেছে। আর এইভাবে সারাদিন শাওচিং এর সঙ্গে হসপিটালে কাটানোর পর কংরং ফাইনালি বুঝেই যায় যে একটা ডাক্তার সারাদিনে কতটা কাজ করে। এদিকে আমরা চিংচিংকে দেখবো যে তার রেস্টুরেন্টেই ছিল। তখনই ওর কাছে একজন ওয়েটার এসে বলে যে রেস্টুরেন্টে অনেক কাস্টমার আসার ফলে তাদেরকে বসতে দেওয়ার জায়গাই হচ্ছে না। এটা শুনে চিংচিং তার রেস্টুরেন্টের পাশের একটা বই দোকানে যায়, যেই বই দোকানটা অনেকদিন থেকেই বন্ধ পড়েছিল। আর এই বই দোকানটাই শাওচিং এর আঙ্কেল ওয়েন রাঙের। দোকানটা বন্ধ দেখে চিংচিং রেঙের উদ্দেশ্যে একটা চিঠি লিখে তার দোকানের বাইরে কিছু টেবিল লাগানোর পারমিশন চায়, কিন্তু আঙ্কেল রেঙ এতে না বলে দিলে চিংচিং ভীষণই রেগে যায়, কারণ এই বই দোকানে এমনিতেও কেউ আসে যায় না। তাই চিংচিং রেঙের পারমিশন ছাড়াই তার দোকানের বাইরে কিছু টেবিল পেতে দেয়। কিছুক্ষণ পর রেং চিংচিং এর কাছে আসে আর ওকে জিজ্ঞাসা করে, আমার পারমিশন না পাওয়ার পরেও তুমি কি করে আমার দোকানের সামনে চেয়ার পাততে পারো? কিন্তু চিংচিং এখানে ওর কথার উত্তর না দিয়ে রেংকে খাওয়ার অফার দেয়। আসলে ও ভাবছিল যে এইরকম করলে বোধহয় রেং রাজি হয়ে যাবে, কিন্তু রেং তো রাজি হয়নি। আর তাই তো সে কিছুক্ষণ পর একটা কুকুর নিয়ে এসে তার দোকানের বাইরে বসে যায়, আর কুকুরটা চিৎকার করছিল দেখে কাস্টমাররা ভয় পেয়ে ওখান থেকে পালাতে শুরু করে। আর এর জন্য চিংচিং এবং রিংয়ের মধ্যে তো ঝামেলাই বেঁধে যায়। এদিকে আমরা কংরংকে দেখবো যে শাওচিং এর জন্য অনেকক্ষণ থেকেই হসপিটালের ক্যাফেটেরিয়াতে অপেক্ষা করছিল। কিছুক্ষণ পর শাওচিং ওখানে চলেই আসে। কংরং এখানেও শাওচিংকে সেই মিস্টার লিনের রিপোর্ট চায়। শাওচিং বলে, রিপোর্টটা তো আমার এখনো লেখা হয়নি, কিন্তু আজকে রাতের মধ্যে আমি তোমাকে পাঠিয়ে দেব। ঠিক তখনই শাওচিং এর কাছে একটা ইমার্জেন্সি ফোন আসে, তাই তো শাওচিংকে না খেয়েই ওখান থেকে চলে যেতে হয়। আর ব্যাপারটা দেখে কংরংয়ের অনেকটা খারাপও লাগে, তাই সে ভাবে যে সে নিজেই শাওচিংকে সাহায্য করবে। এরপর চিংচিং কংরংয়ের কাছে আসে আর ওকে বলে যে আমি অনেকটাই ডিপ্রেসড। আর তারপর তার রেস্টুরেন্টে হওয়া সমস্ত ব্যাপারগুলোই সে কংরংকে জানায়। তখন কংরং বলে, তুমি চিন্তা করো না, তোমার সঙ্গে সবসময়ই আমি আছি। কথা বলতে বলতেই চিংচিং কংরংয়ের পায়ের দিকে লক্ষ্য করে, আর তারপরে সে কংরংকে বলে, তুমি এই জুতোগুলো কোথায় পেয়েছো? এটা তো লিমিটেড এডিশন জুতো। এটা শুনে কংরং বলে, জুতোগুলো তো আমাকে শাওচিং দিয়েছে। চিংচিং বলে, কোথাও শাওচিং তোমাকে পছন্দ করে না তো? এরপর কংরং অপারেশন থিয়েটারের বাইরে শাওচিং এর জন্য অপেক্ষা করছিল, কিন্তু অনেকক্ষণ হয়ে যাওয়ার পরে যখন শাওচিং আসছিল না, কংরং বসে বসেই ওখানে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর শাওচিং যখন বেরিয়ে আসে আর কংরংকে বসে বসে ঘুমোতে দেখে, তখন তার ছোটবেলার কথা মনে পড়ে যায়। আসলে ছোটবেলায়ও একবার কংরং শাওচিং এর জন্য অপেক্ষা করতে করতে এইভাবে বসেই ঘুমিয়ে গেছিল। তখন ছোট্ট শাওচিং তার পাশে গিয়ে বসে তার নিজের কাঁধে কংরংয়ের মাথাটা রেখে দিয়েছিল। আর বড় বেলায়ও শাওচিং সেটাই করে। কিছুক্ষণ পর জেইন ওখানে আসে। শাওচিং এর পাশে কোনো একটা মেয়েকে এতটা ক্লোজ ভাবে বসে থাকতে দেখে সে তো ছবি তুলতেই শুরু করে, কিন্তু ছবিটা ভালো করে লক্ষ্য করার পর ও যখন বুঝতে পারে ছবিতে শাওচিং এর পাশে তার কাজিন কংরং আছে, তখন সে তো ভয় পেয়েই ওখান থেকে পালায়। আর ঠিক তখনই শাওচিং এবং কংরং এর ঘুম ভেঙে যায়। কংরং শাওচিংকে বলে, তুমি সারাদিনে কিছুই খাওনি,
তাহলে তুমি কি আমার সঙ্গে ডিনার করতে যাবে? এটা শুনে শাওচিং খুশি হয় আর কংরঙের সঙ্গে ডিনার করার জন্য চেংচেং এর রেস্টুরেন্টে চলে আসে। কিন্তু ওরা দুজন যখন খাবার খাওয়া শুরু করে তখন দুজনের কান দিয়েই ধোঁয়া বেরোতে শুরু হয়। আসলে খাবারে প্রচুর ঝাল দেওয়া ছিল, কিন্তু ওরা যখন খাচ্ছিল চেংচেং ওদেরকেই দেখছিল, তাই তো ওদের দুজনকে খাবারটা কন্টিনিউ করতেই হয়। শাওচিং কংরংকে বলে, তোমার তো স্পাইসি খাওয়ার পছন্দ ছিল তাই না? কংরং বলে, আমার কখনোই স্পাইসি খাওয়ার পছন্দ নয়। আর কথাটা শুনেই শাওচিং ছোটবেলার একটা কথা মনে করে। ছোটবেলায় কিছু ছেলেরা শাওচিংকে বুলি করার জন্য ওকে ইচ্ছে করেই ঝাল খাবার খাওয়াচ্ছিল, আর সেখানে কংরং চলে আসে এবং শাওচিংকে বাঁচানোর জন্য ঝাল খাবারটা সেই খেয়ে ফেলে। আর এটা মনে করেই শাওচিং বুঝতে পারে সেই সময় কংরং শুধুমাত্র ওকে বাঁচানোর জন্য ঝাল খাবার খেয়ে ফেলেছিল। সেদিনই রাতে শাওচিং কংরংকে মিস্টার লিনের সঙ্গে দেখা করানোর জন্য নিয়ে যায়, আর ওরা দূর থেকে লক্ষ্য করে মিস্টার লিন তখন খাচ্ছিল, আর যেই খাবারটা জেনের হাত দিয়ে শাওচিং মিস্টার লিনের কাছে পাঠিয়েছিল। আর এখানে শাওচিং কংরংকে জানায় মিস্টার লিনের ব্রেনে আসলে টিউমার আছে, যার জন্য মিস্টার লিনকে হসপিটালে অবজারভেশনে রাখার দরকার আছে, কিন্তু মিস্টার লিন হসপিটালে থাকতে রাজি নয়। তাই তো আমি ইচ্ছে করে মিস্টার লিনকে হসপিটালে রাখার জন্য টাকা পয়সার একটা ঝামেলা বাঁধিয়ে ফেলেছি। শাওচিং এর এইসব কথা শুনে কংরং বুঝতে পারে শাওচিং কতটা ভালো মনের মানুষ। বাড়ি ফিরে রাতে কংরং শাওচিং এর এইসব কথাগুলো মিস্টার লিনের রিপোর্টে লিখে ফেলে, আর পরে তিনি এই রিপোর্টটা কংরং ডক্টর ইনকে দিয়ে দেয়। এদিকে আমরা দেখবো হসপিটালের সমস্ত নার্স এবং ডাক্তাররা কংরং এর ব্যাপারে গসিপ করছিল। আসলে আগের দিন রাতে জেন কংরং এবং শাওচিং এর যে ছবিটা ক্লিক করেছিল সেটা হসপিটালে ভাইরাল হয়ে গেছে। কংরং তো বুঝতেই পারছিল না তার সঙ্গে সবাই আজকে এরকম অদ্ভুত ব্যবহার কেন করছে, কিন্তু পরে ও রিসেপশনে গিয়ে সমস্ত ব্যাপারটাই জানতে পারে। আর তারপরেই যখন ও জেনকে দেখতে পায়, জেনের কান ধরে একটা সাইডে ওকে নিয়ে যায়, যেখানে জেন ওকে জানায়, আমি এরকমটা করতে মোটেও চাইনি। আসলে আমি একটা নার্সকে যখন শাওচিং এর কিছু ছবি পাঠাচ্ছিলাম তখনই ভুল করে তোমার এবং শাওচিং এর একসঙ্গে ছবিটাও চলে যায়, আর সেই নার্সের মাধ্যমেই তোমাদের ফটোটা পুরো হসপিটালে ভাইরাল হয়ে যায়। এরপর কংরং শাওচিং এর কাছে যায়, যেখানেও প্রথমে শাওচিং এর সঙ্গে মিস্টার লিনের ব্যাপারেই কথাবার্তা বলে, কিন্তু পরেও হসপিটালে যে রুমোরটা চলছে সেটা যে সত্যি নয় তার ব্যাপারে সবাইকে জানিয়ে দিতে বলে। তারপর শাওচিং এবং কংরং ওরা দুজনেই রিসেপশনে আসে, যেখানে নার্সরা শাওচিংকে জিজ্ঞাসা করে যে ছবির মধ্যে কি সত্যিই কংরং আছে? তখন শাওচিং বলে হ্যাঁ। আর শাওচিং তো এখানে সবাইকে এটাও জানিয়ে দেয় যে কংরং এবং আমি তো আসলে চাইল্ডহুড সুইটহার্ট, আমি ছোটবেলা থেকেই কংরংকে পছন্দ করি। শাওচিং এর এইসব কথাগুলো সবাই মজা হিসেবে নেয় আর ওখান থেকে চলে যায়, কিন্তু এইসব কথা শুনে কংরং ভীষণ রেগে যায়। এদিকে আমরা মিস্টার লিনকে দেখবো যে হসপিটালের বাইরেই বসেছিল। তখনই ওর কাছে একটা ফোন আসে, যেখানে মিস্টার লিন বলে, তোমাকে এখানে আসতে হবে না, আমি তোমার সঙ্গে দেখা করতে যাচ্ছি। আর মিস্টার লিনের এইসব কথাবার্তা কংরংও শুনে ফেলে, তাই সে মিস্টার লিনকে ফলো করতে শুরু করে। কংরং দেখে যে মিস্টার লিনের সঙ্গে তার ছেলে দেখা করতে আসে। তারপর ওরা দুজন একটা গাড়িতে করে কোথাও একটা যেতে শুরু করে, যেটা থেকে কংরংও একটা গাড়ি নিয়ে ওদের পেছনেই যায়। এদিকে চেং চেং যখন একটা কনভিনিয়েন্স স্টোরে এসেছিল তখনই সে তার কিছু কাস্টমারের কথাবার্তা শুনে ফেলে, যারা এটাই বলছিল চেং এর রেস্টুরেন্টের খাবারগুলো খুবই বাজে আর খুব স্পাইসিও। ওরা তো শুধুমাত্র রেস্টুরেন্টে খেতে যায় কারণ তারা কোনো একটা এগ্রিমেন্টে সাইন করেছিল। চেং ওদের কথাবার্তা কোনো কিছু বুঝতে না পারায় ওদের কাছে গিয়ে জিজ্ঞাসা করে যে তোমরা কি বলছো ঠিক করে বলো। আর ঠিক ওদের পাশের টেবিলেই র্যাং বসেছিল, সে চেংকে বলে, এগুলো তোমার পেরেন্টসই করছে, তাছাড়া তোমাকে এইভাবে সাহায্য কে করতে চাইবে? এগুলো শুনে চিংচিং তো খুবই রেগে যায়। সে তার বাবাকে ফোন করে বলে যে আমি তোমার সঙ্গে কথা বলতে চাই। এদিকে কংরং মিস্টার লিনকে ফলো করতে করতে একটা পুরনো ভাঙা বিল্ডিং এর সামনে চলে আসে। ওখানে পৌঁছেই কংরং কিছু ছবি তুলতে শুরু করে, আর এই রকমটা করতে গিয়ে মিস্টার লিনের ছেলে ওকে দেখতে পেয়ে যায়। সে কংরং এর কাছ থেকে ফোনটা ছিনিয়ে নেওয়ার চেষ্টাও করে, কিন্তু কংরং কোনো রকম করে ওখান থেকে পালিয়ে বাঁচে। এদিকে চেং চেং তার রেস্টুরেন্টে ফিরে আসে, আর রেস্টুরেন্টে আসা সমস্ত কাস্টমারকে ওখান থেকে ভাগিয়ে দেয়। আর এখানে বসেই সে তার বাবার বলা কথাগুলো মনে করে। আসলে ওর বাবা বলেছিল, আমি যদি তোমার রেস্টুরেন্টে এরকম ফেক কাস্টমার না পাঠাতাম তাহলে তোমার রেস্টুরেন্ট কবেই বন্ধ হয়ে যেত। বাবার কথাগুলো মনে করে চেং এতটাই দুঃখী হয়, সে খুব চিৎকার করে করেই কথা বলতে শুরু করে। আর তারপর তো চেং রেং এবং তার রেস্টুরেন্টের মাঝখানে যে দরজাটাও ছিল সেটাও ভেঙে ফেলে। চেংয়ের এইরকম অবস্থা দেখে র্যাং ওকে ওর রেস্টুরেন্টে ফিরে যেতে বলে, কিন্তু চেং ততক্ষণে এতটাই নেশা করে ফেলেছিল সে র্যাঙের বিছানাতে শুয়ে পড়ে। আর শুধু এটুকুই নয়, সে র্যাঙের হাতে জোর করে কামড়েও দেয়। কংরং হসপিটালে ফিরে মিস্টার লিন এবং তার ছেলের ব্যাপারে সমস্ত কথাবার্তাই শাওচিংকে জানায়। আর সে এটাও বলে যে মিস্টার লিনের ছেলেকে দেখে কেমন একটা অদ্ভুত মনে হচ্ছিল।
এখানে শাওচিং ঘুরিয়ে কংরংকেই বকতে থাকে আর বলে তুমি তোমার নিজের সেফটির কথা না ভেবে কি করে ওদেরকে ফলো করতে পারলে। আর ওদের ঝামেলার মাঝখানেই ওকে চেংয়ের ফোন থেকে র্যাং ফোন করে আর বলে যে তুমি ওর হাজব্যান্ড তো, তাড়াতাড়ি এসে এখান থেকে চেংকে নিয়ে যাও। আর এখান থেকে আমরা এটাও জানতে পারি চেংয়ের নাম্বার কংরং এর ফোনে ওয়াইফ বলে সেভ করা ছিল আর কংরং এর নাম্বার চেংয়ের ফোনে হাজব্যান্ড বলে সেভ করা ছিল। চেংয়ের অবস্থা জানার পর ওকে নেওয়ার জন্য কংরং তখনই চলে আসে আর তার সঙ্গে শাওচিংও আসে। আর র্যাং যখন জানতে পারে চেংয়ের বান্ধবীর নাম কংরং তখন সে শাওচিংকে আড়ালে নিয়ে যায় আর জিজ্ঞাসা করে এটা কি তোমার সেই কংরং, আর কংরং কি তোমাকে চিনতে পেরেছে? শাওচিং বলে হ্যাঁ এই সেই কংরং, কিন্তু ও আমাকে চিনতে পারেনি। ও আমাকে চিনতে পেরেছে নাকি সেটা বড় ব্যাপার নয়, সব থেকে বড় ব্যাপার হলো যে ও আমার এখন কাছে আছে। আর এরপর শাওচিং এবং কংরং দুজনে মিলে চেংকে কংরং এর বাড়িতে নিয়ে যায়। চেং তো শাওচিং এর জামাই বমি করে ফেলে আর এর জন্যই শাওচিংকে কংরং এর বাড়িতে ফ্রেশ হতে যেতে হয়। বাথরুমে গিয়ে শাওচিং কংরং এর কিছু নোটস দেখতে পায় যেখান থেকে ও এটাও বুঝতে পারে যে কংরং তার কাজকে কতটা বেশি পরিমাণে ভালোবাসে। তাই সে বাইরে এসে কংরং এর কাজের খুব প্রশংসাও করে, যেটা শুনে কংরং ভাবে যে এতদিন পর কেউ আমার কাজের কিছু প্রশংসা করেছে। ওরা দুজন যখন কথাবার্তায় বলছিল তখনই কিছু একটা পড়ে যাওয়ার আওয়াজ ওরা শুনতে পায় আর রুমে এসে দেখে যে চেং তো খাট থেকেই পড়ে গেছে। তাই কংরং শাওচিংকে আলমারি থেকে একটা ব্ল্যাঙ্কেট বের করে আনতে বলে। আর ঠিক তখনই কংরং এর ফোনে তার মা ভিডিও কল করে, যেই কলটা চেং নেশার ঘরেই রিসিভ করে নেয়। আর এর ফলে কংরং এর মা দেখতেই পেয়ে যায় যে রুমের মধ্যে কেউ একজন তো আছে, যেটা বুঝতে পেরে কংরং কোনো রকম করে শাওচিংকে আলমারির মধ্যেই লুকিয়ে ফেলে। আর এরপরে কংরং তার মায়ের সঙ্গে খুব স্বাভাবিকভাবেই কথা বলতে শুরু করে, কিন্তু ওর মা তো কাউকে একটা দেখেছিল, তাই ওর মা বলে আলমারিটা খুলতে। কংরং এরকমটা করতে না চাইলেও ওর মার জোর করাতে আলমারি খুলতেই হয়। কিন্তু আলমারি খুললে দেখা যায় যে শাওচিং তো তার নিজের মুখটা জামা কাপড়ের মধ্যেই লুকিয়ে ফেলেছিল। তাই কংরং এর মা বুঝতেই পারেনি যে আলমারির মধ্যে আছেটাকে। আর এই জন্যই কংরং তার মাকে জানায় যে ওটা তো চেং, আসলে চেং নেশা করে ফেলেছে তো তাই এরকম অদ্ভুত আচরণ করছে। এরপর কংরং এবং তার মা অনেকক্ষণই কথাবার্তা বলে আর এই চক্করে ও তো শাওচিং এর কথা একদমই ভুলে যায়। এদিকে বেচারা শাওচিং আলমারির মধ্যে বসে বসে পাগল হয়ে যাচ্ছিল আর তার পাও ব্যথা করতে শুরু করে। কংরং এর তার মায়ের সঙ্গে কথাবার্তা শেষ হওয়ার পর যখন ওর শাওচিং এর কথা মনে পড়ে তখন সে আলমারির দিকে দৌড়ে যায় আর ও আলমারি খুলতেই শাওচিং ওকে জানায় যে এতক্ষণ এখানে বসে বসে তার পা ধরে গেছে, তাই জন্য তো সে এখন উঠতে পারছে না। এটা শুনে কংরং তাকে সাহায্য করার জন্য হাত বাড়ায় আর ঠিক এই সুযোগটাকে কাজে লেগে শাওচিং কংরংকে নিজের কাছে টেনে নেয় আর তারপর ও কংরংকে কোলে নিয়েই ওখান থেকে বেরিয়ে আসে। আর ওদের মধ্যে রোমান্টিক কিছু হওয়ার আগেই জেন ওখানে চলে আসে। আসলে জেন ছেলেদের কিছু জামা কাপড় নিয়ে এখানে এসেছিল, যেটা কংরং ইউকে আনতে বলেছিল যাতে এই জামা কাপড় পরে শাওচিং এখান থেকে যেতে পারে। রুম থেকে বেরোনোর আগে কংরং শাওচিংকে বারবার ওয়ার্নিংও দেয় যে রুম থেকে যেন না ও বেরিয়ে আসে, কারণ বাইরে জেন আছে। এদিকে জেন কংরংকে জিজ্ঞাসা করে মাঝরাতে তোমার ছেলেদের জামা কাপড় কি কাজে লাগবে। আর এরপর যখন জেন জল খাওয়ার জন্য ভেতরে যাওয়ার চেষ্টাই করছিল তখনই সে শাওচিংকে রুম থেকে বেরিয়ে আসতে দেখে। শাওচিংকে কংরং এর বাড়ির মধ্যে দেখে জেন তো হাঁ করেই দাঁড়িয়ে থাকে, যেটা দেখে কংরং ওকে বলে তুমি যেরকমটা ভাবছো ওই রকম কিছুই হয়নি। এরপর শাওচিং জেনকে বাড়ি ছাড়তে যায়, যার পথে ও জেনকে জিজ্ঞাসা করে যে কংরং এবং তার মায়ের মধ্যে কি সবকিছু ঠিক নেই। জেন বলে কংরং এবং তার মায়ের মধ্যে এমনিতে তো সবকিছু ঠিকই আছে, কিন্তু ওর মা চায় না কংরং লয়ার হোক। শাওচিং যখন এর কারণ জিজ্ঞাসা করে তখন জেন বলে সে তো অনেক বড় একটা ঘটনা। এটা বলেই জেন ব্যাপারটাকে এড়িয়ে যায়। এরপর জেন শাওচিংকে জিজ্ঞাসা করে তুমি আর আমার কাজিন কি আসলে কাপল? তারপরে সে নিজে থেকেই বলে ওঠে না না এরকমটা হতেই পারে না, কারণ তুমি কংরং এর টাইপের ছেলেই নয়। এটা শুনে শাওচিং এর তো খুব রাগ হয়, কিন্তু তবুও সে জেনকে জিজ্ঞাসা করে তাহলে কংরং কেমন ধরনের ছেলে পছন্দ করে। যেটা শুনে জেন তার একটা ছোট্ট ডায়েরি বের করে কংরং এর কেমন ছেলে পছন্দ সেটা বলতে শুরু করে। সে এই কথাগুলো কংরং এর ডায়েরি থেকেই চুরি করেছিল। তখন শাওচিং জেনের ডায়েরি থেকে ওই পেজটাই ছিঁড়ে নেয় আর তারপর সে ওকে গাড়ি থেকে বের করেও দেয়। পরের দিন কংরং এবং শাওচিং দেখে ডক্টর ইনের সঙ্গে মিস্টার লিন তো আগে থেকেই কথাবার্তা বলছিল আর সে তো এটাও দাবি করছিল যে তার ফিজটা ফেরত পেয়ে গেলেই সে এখান থেকে চলে যাবে। তখন ওরা তিনজন মিলেই মিস্টার লিনকে বোঝানোর চেষ্টা করে যে মিস্টার লিনের ব্রেনে একটা টিউমার আছে আর সেটা যদি তাড়াতাড়ি অপারেশন না হয় তাহলে খুব খারাপ ব্যাপার হতে পারে। কিন্তু মিস্টার লিন ওদের কথা বিশ্বাসই করছিল না। আর মিস্টার লিন তো তার নিজের সঙ্গে একটা ইন্টারন্যাশনাল হসপিটালের রিপোর্টও নিয়ে এসেছিল, আর যেই রিপোর্ট অনুযায়ী মিস্টার লিনের মধ্যে কোনো সমস্যাই ছিল না। রিপোর্টটা দেখেই ওরা বুঝে যায় যে এটা কোনো একটা ফেক রিপোর্ট হবে। এরপরে মিস্টার লিন যখন তার ছেলের সঙ্গে আবারও কথাবার্তা বলছিল তখনও কংরং ওদের কথাবার্তা শুনতে পায়। মিস্টার লিন এই হসপিটালের টাকা রিফান্ডের ব্যাপার আর কোনো একটা বেড কেনার কথাবার্তা বলছিল।
তখন কংরং মিস্টার লিনকে বুঝিয়ে বলে মিস্টার লিন যেই কোম্পানি থেকে বেড কেনার কথাবার্তা বলছে সেই কোম্পানিটাই আসলে ফ্রড। কিন্তু মিস্টার লিন বলে তুমি এসব ফালতু কথা বলছো, কারণ আমি জানি যে ওই বেডটা কিনলেই আমার মধ্যে যার রোগ আছে সেটা সেরে যাবে। এইদিকে কিছু লোক চেংচিংয়ের রেস্টুরেন্ট থেকে সমস্ত জিনিসপত্র প্যাকিং করে নিয়ে চলে যাচ্ছিল, যেটা দেখে চেংচিং ওদেরকে জিজ্ঞাসা করে তোমরা এরকম কেন করছো। তখন লোকগুলো বলে যে তোমার বয়ফ্রেন্ড লুই তো বলেছে এইসব জিনিসপত্র প্যাকিং করে নিয়ে যেতে, আর সে এটাও বলেছে কিছুদিনের মধ্যে এই রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাবে। এটা শোনার পর চেংচিং লুকে ফোনও করে, কিন্তু লুয়ের ফোনটা তখন বন্ধ ছিল। আর তখনই ওর ফোনে একটা মেসেজ আসে এবং সেখান থেকেই ও জানতে পারে লু এখন কোথায় আছে। তারপর যখন চেংচিং সেই হোটেলে পৌঁছায় দেখে যে লু তো ওরই রেস্টুরেন্টে কাজ করা একটা এমপ্লয়ির সঙ্গে মিলে ওকে চিট করছে, যেটা দেখে চেং লুকে জিজ্ঞাসা করে তুমি আমার সঙ্গে এরকমটা কেন করেছো। তখন লু বলে কারণ তুমি খুবই অ্যারোগ্যান্ট, আর তাছাড়াও তুমি তোমার বাবার টাকা ছাড়া কিছুই করতে পারো না। এইগুলো বলে লু ওখান থেকে চলে যায়। আর লুয়ের এইসব কথাবার্তা শুনে চেংচেং তো খুবই কান্নাকাটি শুরু করে দেয়। আর ঠিক একই হোটেলের রিংও কোনো একটা লোকের সঙ্গে কথা বলার জন্য এসেছিল, আর সে যখন এই ব্যাপারগুলো দেখতে পায় তখন সে চেংয়ের কাছে গিয়ে নিজের কোটটা খুলে ওর মাথায় ঢেকে দেয়, যাতে চেংকে এরকম কান্নাকাটি করতে কেউ না দেখতে পায়। এদিকে শাওজিং সেদিন হসপিটালের ক্যাফেটেরিয়াতে কংরংকে খুঁজতে শুরু করে, কিন্তু তারপর ডাইরেক্টর ইয়ানের কাছ থেকে জানতে পারে কংরং তার কিছু কাজের জন্য হসপিটাল থেকে লিভ নিয়ে চলে গেছে। পরে যখন শাওজিং কংরং এর ল্যাপটপ অন দেখে আর সেই ল্যাপটপে যে পেজটা অন ছিল সেটা দেখে, তখন ও বুঝতে পারে যে কংরং কোথায় গেছে। এইদিকে আমরা কংরংকে দেখবো যে সেই বিল্ডিং এ গিয়েছিল যেখানে সে প্রথমবার মিস্টার লিন এবং তার ছেলেকে কথাবার্তা বলতে দেখেছিল। আর সেখানে গিয়ে কংরং জানতে পারে যে এই বিল্ডিং এ আজকে একটা সেমিনার চলছে, যেই সেমিনারে সমস্ত মানুষকে বুদ্ধ বানিয়ে ওরা এক ধরনের বেড বিক্রি করার চেষ্টা করছে। আর এখানে আমরা এটাও জানতে পারবো যে মিস্টার লিনের ছেলেই আসলে সবাইকে বোকা বানাচ্ছিল, আর সবাইকে এটাও বলছিল এই বেডে শোয়ার পর মানুষের যত রকমের রোগ আছে সেগুলো সব ঠিক হয়ে যাবে। আর সবাই তো মিস্টার লিনের কথাগুলো বিশ্বাসও করে নিয়েছিল। তারপর মিস্টার লিনের ছেলে ওদেরকে পেমেন্ট করানোর জন্য একটা রুমে নিয়ে যায়, কিন্তু সেখানে ওরা কোনো রকম ভাবেই পেমেন্ট করতে পারছিল না। আসলে এইসব কাজগুলো আগে থেকেই কংরং করে রেখেছিল, যাতে সে এই লোকগুলোকে মিস্টার লিনের ছেলের হাত থেকে বাঁচাতে পারে। আর তো আর কংরং এক টেবিলের তলায় লুকিয়ে এটা অ্যানাউন্স করতেও শুরু করে যে এই কোম্পানিটা একটা ফ্রড কোম্পানি। আর শুধু এটুকুই নয়, এই কোম্পানিটা আগে এর নাম অনেকবার চেঞ্জ করে এইভাবে অনেক লোককেই বোকা বানিয়েছে। আর এইসব অ্যানাউন্সমেন্ট শুনে মিস্টার লিন এবং তার ছেলে কংরংকে খুঁজতে শুরু করে। আর ফাইনালি ওরা কংরংকে খুঁজে পেয়েই যায়। তখন ওরা কংরংকে ধরে একটা রুমে নিয়ে আসে, যেখানে ওদের মধ্যে খুব ঝামেলাই শুরু হয়ে যায়। আর ঝগড়াঝাটির মধ্যে মিস্টার লিনের ছেলে যখন একটা চেয়ার তুলে কংরংকে আঘাত করার চেষ্টাই করছিল, তখনই শাওজিং কংরংকে খুঁজতে খুঁজতে ওখানে চলেই আসে। আর কংরংকে বাঁচানোর চক্করে সেই চেয়ারের আঘাতটা শাওজিং এর গায়েই লাগে। আর শাওজিং এখানে আসার আগে পুলিশকেও ডেকে দিয়েছিল, আর তারা ঠিক সময় মতো এসে মিস্টার লিনের ছেলেকে ধরে নিয়ে চলে যায়। আর এইসব কিছু সমাধান হয়ে যাওয়ার পর শাওজিং কংরংকে খুবই বকতে শুরু করে আর বলে তোমার কি নিজের জীবনের একটুও দাম নেই। কংরংও তখন বলে আমি এত সব কিছু দেখার পর কি করে মুখ বুঝে থাকতে পারি, আর তাছাড়াও তুমি তো আমাকে বাঁচানোর জন্য আমার পেছনে পেছনে এখান পর্যন্ত চলে এসছো। এইগুলো বলার পর কংরং রেগেই ওখান থেকে চলে যায়। পরে যখন শাওজিং নিজের আঘাত লাগা জায়গাগুলোতে ওষুধ লাগানোর চেষ্টাই করছিল, সেটা কংরং দেখতে পেয়ে তাকে সাহায্য করার জন্য চলে আসে। আর কংরং এর এই বিহেভিয়ারটাই তো শাওজিং এর খুব ভালো লাগে। আর ওদের মধ্যে আবারও কিছু রোমান্টিক শুরু হওয়ার আগেই ওরা জানতে পারে যে মিস্টার লিন অজ্ঞান হয়ে গেছে। তাই ওরা তাড়াহুড়ো করে মিস্টার লিনকে হসপিটালে আনে সার্জারি করানোর জন্য। মিস্টার লিনকে যখন অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হচ্ছিল, কংরং এর মন খুব খারাপ হয়ে যায়, কারণ ছোটবেলায় তার বাবাকেও ঠিক একইভাবে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু সেখান থেকে ওর বাবা ফিরে আর আসেনি। অপারেশন শেষ হওয়ার পর শাওজিং যখন বাইরে আসে, কংরং জিজ্ঞাসা করে মিস্টার লিন কেমন আছে। তখন শাওজিং বলে যে মিস্টার লিন তো এখন মোটামুটি ঠিক আছে, কিন্তু মিস্টার লিনকে অবজারভেশনে রাখতে হবে, আর তুমি ততক্ষণে বাড়ি গিয়ে রেস্ট নাও। আর যেহেতু শাওজিং বুঝতেই পেরেছিল যে কংরং এর মন খারাপ, তাই সে জেনকে দিয়ে চেংকে ওর বাড়িতে পাঠিয়ে দেয়, যাতে কংরং এর মন কিছুটা হলেও ঠিক হতে পারে। আর তাই তো কংরং যখন বাড়ি পৌঁছায়, বাড়ির বাইরে সে চেংকে দেখতে পায়। চেং ওকে বলে আমি আগে থেকেই জানতাম তোমার মুডটা আজকে খারাপ থাকবে, তাই আমি তোমার সঙ্গে আজকে ডিনার করার জন্য চলে এসেছি, চলো আমি তোমার জন্য আজকে ডিনার বানাবো। এরপর কংরং যখন ফ্রেশ হতে গিয়েছিল, তখন চেং ওর জন্য ডিনার তৈরি করছিল, কিন্তু ডিনার তৈরি করতে গিয়ে ও ফ্রাইং প্যানে আগুনই ধরিয়ে দেয়। আসলে চেং রান্না করতেই জানতো না। আর এরপর কংরং চেনের সঙ্গে কথাবার্তা বলে আর ওকে এটা বলে মিস্টার লিনের এইরকম কন্ডিশন আমার জন্যই হয়েছে, কারণ আমাকে শাওজিং এরকমটা করতে বারণও করেছিল। কংরং বলে এতে তোমার কোনো দোষ নেই, বরং আমি যদি মিস্টার লিনের জায়গায় থাকতাম আমি তো তোমার প্রতি থ্যাঙ্কফুল হতাম। পরের দিন সকালেও কংরং আবারও শাওজিংকে জিজ্ঞাসা করে মিস্টার লিন কেমন আছে।
তখন শাওজিং বলে মিস্টার লিন এখন আইসিইউ থেকে বাইরে তো চলে এসছে, কিন্তু এখনো কোমায় আছে। পরে ওরা মিস্টার লিনের জন্য কিছু জিনিসপত্র কেনার জন্য একটা স্টোরে যায়। মিস্টার লিনের জিনিসপত্র কিনতে গিয়ে শাওজিং নিজের জন্য একটা নাইট ড্রেস কিনে ফেলে আর কংরংকে বলে এটা তুমি তোমার নিজের বাড়িতে রেখে দিও, কে জানে কখন দরকার পড়ে যাবে। এটা শুনে কংরং রেগে গিয়ে বলে তুমি এরকম সুযোগ আর কখনোই পাচ্ছ না। তখন শাওজিং বলে আগের বারেও তো আমার তোমার বাড়িতে থাকার কথা ছিল না। এদিকে চেং চেং তার বাবা মায়ের সঙ্গে কথা বলে, মানে কথা নয় ঝগড়াই বাঁধিয়ে বসে, আর তার বাবা মায়ের দেওয়া সমস্ত জিনিসই ফেরত দিয়ে দেয়। আর এটাও বলে যে সে তার বাবা মায়ের দেওয়া যে অ্যাপার্টমেন্টে এখন থাকছে তার ভাড়াও সে তার বাবা মাকে দিয়ে দেবে। এদিকে র্যাঙ্কেও তার এডিটর ফোন করে বলে যে কোনো পাবলিশারই তোমার বই পাবলিশ করতে রাজি হচ্ছে না, যেটা শুনে র্যাঙ্ক আপসেট হয়ে যায়। সমস্ত কিছু ফেরত দিয়ে দেওয়ার পর চেং চেং এর কাছে তো একটা টাকাও ছিল না, আর তাই তো সে হেঁটে হেঁটেই তার রেস্টুরেন্ট পর্যন্ত যেতে শুরু করে, যেটা তার বাড়ি থেকে অনেকটাই দূরে ছিল। আর হাঁটতে হাঁটতেও ক্লান্তও হয়ে পড়ে। তখনই রেং সেই দিক দিয়ে সাইকেল করে যাচ্ছিল, যেটা দেখে চেং ওকে রিকোয়েস্ট করে রেস্টুরেন্ট পর্যন্ত ড্রপ করার জন্য। র্যাং বলে আমার সাইকেলের পেছনের সিটে আমি শুধুমাত্রই কুকুরকে নিয়ে যাই। তখন চেং বলে আমাকে একটা কুকুর ভেবেই রেস্টুরেন্ট পর্যন্ত ড্রপ করে দাও। র্যাং বলে কিন্তু পেছনের সিটে এইভাবে বসে গেলে পুলিশ ধরবে, যেটা শুনে চেং বলে পুলিশ যদি ধরে তার সব দায়িত্বই আমি নিয়ে নেব। আর এবার তো র্যাংকে চেংকে পেছনে বসেই নিয়ে যেতে হয়, কিন্তু কিছুটা আগে গিয়ে সত্যি ওদেরকে পুলিশ ধরে আর ফাইনও করে। চেং এর কাছে একটা টাকাও ছিল না, তাই ফাইনটা র্যাঙ্কেই দিতে হয়। এদিকে কংরং মিস্টার লিনের খুব কেয়ার করতে শুরু করে, আর কংরংকে এইরকম বিহেভ করতে দেখে শাওজিং এর খুব ভালোই লাগে। পরের দিন সকালে কংরং যখন ঘুম থেকে ওঠে তখনই ওর কাছে ল ফার্ম থেকে একটা মেসেজ আসে, আর বলা হয় যে সমস্ত ইন্টার্নকেই আজকে অফিসে যেতে হবে, কারণ তাদের কাজ কতটা প্রোগ্রেস হয়েছে সেটার রিপোর্ট দেওয়ার জন্য। অফিসে গিয়ে ও দেখে যে সমস্ত ইন্টার্নই তাদের কাজে অনেক দূর এগিয়ে গিয়েছিল, যেটা দেখে ওর মন খারাপ হয়ে যায়, কারণ তার মনে হচ্ছিল যে সে এখনো পর্যন্ত ঠিক করে কাজে প্রোগ্রেস করতেই পারেনি। তারপর ওরা সবাই মিলে ডিসাইড করে যে ওরা আজকে পার্টি করতে যাবে। কংরং এই ব্যাপারটা চেংকে জানানোর জন্য মেসেজ পাঠাবে ভাবে, কিন্তু সেটা ভুল করে শাওজিং এর কাছেই চলে যায়। সবাই যখন পার্টি করছিল একজন ইন্টার্ন কংরংকে খুবই ইনসাল্ট করে, আর তাই তো কংরং মন খারাপ করে বাইরে চলে আসে। ঠিক তখনই শাওজিং ওকে ফোন করে আর বলে মিস্টার লিন এখন পুরোপুরিভাবে সুস্থ হয়ে গেছে। আর তারপরেই কংরং বুঝতে পারে যে শাওজিং তো ওর পেছনেই দাঁড়িয়ে আছে, তাই সে দৌড়ে গিয়েই শাওজিংকে জড়িয়ে ধরে আর বলে মিস্টার লিনকে বাঁচানোর জন্য অনেক ধন্যবাদ। কংরং এরকমটা করেছিল কারণ ও খুব নেশা করে ফেলেছিল, আর সে তো শাওজিংকে এটাও বলে যে তুমি যদি আমার বাবাকেও বাঁচাতে তাহলে খুব ভালো হতো, তুমি একজন খুব ভালো ডাক্তার। কথা বলতে বলতেই কংরং গাড়িতে ঘুমিয়ে পড়ে, তাই শাওজিং ওকে কোলে করে ওর রুম পর্যন্ত নিয়ে যায়। পরের দিন যখন কংরং এর ঘুম ভাঙে তখন ওর মনে পড়ে ও শাওজিং এর সঙ্গে কি কি করেছে, আর এগুলো মনে করে ও খুব এম্বারেস ফিল করে। আর আজকে কংরং এর সঙ্গে সবকিছু কেমন একটা অদ্ভুত হচ্ছিল, মানে যখন ও কফি কিনতে যায় তার টাকা আগে থেকে কেউ পেমেন্ট করে দিয়েছিল। এছাড়াও সে যখন কনভেনিয়েন্স স্টোরে খাবার কিনতে যায়, সে যে ট্যাক্সি করে হসপিটাল পর্যন্ত যায় সেগুলোর সমস্ত কিছুরই পেমেন্ট কেউ আগে থেকেই করে রেখেছিল। এগুলো দেখে কংরং এর তো খুবই অদ্ভুত লাগে, আর তাই তো সে এই সমস্ত কথাবার্তাই চেংকে ফোন করে জানিয়ে দেয়। আর তারপরেই ওর শাওজিং এর সঙ্গে দেখা হয়। তখন কংরং শাওজিংকে জানায় যে আগের দিন যে আমি তোমাকে জড়িয়ে ধরেছিলাম সেটা শুধুমাত্রই নেশার ঘোরে। শাওজিং ওকে বলে কিন্তু মেডিকেল ডেফিনেশন অনুযায়ী কেউ যখন নেশা করে তখন তার ইমোশন অনেকটাই বেড়ে যায়, আর নেশাগ্রস্ত অবস্থায় কেউ কাউকে জড়িয়ে ধরেছে তার মানে সে তাকে পছন্দ করে। কথাটা শুনে কংরং কিছুক্ষণ চুপ করেই দাঁড়িয়ে থাকে। আর তারপর ওরা দুজন মিলে মিস্টার লিনকে দেখতে যায়, যেখানে মিস্টার লিন আজকে কংরং এর সঙ্গে খুব ভালো ব্যবহারই করে, আর ওরা তিনজন মিলে একটা ছবিও তোলে। সন্ধ্যায় যখন কংরং তার অ্যাপার্টমেন্টের ফ্লোরে পৌঁছায় দেখে সেখানে তো আলোই জ্বলছে না। কংরং তখন তার ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে দেখে ওর অ্যাপার্টমেন্টের পাশের অ্যাপার্টমেন্টের সামনে কিছু বক্স রাখা আছে, আর সেই বক্সগুলোতে সেই রকমই চিট লাগানো আছে যেই রকমই একটা চিট ওকে আজকে ট্যাক্সি ড্রাইভারটাও দিয়েছিল। তারপর যখন কংরং সাহস করে বাক্সের মধ্যে কি আছে দেখতে যায়, ও দেখে বাক্সের মধ্যে কঙ্কাল রাখা আছে, যেগুলো দেখে তো খুবই ঘাবড়ে যায়। তাই তো সে চেংকে ফোন করে সমস্ত কথাবার্তাই জানিয়ে দেয়, আর এটাও বলে যে আজকে সকাল থেকে তার জন্য যে বিল পেমেন্ট করে দিচ্ছিল মনে হচ্ছে সে কোনো স্টকার, আর সে তো কংরংকে স্টক করতে করতে ওর অ্যাপার্টমেন্টের পাশের অ্যাপার্টমেন্ট পর্যন্ত পৌঁছে গেছে। এইগুলো শুনে চ্যাং বলে আমি এক্ষুনি আসছি, আর তুমি একটা কাজ করো, আমার জন্য বিল্ডিং এর বাইরে এসে অপেক্ষা করো। এটা শুনে কংরং তার রুম থেকে বেরিয়ে সে নিচেই চলে যাবে ভাবছিল। আর ও যখন লিফটের জন্য অপেক্ষাই করছিল তখনই পাশের ফ্ল্যাট থেকে দরজা খুলে কেউ বেরিয়ে আসে আর কংরং এর কাঁধে হাতও রাখে। আর এইটা দেখে কংরং ঘাবড়ে গিয়ে যখন লোকটিকে মারার জন্য পেছনের দিকেই ঘোরে তখন লোকটি ওর হাত ধরে ওকে কাছে টেনে নেয়, আর তারপরে দেখা যায় যে লোকটি আর কেউ নয়, সেটা তো শাওজিং। কংরং জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো, আর ঠিক সেই মুহূর্তে চেং ও উপরে চলে আসে।
আর এখান থেকে সিনটা শিফট হয় যেখানে আমরা দেখবো যে কংরং এবং চেং শাওচিং এর বাড়িতেই বসে আছে, যেখানে কংরং শাওচিংকে অনেক রকম প্রশ্নই করে, আর যার উত্তরে শাওচিং বলে যে হ্যাঁ আজকে সকাল থেকে কংরং এর জন্য বিলগুলো সেই পেমেন্ট করে দিয়েছিল, আর সেই কংরং এর পাশের অ্যাপার্টমেন্টে শিফট হয়েছে কারণ এখান থেকে হসপিটালটা খুব কাছে। তখন কংরং ওকে জিজ্ঞাসা করে ট্যাক্সি থেকে নামার পর আমাকে যে চিটটা ট্যাক্সি ড্রাইভার দিয়েছিল তার মানে কি। শাওচিং বলে ওটা তো ডোপামাইনের ফর্মুলা, আর ডোপামাইন একটা নিউরোট্রান্সমিটার, সেটা তখনই ঘটনা হয় যখন কেউ খুশি এবং এক্সাইটেড থাকে। ওর এই কথাটা কংরং বা চেং কেউই বুঝতে পারেনি। তখন শাওচিং বুঝিয়ে বলে আরে আমি বলতে চাইছিলাম যে আমি তোমার প্রতিবেশী হয়ে খুব খুশি। ওরা যখন কথাই বলছিল চেং তখন শাওচিং এর বানানো স্যুপ খাচ্ছিল, আর স্যুপটা খেয়ে শাওচিং এর প্রতি আরো ইমপ্রেস হয়ে যায়। তাই তো সে শাওচিংকে বিভিন্ন রকম প্রশ্ন করতে থাকে, যেমন ওর রাশি কি, ওর বাবা মা কি করে, ওর কেমন ধরনের মেয়ে পছন্দ, ইত্যাদি ইত্যাদি। আর এইসব দেখে কংরং কোনো রকম করে চেংকে তার নিজের অ্যাপার্টমেন্টে নিয়ে চলে যায়। পরের দিন হসপিটালে যাওয়ার সময় শাওচিং কংরংকে ব্রেকফাস্ট দেয়, আর তো আর সে কংরং এর সঙ্গে একই বাসেই ওঠে। বাসে খুব ভিড় থাকার ফলে শাওচিং এর হাত কংরং এর মাথায় খুব জোর করেই একবার লেগে যায়। আর তো আর এরপরেও যখন বাসের সিট একটা খালি হয় তখনও শাওচিং কংরংকে বসতেই দেয়নি, আর এটাও বলে যে তুমি এক্ষুনি ব্রেকফাস্ট করেছো, দাঁড়িয়ে থাকলে তোমার হজম ভালো হবে। এগুলো দেখে কংরং রেগে বলে যে এরপরে হসপিটাল যাওয়ার সময় তুমি ড্রাইভ করেই যেও, কারণ বাস তোমার জন্য নয়। হসপিটালে যাওয়ার পর কংরং এর সঙ্গে জেন কথা বলে আর বলে যে এই বছরের মেডিকেল কম্পিটিশনে সেও সিলেক্ট হয়েছে। তাছাড়াও তার গ্রুপে ডক্টর চেন, ডক্টর কিন এবং শাওচিংও আছে। আর এখানে জেন শাওচিং এর খুব প্রশংসাও করে, আর এটাও বলে যে ডক্টর শাওচিং এতটাই ভালো যে আমিও তার মতো খুব ভালো একজন ডাক্তার হতে চাই। জেনের মুখ থেকে শাওচিং এর এতটা প্রশংসা শুনে কংরংও বেশ ইমপ্রেস হয়ে যায়। এদিকে ডক্টর ইয়ান এবং শাওচিং মেডিকেল কম্পিটিশনের ব্যাপারেই আলোচনা করছিল। শাওচিং এখানে ডক্টর পেশেন্ট ডিসপুটের ব্যাপারে ডাইরেক্টর ইয়ানকে জিজ্ঞাসা করে, আর ঠিক তখনই কংরং ওখানে চলে আসে। কংরংকে দেখে ডাইরেক্টর ইয়ান বলে আরে এই ব্যাপারে তো কংরং বেশি ভালো করে জানে, তাই তুমি কংরং এর কাছ থেকেই জেনে নিও। শাওচিং কংরংকে জানায় যে আজ থেকে তুমি তাহলে আমার টিচার হলে, আর আমি যখনই সময় পাবো তুমি আমাকে এই ব্যাপারে সমস্ত কিছু শিখিয়ে দেবে। এদিকে আমরা চেং চেংকে দেখবো তার রেস্টুরেন্টকে রেনোভেশন করা ছিল। তারপর সে রেঙ্গের বুক স্টোরে নক করে এবং প্রথমে সে তার ধার নেওয়া টাকাগুলো ফেরত দিয়ে দেয়। তারপর এটাও জিজ্ঞাসা করে যে শাওচিং এর জীবনে কি এরকম কোনো মেয়ে আছে যাকে শাওচিং পছন্দ করে। রেং এই প্রশ্নের ঠিক করে কোনো রকম উত্তরই দেয়নি। পরের র্যাং এই ব্যাপারটা শাওচিংকে ফোন করে জানায়, আর এটাও বলে যে মনে হয় এইসব কিছু কংরং করাচ্ছে। কথাটা শুনে শাওচিং তো বেশ খুশি হয়। এদিকে কংরং তার নিজের বাড়িতে কিছু নোটস তৈরি করছিল, কারণ তাকে যে এবার শাওচিংকে টিউশন পড়াতে হবে। কিছুক্ষণ পরে কংরং নোংরা ফেলানোর জন্য বাইরে বেরিয়ে আসে, আর ঠিক তখনই শাওচিং এবং তার কুকুরও লিফট থেকে বেরিয়ে আসে, আর ওর কুকুরটা কংরং এর ওপরেই ঝাঁপিয়ে পড়ে। আর এতে কংরং এতটাই ঘাবড়ে যায় যে ও পেছন দিকে পড়ে যায়, আর তার মাথাটাও একটা টবে জোর করেই লাগে। আর এইটা দেখে শাওচিং এর কংরং এর জন্য এতটাই চিন্তা হয় যে সে কংরংকে সিটি স্ক্যান করানোর জন্য হসপিটালে নিয়ে যায়। আর আজকে হসপিটালের নাইট ডিউটিতে ডক্টর চেন ছিল। সে তো শাওচিং এবং কংরংকে একসঙ্গে দেখে খুবই আপসেট হয়ে পড়ে। সিটি স্ক্যানের রেজাল্ট থেকে শাওচিং বুঝে গেছিল যে কংরং একদম ঠিক আছে, কিন্তু তবুও সে বাইরে গিয়ে কংরংকে জানায় যে আজকে রাতের জন্য তোমাকে অবজারভেশনে থাকতে হবে, তাই তোমাকে আজকে আমার বাড়িতে থাকতে হবে। এটা শুনে কংরং বলে যদি আমাকে অবজারভেশনেই থাকতে হয় তাহলে আমি হসপিটালেও তো থাকতে পারি। শাওচিং বলে তুমি তো জানোই হসপিটালে পেশেন্টদের জন্য অনেক সময় বেড কম পড়ে যায়, আর তাছাড়াও এইসব কিছু আমার ডগের জন্যই তো হয়েছে, আর তাই জন্য তো আমি এর পুরো দায়িত্বটাই নিতে চাই। কিন্তু এত কিছু শোনার পরেও কংরং শাওচিংকে না বলে দিয়ে ওখান থেকে চলে যায়। সেদিন রাতে চেং চেং র্যাংয়ের কাছে যায় আর ওকে সরিয়ে বলে কারণ তার রেস্টুরেন্ট রেনোভেশন করানোর কারণে র্যাং খুবই ডিস্টার্বড হচ্ছে। আর ওদের দুজনের কথাবার্তা থেকে আমরা এটা জানতেও পারি যে ওদের দুজনের পরিবার থেকেই ওদেরকে নিজেদের পরিবারের বিজনেস সামলানোর জন্য চাপ দেওয়া হচ্ছে। আর এখানে দুজনে কথাবার্তা বলে বুঝতে পারে যে দুজনের কন্ডিশন অনেকটা একই রকম। এদিকে কংরং যখন তার অ্যাপার্টমেন্টের দরজা খোলার চেষ্টা করছিল তখনই দেখে যে দরজার লক তো খারাপ হয়ে গেছে। আর এটা দেখে শাওচিং আবারও ওকে তার বাড়িতে ইনভাইট করে। বেচারি কংরং আর উপায় না দেখেই শাওচিং এর বাড়িতে চলে যায়। কংরং শাওচিং এর বাড়িতে যেতেই শাওচিং ওর খুব কেয়ার করতে শুরু করে। প্রথমে ওর জন্য একটা ড্রিঙ্ক তৈরি করে আর তারপর খাবারও তৈরি করে। শাওচিং এর হাতের রান্না আগে খেলেও কংরং কখনো প্রশংসা করেনি, কিন্তু আজকে সে অনেক প্রশংসা করে। ডিনার শেষ করার পর শাওচিং কংরংকে তার নিজের রুমে শুতে দেয় আর সে নিজে শোভাতে শুয়ে পড়ে। রাতে কংরং যখন ঘুমোতে পারছিল না তখন সে শাওচিংকে জিজ্ঞাসা করে যে তুমি কি আমাকে পছন্দ করো। এটা শুনে শাওচিং উত্তর দেয় যে হ্যাঁ আমি তোমাকে পছন্দ করি। এটা বলেই শাওচিং কংরং এর রুমে চলে আসে।
আর ওকে কিস করার জন্য এগিয়েও যায়। শাওচিং এবং কংরং একে অপরকে কিস করে, কিন্তু তারপরেই আমরা জানতে পারবো এইসব কিছু তো শুধুমাত্রই কংরং এর একটা স্বপ্ন। আর ঘুম থেকে ওঠার পরেও এইসব কথা ভেবেও খুব এম্বারেস ফিল করে, তাই সে তার নিজের বাড়ির দিকে দৌড়ায়। কিন্তু তারপর লক খুলতে গিয়ে ওর মনে পড়ে যে বাড়ির লক তো কালকে রাতেই খারাপ হয়ে গেছিল। ততক্ষণে ওখানে শাওচিং আসে আর ওকে জানায় সকালে ও কাস্টমার সার্ভিসকে ডাকিয়ে ওর বাড়ির লক ঠিক করে দিয়েছে। কংরং শাওচিংকে দেখে খুব নার্ভাস হয়ে পড়ছিল, কারণ তার আগের দিনের স্বপ্নের কথা যে বারবার মনে পড়ছিল। তাই তো সে তাড়াহুড়ো করে বাড়ির মধ্যে গিয়ে দরজাই বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর শাওচিং আবারও ওর বাড়িতে আসে আর ওকে এটাও বলে যে কাস্টমার সার্ভিস করাতে গিয়ে আমি দেখেছি তোমার ফ্রিজে তো তেমন কিছুই নেই, তাই আমি তোমার জন্য কিছু জিনিসপত্র এনেছি। আর এটা বলেই ও জোর করে বাড়ির মধ্যে ঢুকে যায় আর ওর জন্য ব্রেকফাস্টও বানায় আর বলে যে এরপর থেকে আমি রোজই তোমার জন্য ব্রেকফাস্ট তৈরি করব। কংরং জিজ্ঞাসা করে ব্রেকফাস্টের জন্য তুমি কত টাকা করে নেবে। এইটা শুনে শাওচিং বলে তোমার কি মনে হয় আমি তোমার কাছে ব্রেকফাস্ট বিক্রি করছি? কংরং বলে না, আমি যদি তোমাকে কিছু না দিই তাহলে লোকে ভাবে যে আমি তোমাকে ব্যবহার করে নিচ্ছি। এটা শুনে শাওচিং বলে তাহলে তুমি এক কাজ করো, কাল থেকে তুমি সবকিছু জিনিসপত্র কিনে আনবে বাজার থেকে আর আমি তোমার জন্য ব্রেকফাস্ট তৈরি করব। ব্রেকফাস্ট করতে বসে শাওচিং ওকে বলে যে তুমি আজকে কেমন একটা অদ্ভুত আচরণ করছো, আর তোমাকে এত নার্ভাস কেন লাগছে? কংরং বলে আরে আমি একদমই নার্ভাস নই, আমার তো শুধু একটু শরীরটা খারাপ লাগছে। শাওচিং বলে কিন্তু তোমার আচরণ দেখে মনে হচ্ছে তুমি আমাকে পছন্দ করতে শুরু করেছো। এটা শুনে কংরং প্রথমটা ওর দিকে তাকিয়েই থাকে আর তারপর খুব অকওয়ার্ড ভাবেই বলে আমি তোমাকে কেন পছন্দ করব। তখন শাওচিং ভালোবাসার 5টা স্টেপ ওকে বলতে শুরু করে। প্রথম স্টেপটা ছিল না বলা, মানে যেমনটা কংরং শাওচিংকে ভালোবাসে না এটাই বলছে। এটা শুনে কংরং ওর উপর রাগ দেখাতে থাকে, যেটা দেখে শাওচিং বলে আর ভালোবাসার দ্বিতীয় স্টেপটা হলো রাগ করা, যেটা তুমি এখন করছো। তৃতীয় স্টেপটা হলো কম্প্রোমাইজ, আর চতুর্থ স্টেপ জেলাসি। এগুলো শুনে কংরং ওকে বলে তুমি এখন বাড়ি থেকে যেতে পারো। শাওচিং বলে আমি এখন তো চলে যাচ্ছি, ভালোবাসার 5 নম্বর স্টেপের কথা আমি তোমাকে পরে জানাবো। এরপর কংরং চিংচিং এর সঙ্গে দেখা করে আর ওদের কথাবার্তা থেকে আমরা এটা বুঝতে পারি কংরং তার ছোটবেলার কোনো একটা গোলুমলু বন্ধুকে খুব মিস করে, আর এই গোলুমলু বন্ধুটাই কিন্তু শাওচিং। আসলে কংরং শাওচিং এর এই নামটা জানে না, তাই তো সে তাকে চিনতেও পারছে না। তারপর কংরং যখন হসপিটালে শাওচিং এর সঙ্গে দেখা করে শাওচিং ওকে একটা অলিভ অয়েল দেয় আর বলে এটা খেলে তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। কিন্তু কংরং অলিভ অয়েলটা নেয়নি আর শাওচিং এর টিচার হিসেবে সে তাকে কিছু নোটস দেয়। শাওচিং যখন ওকে কিছু জিজ্ঞাসা করতে চাইছিল তখনই ওর কাছে একটা ফোন কল চলে আসে আর সেটাই তার পেশেন্টকে দেখতে যায়। কংরংও তখন শাওচিং এর পেছনেই গিয়েছিল। তারপর শাওচিং যখন তার পেশেন্টের সঙ্গে সুন্দরভাবে কথাই বলছিল কংরং তো শুধু শাওচিংকেই দেখছিল আর শাওচিংকে দেখে দেখে সে এমনিই হাসতে থাকে। আর পরের মুহূর্তেই ও ভাবে যে আমি এসব কি করছি, তাই তো সে শাওচিং এর জন্য আনা নোটসগুলোকে হাইলাইট করে ওখানে রেখে দিয়ে চলে যায়। পরে যখন শাওচিং নোটসগুলো পায় সে কংরংকে মেসেজ করে জিজ্ঞাসা করে তুমি পরীক্ষাটা কখন নেবে। কংরং তখন বলে যে আজকে রাত্রে 8টার সময় আমাদের বাড়ির পাশে পার্কে দেখা করো। শাওচিং এবং কংরংকে এইরকম অদ্ভুতভাবে হাসতে দেখে ডক্টর সেন তো খুবই জেলাস হয়। রাতে কংরং এবং শাওচিং ঠিক টাইমেই পার্কে পৌঁছে যায়। কংরং সেখানে শাওচিংকে যা যা প্রশ্ন করছিল শাওচিং সেগুলোর খুব ভালো করেই উত্তর দিয়ে দেয়। এটা দেখে কংরং তো শকড হয়ে যায়। শাওচিং বলে এখন যখন আমি তোমার সব প্রশ্নের উত্তর ঠিকভাবে দিয়ে দিয়েছি তোমাকে তো আমাকে একটা রিওয়ার্ড দিতেই হবে। এইটা বলতে বলতে শাওচিং তো কংরং এর একদম কাছে চলে আসে, যেটা দেখে কংরং খুব নার্ভাস হয়ে যায় আর ওখান থেকেই উঠে পড়ে। আর তারপর শাওচিংকে বলে তোমার যা চাই সেটা আমাকে বলে দিও। এটা বলেই কংরং বাড়ি চলে আসে। বাড়ি ফেরার পরেও কংরং শুধুই শাওচিং এর কথা ভাবতে থাকে, আর যেখান থেকে আমরা বুঝতে পারি যে কংরং শাওচিংকে এতদিনে পছন্দ করে ফেলেছে। পরের দিন হসপিটালে যাওয়ার জন্য কংরং শাওচিং এর বাড়ির বাইরে অপেক্ষা করে, কিন্তু শাওচিং তো আসেনি। তাই হসপিটালে যাওয়ার পরেও কংরং যখন ওর কেবিনে যায় দেখে সেখানেও শাওচিং নেই, তাই ওর মন খারাপ হয়ে যায়। ঠিক তখনই ওখানে জেন আসে আর কংরংকে একটা চিঠি দিয়ে বলে এইটা শাওচিং তোমাকে দিতে বলেছে। চিঠিটা পড়ে কংরং বুঝতে পারে শাওচিং হসপিটালের কিছু কাজের জন্য বাইরে গেছে। সে কংরংকে তার ডগিটার খেয়াল রাখতে বলেছে। চেংচেং তার রেস্টুরেন্টকে পরিবর্তন করে সেটা একটা বারবিকিউ রেস্টুরেন্টে পরিণত করে নিয়েছে, কিন্তু এখন আর ওর রেস্টুরেন্টে কোনো কাস্টমারই আসে না। সেদিন কংরংই চেংচেং এর রেস্টুরেন্টে যায় আর খাওয়ার অর্ডার দিয়ে খাওয়ার পর বুঝতে পারে যে এখনকার খাবারের স্বাদ অনেকটাই বেশি ভালো। আর এখানে সে শাওচিং এর ডগের জন্য কিছু খাবার প্যাকিং করে নেয়। বাড়ি গিয়েও সে ডগের খুব ভালো করে খেয়ালও রাখে। তখনই শাওচিং ওকে মেসেজ করে জানায়
যদি তুমি আমার ডগকে বাইরে হাঁটতে নিয়ে যাও তাহলে তুমি ভালো করে ওর খেয়াল রেখো, কারণ আজকাল লোকেরা খুব বেশি ডগকে কিডন্যাপ করে নিচ্ছে। এটা জানার পর কংরং যখন ডগকে হাঁটাতে নিয়ে যায় তখন ও তো হাঁটার থেকে বেশি দৌড়াচ্ছিল, আর তাই তো কংরংকেও তার পেছনে দৌড়াতে হচ্ছিল, আর এতে বেচারির অবস্থা খারাপ হয়ে যায়। আর ওদেরকে এই অবস্থায় পেছন থেকে শাওচিংও লক্ষ্য করছিল। তারপর শাওচিং এর বাড়িতে আসার পর কংরং যখন শাওচিং এর একটা অ্যালবাম দেখতে শুরু করে ঠিক তখনই শাওচিং ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। এটা দেখে কংরং শাওচিংকে বলে, তুমি যদি ফিরেই এসছো তাহলে আমাকে জানাওনি কেন? আর এটা বলে কংরং তাড়াহুড়ো করে তার নিজের বাড়ি ফিরে যায়। এদিকে শাওচিং সেই অ্যালবামটা হাতে তুলে দেখতে শুরু করে। এই অ্যালবামে তার এবং কংরং এর ছোটবেলার অনেক ছবি ছিল, আর সে মনে মনে এটাও ভাবে এবার কংরংকে সত্যিটা জানিয়ে দেওয়া উচিত। পরের দিন হসপিটালে কিছুদিন পরে হওয়া কম্পিটিশনের ব্যাপারে সবাই আলোচনা করছিল, যেখানে ডক্টর সেন জানায় যে আমার একটা ইমার্জেন্সির কারণে আমি সেদিন কম্পিটিশনে থাকতে পারবো না, আর অন্যান্য ডাক্তাররাও পার্টিসিপেট করতে পারবে না। এবার কম্পিটিশনের জন্য আরেকজন দরকার ছিল, তাই শাওচিং কংরংকে ওদের সঙ্গে পার্টিসিপেট করতে বলে। তখন কংরং বলে, কিন্তু আমি তো ডাক্তার নই, আমি কি করে পার্টিসিপেট করতে পারি? শাওচিং বলে, আমি ভেবে নিয়েছি, আমি রিওয়ার্ড হিসেবে তোমাকে আমাদের গ্রুপে নিতে চাই। আর ওদের এইসব কথাবার্তা ডক্টর সেন তো একদমই পছন্দ করতে পারছিল না। রাতে ওরা চিংচিং এর রেস্টুরেন্টে যায় এই কম্পিটিশনের ব্যাপারে আলোচনা করার জন্য, যেখানে শাওচিং কংরংকে এত সুন্দর করে বোঝায় যে কংরং সবকিছু বুঝেই যায়। পরের দিন যখন ওরা কম্পিটিশনে পৌঁছায় তখন কংরং তো খুব বেশি নার্ভাস হয়ে পড়ছিল, আর যেটা দেখে শাওচিং ওর হাত ধরে আর ওকে শান্ত করিয়ে বলে, আমরা যদি কম্পিটিশন আজকে জিতে যাই তাহলে আমি তোমাকে একটা জায়গায় নিয়ে যাব। আর দেখতে দেখতে ওরা সত্যিই কম্পিটিশন জিতে যায়। কম্পিটিশনের পর ওরা সবাই ছবি তোলে, এখানে একটা ছবি শাওচিং এর সঙ্গে ডক্টর সেনও তোলে। আর ওদেরকে দেখে বিভিন্ন ডাক্তার এবং নার্সরা কথা বলতে শুরু করে, আর এটা বলে যে এদের দুজনকে একসঙ্গে কত সুন্দর দেখাচ্ছে। আর এইসব কথাগুলো শুনে শুনে কংরং খুবই জেলাসি ফিল করে, আর তখনই তার শাওচিং এর বলা ভালোবাসার 4 নম্বর স্টেজের কথা মনে পড়ে। আর ওরা এতটাই মন খারাপ লাগছিল যে সে ওখান থেকেই চলে আসে। পরের দিন হসপিটালে ডক্টর সেন শাওচিংকে বলে যে কালকে আমরা কম্পিটিশন জিতে যাওয়ার ফলে আমাদেরকে অনেক টাকা উপহার হিসেবে দেওয়া হয়েছে, আর সেই টাকা দিয়ে কেননা আমরা একটা ট্রিপে যাই। ডক্টর সেনের এই কথায় ডক্টর চেনও রাজি হয়ে যায়। শাওচিং এবং সেনকে এইভাবে কথা বলতে দূর থেকে কংরংও লক্ষ্য করে, তাই সে তো খুব জেলাস হয়। পরে যখন ওরা একসঙ্গে লিফটে ওঠে সেখানে ডক্টর চেন ওদেরকে বলে আমরা সেই কম্পিটিশনে জেতা টাকা দিয়ে ক্যাম্পিং করতে যাব। পরে শাওচিং যখন কংরংকে এই ক্যাম্পিং এর ব্যাপারে জিজ্ঞাসা করে তখন কংরং তো ওকে কোনো উত্তরই দেয়নি, আর ওর এইরকম ব্যবহার দেখে শাওচিং ওর সঙ্গে কথা বলার জন্য ওকে ছাদে নিয়ে যায়, কিন্তু সেখানেও কংরং ওর সব প্রশ্নের উল্টো পাল্টাই উত্তর দিচ্ছিল, আর তো আর ক্যাম্পিং এ যাবে নাও বলে দিয়েছিল। এদিকে আমরা চিংচিংকে দেখবো যার রেস্টুরেন্টে একদমই কাস্টমার আসছিলই না, তাই সে তো খুব চিন্তায় ছিল। আর তখনই ওর রেস্টুরেন্টে শাওচিং আসে আর ওকে বলে যে আমরা একটা ক্যাম্পিং এ যাব, আর তুমি যদি কংরংকে সেখানে যেতে রাজি করাতে পারো তাহলে সেখানে যা খাওয়ার লাগবে আমরা তোমার রেস্টুরেন্ট থেকেই নেব। এটা শুনে চিং এতটাই খুশি হয় যে সে তখনই কংরং এর বাড়িতে যায় আর তাকে ক্যাম্পিং এ যাওয়ার জন্য রাজি করানোর চেষ্টা করে। কংরং এতে না বললে শাওচিং ওকে ইমোশনাল ব্ল্যাকমেল করতে থাকে, আমি এত দামি দামি সবজি কিনেছি, সেগুলো যদি ব্যবহার না হয় নষ্ট হয়ে যাবে, আর আমার রেস্টুরেন্টও বন্ধ হয়ে যাবে, আর তুমি কি চাও যে আমি ডিপ্রেশনে চলে যাই? এবার ওর এইসব কথা শুনে কংরং ক্যাম্পিং এ যেতে রাজি হয়ে যায়। পরের দিন ওরা সবাই মিলে ক্যাম্পিং এ চলে যায়। ক্যাম্পিং এ গিয়ে ডক্টর সেন শাওচিং এর ক্লোজ হওয়ার খুব চেষ্টা করছিল, যেটা শাওচিং বা কংরং কারোরই পছন্দ হচ্ছিল না। আর কংরং এতটাই জেলাস ছিল সে চেংকে বলে আমি এবার ব্লাইন্ড ডেটে যেতে রাজি যার সঙ্গে তুমি আমার ব্লাইন্ড ডেট ঠিক করেছিলে। আর এই কথাটা শুনেই তো বেচারা শাওচিং এর মন খারাপ হয়ে যায়। পরে যখন ওরা ঘুরিয়ে ওড়াচ্ছিল তখন সেন এবং শাওচিং একই গ্রুপেই ছিল, আর এখানে সেন ইনডাইরেক্ট ভাবে শাওচিংকে বলেই দেয় যে সে তাকে পছন্দ করে, কিন্তু শাওচিং এর মন তো তখন শুধুমাত্রই কংরং এর দিকে ছিল, আর তাই তো সে সেন কি বলছে সেগুলো খেয়াল না করে কংরং এর কাছে চলে যায় আর কংরংকে জিজ্ঞাসা করে যে সে সত্যিই কি ব্লাইন্ড ডেটে যেতে চায়। কংরং তো এখানে হ্যাঁ বলেই, আর তার সঙ্গে সে এমন কিছু কথা বলে যেটা শুনে শাওচিং বুঝেই যায় যে কংরং জেলাসের কারণে এইরকম কথাবার্তা বলছে। তারপর ওরা দুজনে মিলে একসঙ্গে ঘুরে ওড়াতে শুরু করে। তারপর শাওচিং কংরংকে বলে যে আজকে রাতে আমি তোমার জন্য একটা জায়গায় অপেক্ষা করব। কংরং বলে আমি যদি না যাই তো? শাওচিং বলে তুমি না গেলেও আমি তোমার জন্য সেখানেই অপেক্ষা করব। এটা বলেই শাওচিং ওখান থেকে চলে যায়। রাতে ওরা একটা গেম খেলার প্ল্যানিং করে, যেখানে সবাই একে অপরের জন্য একটা একটা করে প্রশ্ন লিখে ফেলে। এইরকম গেম খেলতে গিয়ে শাওচিং এর কাছে একটা প্রশ্ন আসে যে সে এখানে থাকা মেয়েগুলোর মধ্যে কাউকে পছন্দ করে নাকি। তখন শাওচিং তো হ্যাঁ বলে, আর পরের প্রশ্নটাও শাওচিং এর কাছেই আসে, যেখানে ওকে এটা জিজ্ঞাসা করা হয় যাকে সে পছন্দ করে তাকে কি সে অনেকদিন ধরেই জানে। শাওচিং এতেও কংরং এর দিকে তাকিয়ে হ্যাঁ বললেও কংরং এবং বাকি সবাই তো এটাই ভাবে যে শাওচিং বোধহয় ডক্টর সেনের কথা বলছে। আসলে কংরং এর তো ছোটবেলার কিছু কথাই মনে নেই। রাতে কংরং এবং ডক্টর সেন একই টেন্টের মধ্যে ছিল, আর কংরং যখন বেরিয়ে শাওচিং এর সঙ্গে দেখা করতে যাচ্ছিল
তখন সেন ওর পেছনে পেছনে চলে আসে আর ওকে বলে চলো আমরা একসঙ্গেই হাঁটি। আর এরকম করে কিছুটা হাঁটার পর ডক্টর সেন পা স্লিপ করেই পড়ে যায়। এটা দেখে কংরং ডক্টর সেনকে সাহায্য করার জন্য কাউকে ডেকে আনবেও বলে, কিন্তু ডক্টর সেন ওকে থামিয়ে দেয় আর বলে কিছুক্ষণ আমরা দুজন কথা বলি চলো। আকাশে চাঁদ উঠেছে দেখে কংরং ডক্টর সেনকে বলে যে ছোটবেলায় আমার একটা বন্ধু আমাকে বলেছিল আকাশে যখন তুমি দুটো চাঁদ দেখতে পাবে তখন তুমি ভেবে নিও যে তুমি যাকে ভালোবাসো সে তোমার থেকে কখনোই দূরে যাবে না। আসলে ছোটবেলায় এই কথাটা চাবি মানে শাওচিংই ওকে বলেছিল। আর কংরং যখন তার বাবা মারা যাওয়ার পর খুব দুঃখী ছিল, শাওচিং ওকে একটা আর্টিফিশিয়াল চাঁদ তৈরি করে দেখিয়েছিল যাতে কংরংয়ের এটা মনে হয় তার বাবা তার থেকে দূরেই যায়নি। আর ছোটবেলার মতো শাওচিং আজও সেই রকম আর্টিফিশিয়াল চাঁদই তৈরি করছিল যাতে সে কংরংকে এটা মনে করাতে পারে সে কংরংয়ের ছোটবেলায় সেই বন্ধু চাবি। আর শাওচিং যখন এইসব কিছুই করছিল তখনই ওকে চেন ফোন করে আর জানায় যে কংরং এবং ডক্টর সেন একসঙ্গে হাঁটতে বেরিয়েছিল কিন্তু এখনো ফেরেনি। আর এই কথাটা শুনেই শাওচিং ওদেরকে খোঁজার জন্যই দৌড়ায়। এদিকে সেন কংরংকে বলেই ফেলে যে সে শাওচিংকে অনেক দিন থেকেই পছন্দ করে আর সে শাওচিংকে 12 বছর ধরে জানে, কিন্তু শাওচিং তার পড়াশোনা এবং সার্জারির কাজে এতটাই ব্যস্ত ছিল যে সে তার মনের কথাটা শাওচিংকে জানাতে পারেনি। আর তাছাড়াও শাওচিং এতদিন পর্যন্ত কোনো মেয়ের দিকে সেইভাবে দেখেও নি। আর তো আর সেন কংরংকে এখানে বলেই ফেলে তুমি আমাদের দুজনের মাঝখানে মোটেও এসো না। কথাগুলো শুনে কংরং তো খুবই আপসেট হয়ে পড়ে আর ঠিক তখনই সবাই ওদেরকে খুঁজতে খুঁজতে ওখানে চলেও আসে। এরপর যখন শাওচিং কংরং এর সঙ্গে কথা বলতে যায় তখন কংরং ওকে বলেই দেয় যে 2 মাসের দেখা হওয়াকে তুমি আবার ভালোবাসা ভেবে বসো না, আমি শুধুমাত্রই তোমার কলিগ এবং তোমার প্রতিবেশী, এছাড়া আর কিছুই নয়। আর কংরং এর এইসব কথাবার্তার কিছুই তো শাওচিং বুঝতেই পারেনি। পরের দিন ওরা ক্যাম্পিং থেকে ফিরে চলে যায়, কিন্তু হসপিটালেও কংরং শাওচিংকে একদম এড়িয়ে চলতে শুরু করে। আর এগুলো দেখে দেখে শাওচিং খুব চিন্তায় চলে আসে। ওকে এত চিন্তা করতে দেখে সেন ছুটির দিনে শাওচিং এর সঙ্গে কথা বলতে আসে আর ওকে লাঞ্চেও ইনভাইট করে, কিন্তু শাওচিং বলে যে আমার কাজ আছে। এটা শুনে সেন বলে আমি তোমাকে কংরং এর ব্যাপারে কিছু বলতে চাই। আর এতে শাওচিং লাঞ্চে যেতে রাজি হয়ে যায়। আর এই লাঞ্চে যাওয়ার ব্যাপারটা জেনের কাছ থেকে কংরং জানতেও পেরে যায়, তাই সে তো খুব জেলাস ফিল করে। এদিকে সেন শাওচিংকে জানায় যে সেদিন যখন ও কংরং এর সঙ্গে কথা বলেছিল কংরং ওকে বলেছিল যে সে নাকি আগে থেকেই কাউকে পছন্দ করে। আর এখানে সেন আরও একবার তার নিজের মনের কথাটা শাওচিংকে জানিয়েও দেয়, কিন্তু এখানে শাওচিং একদম স্পষ্টভাবে বলে দেয় যে আমরা শুধুমাত্রই বন্ধু, এর থেকে বেশি কিছু নয়। সেদিন রাতে শাওচিং কংরং এর সঙ্গে কথা বলতে আসে। কংরং দরজা খুলছে না দেখে শাওচিং বলে আমিও দেখতে চাই তুমি কতক্ষণ দরজা বন্ধ করে রাখো, তুমি সত্যিই একটা ভীতু। আর এই ভীতু কথাটা শুনেই কংরং চট করেই দরজা খুলে দেয়। আর এখানে কথাবার্তা বলতে বলতে কংরং বলেই ফেলে তুমি তো সেনকে পছন্দ করো, তাহলে আমার বাড়িতে কি করছো? শাওচিং বলে কে বললো আমি সেনকে পছন্দ করি? কংরং বলে তুমি তো সেদিন বলেছিলে তুমি যাকে পছন্দ করো তাকে তুমি অনেক দিন থেকেই জানো। শাওচিং বলে আমি যাকে পছন্দ করি সে নিজেও জানে না যে আমি তাকে পছন্দ করি। এগুলো শোনার পর কংরং শাওচিংকে বাড়ি থেকে বের করে দেয় আর বলে তুমি কাকে পছন্দ করো না করো সেটা জেনে আমি কি করব। আর এটা বলেও দরজা বন্ধ করে দেয়। তারপরেই ও ভাবে যে শাওচিং যদি সেনকে না পছন্দ করে তাহলে কাকে পছন্দ করে, কোথাও জেনকে তো নয়। আর পরের মুহূর্তেই ভাবে যে আমি এসব কি ভাবছি। পরের দিন জেন এবং কংরং ওদের দুজনের মাই হসপিটালে মেসোথেরাপি করার জন্য চলে আসে। আর ওদেরকে দেখে জেন ওদেরকে ভেতরে যাওয়া থেকে আটকানোর চেষ্টাও করে, কারণ কংরং এর মা ভেতরে গেলেই তো কংরংকে দেখতে পেয়ে যাবে। কিন্তু ও অনেক চেষ্টা করার পরেও ওদের দুজনের মাকে আটকে আর রাখতে পারেনি। আর ভেতরে গিয়ে সত্যি কংরং এর মা কংরংকে দেখতেই পেয়ে যায় আর ওকে এখানে দেখে ওর মা অজ্ঞান হয়ে যায়। তখন ওর মায়ের চেক আপ শাওচিংই করে, কিন্তু কিছুক্ষণ পরে যখন ওর মার জ্ঞান ফেরে তখন সে আবারও কংরং এর সঙ্গে কথা বলে আর ওকে খুব বকতেও থাকে যে মিথ্যে বলে কংরং অস্ট্রেলিয়ায় থাকার বদলে চায়না ফিরে এসছে। আর এবার কংরং তার মায়ের সামনে কান্নাকাটির নাটক শুরু করে দেয়। আর ওর চোখের জল দেখে ওর মায়ের মন তো গলেই যায়। কংরং এর মা তখন ওকে জিজ্ঞাসা করে কিন্তু তুমি এখানে কি কাজ করো? কংরং মিথ্যে কথা বলেই দেয় যে ও এখানকার রিসিট অফিসার। এবার কংরং এর মা তো এইসব ব্যাপারে এত কিছু জানতোই না, তাই কংরং তার মাকে খুব ভালোভাবেই বোকা বানিয়ে দেয়। আর এরপরেও কংরং এর মা তাকে অস্ট্রেলিয়া ফিরে যেতে বলে। তখন কংরং বলে আমি তো আর ফিরে যেতে পারবো না, কারণ আমি সেখানকার বাড়ি বিক্রি করে দিয়েছি। আর এটা শুনেই ওর মা খুব জোরে জোরে চিৎকার করতে থাকে আর এর ফলে সবাই রুমের মধ্যে চলে আসে। আর জেনের মা কংরং এর মাকে বুঝিয়ে বলে আরে কংরং ফিরে এসছে তো ভালোই হয়েছে, এখানে ওর খেয়াল রাখার মতো কতজন আছে, আর জেইনও তো এখানে আছে তাই না? এরপর কংরং তার মাকে বাড়ি ফিরে যেতে বলে, কিন্তু কংরং এর মা বলে আমি যখন এখানে চলেই এসেছি এখানে কিছুদিন থেকে যেতে চাই। তাই কংরং তার মাকে তার অ্যাপার্টমেন্টে নিয়ে যাবে ভাবে। কংরং তার মাকে অ্যাপার্টমেন্টে ঢুকতে দেওয়ার আগে নিজে ঢুকে তার ওকালতির সমস্ত বইগুলো এদিক ওদিক করে লুকিয়ে ফেলে, যাতে তার মা এটা না বুঝতে পারে যে সে এখানে উকিল হওয়ার জন্য এসছে।
এবং তারপরেই সে তার মাকে অ্যাপার্টমেন্টে আনে। আর ওর অ্যাপার্টমেন্টটা এতটাই সুন্দর যে ওর মার খুব পছন্দ হয়ে যায়। আর তার থেকেও বেশি পছন্দ হয় সেটা হলো যে এই অ্যাপার্টমেন্টটা শাওচিং এর, আর শাওচিং আবার ওর প্রতিবেশী। তাই কংরংকে তার মা বলে, আমি আর তোমাকে অস্ট্রেলিয়া নিয়ে যাওয়ার কথা বলবো না। এইটা শুনে কংরং তো ভীষণ খুশি হয়, কিন্তু ওর মা এরকমটা বলেছিল যাতে এইভাবেই কংরং এর সঙ্গে শাওচিং এর সম্পর্ক অনেকটা এগোতে পারে। সেদিন রাতে শাওচিং ওদের সবাইকে ডিনারে ইনভাইটও করে। ডিনার করতে গিয়ে কংরং এর মা শাওচিং এর ব্যাপারে সমস্ত কিছুই জেনে নেয়, আর ওর বাড়ির ব্যাকগ্রাউন্ড কেমন সেটাও জেনে নেয়। আর শাওচিং এর কাছ থেকে সবকিছু জানার পর কংরং এর মার তো এইটা মনে হয় কংরং এর জন্য এর থেকে ভালো ছেলে তো আর কোথাওই পাওয়া যাবে না। কংরং এর মা জিজ্ঞাসা করে, তোমার কেমন টাইপের মেয়ে পছন্দ? তখন তো শাওচিং কংরং এর দিকে তাকিয়ে বলে যে আমার সেই রকম টাইপের মেয়ে পছন্দ যে হলুদ কালারের টপ এবং ব্লু জিন্স পরে আছে। আর ওর এইসব কথা শুনে কংরং এতটাই এম্বারেস হয় যে সে ওখান থেকে উঠেই চলে আসে। কংরং চলে যাওয়ার পরেও তার মা শাওচিংকে জিজ্ঞাসা করে, তুমি কি সত্যিই কংরংকে পছন্দ করো? শাওচিং এতে হ্যাঁ বলে। আর কংরং এর মাকে এটাও প্রমিস করে সে সবসময় কংরং এর খুব ভালো করে খেয়াল রাখবে। এটা শুনে কংরং এর মা তো খুশি হয়ে যায়। সেদিন রাতেই কংরং এর কাছে তার সেই গোলুমোলু বন্ধুর কাছ থেকে একটা মেসেজ আসে, আর এটা দেখে কংরং ভাবে যে সে তার ছোটবেলার বন্ধুকে খুঁজে পেয়েই গেছে। পরের দিন সকালে শাওচিং যখন কংরং এর বাড়িতে আসে, কংরং ওকে জানায় যে আজকে তো আমি একজনের সঙ্গে ডেটে যাচ্ছি। এটা শুনে শাওচিং তো চিন্তায় চলে আসে, আর সে বারবার জিজ্ঞাসা করার চেষ্টাও করে যে ছেলেটিকে, কিন্তু কংরং তো ওকে ঠিক করে কিছু উত্তরই দিচ্ছিল না। আর এরপর শাওচিং এর অনেকবার না বলার পরেও কংরং ডেটে যাওয়ার জন্য রেডি হয়ে যায়। আর ও যখন চেংয়ের সঙ্গে তার সেই বন্ধুর ব্যাপারে কথাবার্তা বলছিল, এইসবের কিছু কথা শুনে শাওচিং তো খুব জেলাস ফিল করে। তবুও শাওচিং আবারও কংরংকে জিজ্ঞাসা করে, তুমি কার সঙ্গে দেখা করতে যাচ্ছ? তো কংরং বলে যে সে আমার ছোটবেলার বন্ধু, আর আমি তাকে খুব পছন্দও করি। আর এই কথাটা শুনেই তো শাওচিং এর মনটা ভেঙে যায়। আর এরপর শাওচিং চেংকেই জিজ্ঞাসা করে যে কংরং কোথায় গেছে। চেং প্রথমটা বলতে না চাইলেও পরে বলেই দেয় যে কংরং ছোটবেলার গোলুমোলু বন্ধুর সঙ্গে দেখা করতে গেছে। আর এটা শুনেই শাওচিং তো কংরংকে বাঁচানোর জন্য দৌড়ায়। আসলে গোলুমোলু বন্ধু তো সে, তাহলে কংরং যার সঙ্গে দেখা করতে যাচ্ছে সে নিশ্চয়ই ফ্রড হবে। এদিকে কংরং সত্যিই একটা খুব মোটা লোকের সঙ্গে দেখা করে, আর তার সঙ্গে খুব কথাবার্তাও বলে। কংরং এখানে একটুও সন্দেহ করেনি এই মোটা লোকটা তার ছোটবেলার বন্ধু হতে পারে না, কিন্তু কথা বলতে বলতে কংরং এর সন্দেহ হয়েই যায় যে এই লোকটা নিশ্চয়ই তার ছোটবেলার বন্ধু নয়। আর এই ব্যাপারে শিওর হওয়ার জন্য কংরং সেই লোকটাকে জিজ্ঞাসা করে যে ছোটবেলায় আমাদের প্রথম কোথায় দেখা হয়েছিল। এতে তো সেই লোকটি কিছু উত্তর দিতে পারেনি, যেটা থেকে কংরং বুঝেই যায় যে এ তার ছোটবেলার বন্ধু হতেই পারে না। তাই সে ওখান থেকে বেরিয়ে আসে, কিন্তু মোটা লোকটি তখনও পর্যন্ত কংরং এর পেছন ছাড়েনি। তাই কংরং তো তাকে খুব মারে। আর ততক্ষণে শাওচিং ওখানে পৌঁছে গেছিল, আর সে কংরংকে এইরকম করতে দেখে হাসতেই শুরু করে। আর এটাও বলে যে আমি তো জানতামই না যে তুমি এত ভালো মারামারিও করতে পারো। আর তারপরও শাওচিং কংরংকে সেই গাছের তলায় নিয়ে যায় যেখানে ওরা ছোটবেলায় খুব দেখা করতো। আর কংরংকে বলে এই ছোটবেলার বন্ধুটাকে তুমি খুঁজছো, সে তোমার সামনেই দাঁড়িয়ে আছে। কিন্তু কংরং একবার ভুল লোককে বিশ্বাস করেছিল বলে সে শাওচিং এর কথাগুলো বিশ্বাসই করেনি। আর সেটা দেখেই তো শাওচিং তাদের ছোটবেলার অনেক স্মৃতি ওকে বলে, আর ওকে এটাও জানায় যে এই জন্যই তো সে বলেছিল যে সে যাকে পছন্দ করে তাকে অনেক দিন থেকেই সে জানে। আর শাওচিং কংরংকে তার গার্লফ্রেন্ড হওয়ার জন্যও বলে। তখন কংরং বলে যে আমার একটু সময় চাই। শাওচিং বলে কোনো ব্যাপার নয়, আমি তোমার জন্য এত বছর অপেক্ষা করেছি, তাহলে আর কয়েকটা দিন অপেক্ষা করতেই পারি। আর তারপর ওরা দুজন একে অপরকে জড়িয়েও ধরে। বাড়ি ফেরার পরেও কংরং শাওচিং এর উইচ্যাটের ডিপি দেখে স্মাইল করতে শুরু করে। আসলে শাওচিং সেই গাছের ছবিটা ডিপিতে রেখেছিল। ওকে হাসতে দেখে ওর মা জিজ্ঞাসা করে তুমি কেন হাসছো? আর সে কংরংকে এটাও জিজ্ঞাসা করে যে তুমি কি আজকে শাওচিং এর সঙ্গে বাইরে গেছিলে? কংরং এখানে তার মাকে সত্যি কথাটা জানায়নি। সে বলে যে আমি আমার ছোটবেলার একটা বন্ধুর সঙ্গে দেখা করতে গেছিলাম। পরের দিন যখন কংরং হসপিটালে যায়, সেখানে শাওচিং ওর খুব ক্লোজ ভাবেই দাঁড়িয়েছিল, আর যেটা জেইন দেখে ফেলে। তাই সে কংরংকে জিজ্ঞাসা করে তুমি কি আমার বসকে ডেট করছো? এতে কংরং না বলে দিয়েই ওখান থেকে চলে যায়। এদিকে কংরং এর মা যখন কংরং এর বাড়ি পরিষ্কারই করছিল, তখনই সে কংরং এর বাড়ি থেকে ল ইন্টার্নশিপের একটা কন্ট্রাক্ট পেপার দেখতে পেয়ে যায়। আর এইটা দেখার পর কংরং এর মা ইউনজি হসপিটালের ওয়েবসাইট চেক করে, আর সেখান থেকেই ওর মা শিওর হয়ে যায় যে কংরং হসপিটালে কাজ করে না, সে তো হসপিটালে শুধুমাত্র ইন্টার্নশিপের জন্য গেছে। তাই সে তখনই কংরংকে ফোন করে, আর ওকে বলে আমি ভালো করেই জেনে গেছি তুমি এখানে উকিল হওয়ার জন্য এসছো, তাই আমি তোমার কোম্পানির বাইরে দাঁড়িয়ে আছি তোমার রেজিগনেশন লেটার দেওয়ার জন্য। আর কথাটা জানতে পেরেই কংরং তার মাকে আটকানোর জন্য দৌড়ায়। আর এদিকে কংরং এর মা কংরং এর কোম্পানির বস সেঙ্গুয়ানের সঙ্গে দেখা করে, আর তাকে কংরং এর রেজিগনেশন লেটারও দেয়। আর রেজিগনেশন লেটার দেখে সেঙ্গুয়ান কংরং এর মাকে জিজ্ঞাসা করে যে এই ব্যাপারে কংরং কি জানে। তখন কংরং এর মা বলে যে ও জানুক আর নাই জানুক,
ও উকিল হতে পারবে না এটাই বড় কথা। এটা শুনে সেঙ্গুয়ান কংরঙের মাকে বুঝিয়ে বলে যে কংরং উকিল হওয়ার জন্য আজ পর্যন্ত কতটা পরিশ্রম করেছে, আর ওর কাজ দেখে এটাও বোঝা যায় যে কংরং আগে গিয়ে খুব ভালো উকিল হতে পারবে। সেঙ্গুয়ান এটাও জানায় যে কংরং এর সঙ্গে তার অস্ট্রেলিয়ায় দেখা হয়েছিল, আর তারপর থেকে কংরং ওকে জানিয়েছিল যে তার উকিল হওয়ার কতটা ইচ্ছে, আর সে উকিল হওয়ার একটা সুযোগ পাওয়ার জন্য সেঙ্গুয়ানকে বারবার করে ইমেলও করত। কিন্তু এত কিছু শোনার পরেও কংরং এর মা কংরংকে কিছুতেই উকিল হতে দিতে চাইছিল না। আর ঠিক তখনই কংরং ওখানে চলে আসে, আর সে তার মাকে বাইরেও নিয়ে যায়। আর বাইরে আসার পরেও কংরং এবং তার মায়ের মধ্যে ঝগড়াই হয়ে যায়, তাই তার মা তো রেগেই ওখান থেকে ট্যাক্সি নিয়ে কোথাও চলে যায়। আর এরপর কংরং হসপিটালে ফিরে আসে। শাওচিংকে জিজ্ঞাসাও করে যে আমার মা কি তোমাকে ফোন করেছিল। শাওচিং এতে না বললে কংরং ভাবে তার মা তো তার ফোনটাও রিসিভ করছে না। রাতে যখন কংরং এর মা বাড়ি ফেরেনি তখন কংরং তো খুব চিন্তায় পড়ে যায়, আর তখনই চেং ওকে মেসেজ করে জানায় যে ওর মা এখন চেং এর কাছে আছে। তাই কংরং শাওচিংকেই পাঠিয়ে দেয় তার মাকে পিক করার জন্য। শাওচিং যখন কংরং এর মাকে নিয়ে ফিরছিল তখন জিজ্ঞাসা করেই ফেলে যে তুমি কেন চাও না তোমার মেয়ে উকিল হোক। তখন কংরং এর মা বলে যে কংরং এর বাবাও একজন উকিল ছিল, কিন্তু যবে থেকে সে ক্রিমিনাল লয়ার হয়েছিল তবে থেকে তার জীবনের ঝুঁকি অনেকটাই বেড়ে গেছিল, আর তাই তো আমি মোটেও চাই না যে আমার মেয়ের জীবনটাও তার বাবার জীবনের মতো হয়ে যাক। এগুলো শুনে শাওচিং বলে তোমাদের দুজনের ব্যাপারের মধ্যে যদিও আমার নাক গলানো ঠিক নয়, তবুও আমি তোমাকে এটুকু বলতে চাই যে কংরং যদি উকিল হতে চায় তো হতে দাও, আর আমি তোমাকে প্রমিস করছি যে আমি কংরং এর পুরো খেয়ালই রাখবো। বাড়ি ফিরে কংরং এর মা যখন দেখে যে কংরং ডিনার তৈরি করছে তখন তার মাও তাকে সাহায্য করে, আর এখানে ওদের দুজনের মধ্যে সবকিছু ঠিকই হয়ে যায়। রাতে ওর মা ওকে বলে যে তুমি যা কিছুই করো না কেন আমি শুধুমাত্র এইটুকুই চাই যে তুমি সবসময় সুস্থ এবং ভালো থাকো। কথা বলতে বলতে কংরং এর মা জিজ্ঞাসা করেই ফেলে যে শাওচিং কি তোমার বয়ফ্রেন্ড। এতে কংরং না বললে ওর মা বলে যে তুমি যতক্ষণ না একটা বয়ফ্রেন্ড পেয়ে যাচ্ছ ততক্ষণ আমি এখান থেকে কোথাও যাব না। আর এটা শুনেই কংরং মিথ্যে বলে দেয় যে হ্যাঁ শাওচিং ওর বয়ফ্রেন্ড। আর তারপর এই ব্যাপারে কংরং শাওচিংকে মেসেজ করে জানিয়ে দেয়। এবার শাওচিং এর কাছে কংরং এর নকল বয়ফ্রেন্ড হওয়ার সুযোগ এসছে, এটাই বা শাওচিং এর কাছে কম কোথায়। সে তো এতে খুশি খুশি রাজি হয়ে যায়। পরের দিন হসপিটালে যাওয়ার সময় শাওচিং কংরং এর হাত ধরে নেয় যাতে কংরং এর মায়ের এটা সন্দেহ না হয় যে ও আসলে কংরং এর নকল বয়ফ্রেন্ড। লাঞ্চ টাইমেও যখন কংরং এবং শাওচিং একসঙ্গেই খাচ্ছিল তখনই কংরং এর মা শাওচিংকে ভিডিও কল করে। তাই তো শাওচিং কংরং এর মাকে দেখানোর জন্য ক্যাফেটেরিয়াতে সবার সামনেই কংরংকে খাইয়ে দেয়। আর এটা দেখে বাকি ডাক্তাররা অবাক হয়ে যায়, আর তারা এটাই ভাবতে থাকে যে এরা দুজন তাহলে ডেট করতে শুরু করে দিয়েছে। সেদিন কংরং এবং শাওচিং ছোটবেলার মতো দৌড় প্রতিযোগিতা করে, কিন্তু ছোটবেলার মতো কংরং এই দৌড়ে জিততে পারেনি, জিতেছে তো শাওচিং। আর ছোটবেলায় কংরং যেমন হাত বাড়িয়ে ওকে সাহায্য করতো তেমনই শাওচিং কংরং এর জন্য হাত বাড়ায়। শাওচিং এখানে এটাও বলে যে কেননা আমরা রিয়েল কাপল হয়ে যাই। এটা শুনে কংরং বলে আমার কাছে এখন ইন্টার্নশিপটাই বেশি গুরুত্বপূর্ণ। শাওচিং বলে চলো আমরা একটা কাজ করি, যদি তুমি ইন্টার্নশিপে জিতে যাও তাহলে তুমি আমার গার্লফ্রেন্ড হবে। তখন কংরং বলে আর যদি আমি হেরে যাই তো? শাওচিং বলে তুমি হেরে গেলে আমি তোমার বয়ফ্রেন্ড হয়ে যাব। এটা শুনে কংরং হাসতেই শুরু করে। বাড়ি যাওয়ার পর কংরং যখন তার ল্যাপটপে কিছু কাজ করার চেষ্টাই করছিল তখন দেখে যে ল্যাপটপ তো অনই হচ্ছে না, আর এটা দেখে ও বুঝেই যায় যে এখানেও নিশ্চয়ই ওর মায়েরই হাত আছে। তখন ওর মা ওকে জানায় যে আসলে সে ল্যাপটপটা ইউজ করতে গিয়ে এমন জোরেই বন্ধ করে দিয়েছে যে তারপর থেকে ল্যাপটপটা অনই হচ্ছে না। আর তারপর ওর মা বলে কেননা তুমি শাওচিং এর বাড়িতে গিয়ে তার ল্যাপটপে কাজ করে নিচ্ছ। এবার কংরং এর কাছে তো কোনো অপশন ছিল না, সে যদি তার মাকে না বলতো তাহলে তার মা সন্দেহ করতো। তাই বাধ্য হয়ে সে শাওচিং এর বাড়িতে চলে আসে এবং শাওচিং এর ল্যাপটপ নিয়ে কাজ শুরু করে দেয়। কিন্তু কাজ করতে গিয়ে কংরং এর মন মোটেও কাজের দিকে ছিল না, সে তো বারবার করে শাওচিংকে দেখছিল। আর যেই ব্যাপারটা শাওচিংও বুঝতে পারে, তাই তো সে কংরং এর পাশে এসেই বসে পড়ে আর কংরংকে বলে যে এখান থেকে আমাকে দেখতে বেশি সুবিধে হবে। তারপর ও যখন কংরং এর ক্লোজ হওয়ার চেষ্টা করে তখন কংরং ভাবে যে শাওচিং ওকে কিস করতে আসছে, তাই তো সে নার্ভাস হয়ে চোখ বন্ধ করে নেয়। কিন্তু ল্যাপটপের নোটিফিকেশনের আওয়াজে সে তার চোখটা খুলে নেয় আর দেখে শাওচিং তো তখন কাজেই ব্যস্ত। এদিকে র্যাংয়ের বই দোকানে সেদিন তার মা আসে, আর র্যাং এত কষ্ট করে বই দোকানে থাকে দেখে ওর মায়ের খুব খারাপ লাগে। তাই সে র্যাংকে বলে তুমি কেন তোমার বাবার সঙ্গে সবকিছু ঠিক করে নিচ্ছ না, তোমার এবার তোমার বাবার সঙ্গে সবকিছু ঠিক করে নেওয়া উচিত। এতে র্যাং রাজি না হলে ওর মা বলে ঠিক আছে আমি তোমার বই দোকানে আজকে সারাদিন থাকবো আর দেখবো সারাদিনে কত কাস্টমার তোমার দোকানে আসে। র্যাং যখন তার মাকে এরকম করতে বারণ করে তখন তার মা বলে ঠিক আছে আমি 10 মিনিট অপেক্ষা করব, আর 10 মিনিটের মধ্যে যদি কোনো কাস্টমার না আসে তাহলে আমি তোমাকে এখান থেকে নিয়ে চলে যাব। এবার ওদের এইসব কথাবার্তা বাইরে থেকে চেংও শুনতে পাচ্ছিল, তাই সে র্যাংকে সাহায্য করার জন্য কাস্টমার সেজে র্যাংয়ের দোকানে চলে আসে। র্যাং যখন ওকে বইয়ের ব্যাপারে বলছিল তখন চেং তো র্যাংয়ের দিকেই হাঁ করে তাকিয়েছিল। আর
এখান থেকে আমরা এটা বুঝতেও পারি যে চেং এতদিনের র্যাংকে পছন্দ করে ফেলেছে, আর যেটা র্যাংয়ের মাও বুঝতে পারে। আর তাই তো র্যাংয়ের মা ওকে বুঝিয়ে বলে তোমার গার্লফ্রেন্ডের সঙ্গে তোমার ব্রেকআপ অনেক বছর আগেই হয়েছে, আর এখন তুমি নতুন করে কাউকে কেন ডেট করছো না। আর এখানে ওর মা চেং চেংয়েরও উদাহরণ দেয়, কিন্তু র্যাং তো এইসব কথা মজা করেই উড়িয়ে দেয়। আজকে কংরং তার ল ফার্মে ফাইনাল প্রেজেন্টেশন দিতে যাচ্ছে, যার জন্য ও খুব নার্ভাস ছিল। শাওচিং ওকে এনকারেজ করার জন্য একটা ড্রয়িং দেয়। পরে যখন ও প্রেজেন্টেশন দিতে যায় ও সত্যি খুব ভালো করেই প্রেজেন্টেশন দেয়। পরের দিন যখন কংরং চেং এর সঙ্গে গল্পই করছিল, তখনই ওর ল ফার্ম থেকে ওকে ফোন করে, আর ওকে এটাও জানানো হয় যে ও ল ফার্মে সিলেক্ট হয়ে গেছে। এটা শুনে কংরং খুব খুশি হয়। এই খুশির খবরটা সে তাড়াতাড়ি করে শাওচিংকে জানায়, আর ও এতটাই এক্সাইটেড ছিল যে সে শাওচিংকে কিসও করে। আর ওরা যখন কিসই করছিল তখন কংরং এর মা এই ব্যাপারটা দেখে ফেলে, আর দেখেই তো সে খুব খুশি হয়। তাই তো ওরা যখন সেদিন ফিরে আসে, দেখা যায় কংরং এর মা সমস্ত জিনিসপত্র প্যাকিং করে কংরং এর বাড়ির বাইরে বসে আছে, কারণ ওর মা যখন এটা শিওর হয়ে গেছে যে কংরং এবং শাওচিং এর মধ্যে সত্যিই সম্পর্ক আছে, সে এবার বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত। তারপর ওরা দুজন কংরং এর মাকে এয়ারপোর্টে ছাড়তে যায়। রাতে কংরংকে শাওচিং মেসেজ করে বলে কালকে তোমার জবের প্রথম দিন, আর আমি তোমাকে প্রথম দিন ছাড়তে যেতে চাই। এটা দেখে কংরং খুব খুশি হয়। পরের দিনের জবের জন্য কংরং খুব সুন্দরভাবে রেডি হয়। তাই তো গাড়িতে যাওয়ার সময় শাওচিং বারবার করেই কংরংকে দেখছিল। অফিসের বাইরে কংরং শাওচিংকে বাই বলার জন্য ওকে একটা কিস করে, আর আজকে রাতে ওরা একসঙ্গে ডিনার ডেটে যাওয়ার প্ল্যানিংও করে। আজকে কংরং এর অফিসের প্রথম দিন, তাই কংরং তো তার নিজের ডেস্কে বসে খুব খুশিই হচ্ছিল। এদিকে মিস্টার সেংগুয়ানকে দেখবো যে তার পেটের ব্যথার জন্য কিছু মেডিসিন নিচ্ছিল, আর ঠিক তখনই কংরং ওখানে যায়। কংরংকে সেংগুয়ান বলে আজকে সারা দিনটা তোমাকে আমার সঙ্গে থাকতে হবে, আর আমার সঙ্গে একটা বিজনেস ট্রিপেও যেতে হবে। আর এই ব্যাপারটা কংরং শাওচিংকে ফোন করে জানিয়েও দেয়। ফ্লাইটে ওঠার পর কংরং লক্ষ্য করে মিস্টার সেংগুয়ানের পেটে ব্যথা হচ্ছে, তাই সে তাড়াতাড়ি করে নিজের লাগেজ থেকে মিস্টার সেংগুয়ানের জন্য পেট ব্যথার ওষুধ নিয়ে আসে। যেটা দেখে মিস্টার সেংগুয়ান জিজ্ঞাসা করে তোমারও কি সবসময় পেটে ব্যথা হয়, না হলে তুমি এই ওষুধটা নিয়ে ঘুরছো কেন? এতে কংরং না বললে সেংগুয়ান ওকে জিজ্ঞাসা করে তাহলে এই ওষুধটা তোমার কাছে কি করছে? কংরং বলে তুমি তোমার পেটে ব্যথার জন্য এই মেডিসিনটা নিয়েছিলে, সেটা আমি দেখেছিলাম, তাই তো আমি নিজের কাছেও এই মেডিসিনটা রেখে দিয়েছি। এটা শুনে মিস্টার সেংগুইন ভাবে কংরং কতটা কেয়ারিং। রাতে যখন কংরং হোটেলেই ছিল, সে তখন এটাই ভাবছিল শাওচিং ওর মেসেজের কোনো রিপ্লাই কেন করছে না। সে সকাল থেকেই মেসেজের রিপ্লাইয়ের জন্য ওয়েট করছে, কিন্তু শাওচিং ওকে রিপ্লাই করছে না। তাই কংরং রেগেই বলে এবার যদি শাওচিং আমাকে ফোনও করে তাহলে আমি ফোনটা রিসিভ করব না। কিন্তু ঠিক তখনই শাওচিং ওকে ফোন করে, আর যেটা দেখে কংরংও তাড়াতাড়ি ফোনটা রিসিভ করে। কথা বলার পর শাওচিং ফোনটা রেখে দেয়, আর ঠিক তখনই কংরং এর রুমের দরজায় কেউ নক করে। দরজা খুলে দেখতে পায় যে শাওচিং দাঁড়িয়ে আছে, আর শাওচিংকে দেখে কংরং এতটাই খুশি হয় যে সে তাকে জড়িয়েই ধরে। কংরং ওকে জিজ্ঞাসা করে তুমি কি হসপিটাল থেকে ছুটি নিয়েছো? শাওচিং বলে ছুটি তো আমি নিইনি, আর তাই তো সকাল হলেই আমি এখান থেকে চলে যাব। এরপর দুজনে ওরা একসঙ্গে ডিনার ডেটে যায়, যেমনটা ওরা প্রমিস করেছিল। আর কিছুক্ষণ বাইরে একসঙ্গে সময় কাটানোর পর ওরা হোটেলে ফিরে আসে, যেখানে শাওচিং কংরংকে বলে কিভাবে সে কংরং এর জন্য এত বছর অপেক্ষা করেছে। কথা বলতে বলতেই কংরং তো ঘুমিয়ে পড়ে, আর পরের দিন সকালে যখন ওর ঘুম ভাঙে দেখে শাওচিং তো ওখানে আর নেই। আর তখনই ওকে শাওচিং মেসেজ করে জানায় যে সে ফ্লাইটে উঠে পড়েছে। বিকেলে যখন কংরং বিজনেস ট্রিপ থেকে ফিরে আসে, সে সোজাই শাওচিং এর বাড়িতে যায়, কারণ সে তাকে খুব মিস করছিল। আর শাওচিং দরজা খুলতেই কংরং ওকে জড়িয়ে ধরে। তারপর ও শাওচিং এর বাড়ির মধ্যে থেকে কিছু আওয়াজ শুনতে পায়, আর ও যখন বাড়ির ভেতরের দিকে তাকায় দেখতে পায় যে শাওচিং এর বাড়িতে অনেক গেস্ট এসছে। আর এতে কংরং তো খুবই এম্বারেস হয়। আসলে শাওচিং হসপিটালের কিছু বন্ধু বান্ধবকে বাড়িতে ইনভাইট করেছিল। এদিকে চেংয়ের সাহায্যে র্যাঙের বই দোকান এখন খুব ভালোভাবেই চলছিল। আসলে চেং র্যাঙের এবং তার বই দোকানের কিছু ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিয়েছিল, তাই তো তারপর থেকেই র্যাঙের দোকানে প্রচুর লোক বই কিনতে আসে। চেং সেদিন র্যাঙের দোকানে একটা সিডি খুঁজে পায়, আর সিডিটা চালিয়েও দেখে সেই ভিডিওতে র্যাং তার এক্স গার্লফ্রেন্ডকে প্রপোজ করছে। আর এটা দেখেই চেংয়ের মন খারাপ হয়ে যায়। ততক্ষণে র্যাংও ওখানে চলে এসেছিল, আর সে চেংকে এই ভিডিওটা চালাতে দেখে খুবই রেগে যায় এবং এখান থেকে চলে যেতেও বলে। শাওচিং যখন তার বাড়িতে রান্নাই করছিল, সে কংরংকে খাওয়ার টেস্ট করার জন্য ডাকে, কিন্তু এই খাওয়ার টেস্ট করাতে গিয়ে সে কংরংকেই কিস করে ফেলে। আজকের এই পার্টি থেকে জেনও জেনে যায় যে কংরং এবং শাওচিং একে অপরকে ডেট করছে। শাওচিং সবাইকে জানায় যে আমার এখানে তোমাদেরকে ইনভাইট করার দুটো কারণ আছে। প্রথম কারণ এটা যে কংরং এখন ল ফার্মে জব পেয়ে গেছে, আর দ্বিতীয় কারণটা হলো ওরা এখন একে অপরকে ডেট করছে।
আর ওরা একে অপরকে ছোটবেলা থেকেই চেনে। পার্টি শেষ হওয়ার পর কংরং এবং শাওচিং একসঙ্গে হাঁটতে বেরোয়। চ্যাং তখনও র্যাংকে ফলো করছিল যাতে ও র্যাংয়ের রাগটাকে ঠান্ডা করতে পারে। আর র্যাংয়ের রাগ ঠান্ডা হয়ে যাওয়ার পরেই সে আবারও চেংয়ের সঙ্গে কথা বলতে শুরু করে, যেখানে চেং র্যাংকে জিজ্ঞাসা করেই ফেলে যে তোমাদের ব্রেকআপ কেন হয়েছিল। তখন র্যাং বলে দুজনের মধ্যে যদি একজন ভালোবাসা বন্ধ করে দেয় তাহলে একটা রিলেশনশিপ আপনা আপনি শেষ হয়ে যায়। এসব কিছু শোনার পর চেং বলে মেয়েটা নিশ্চয়ই খুব বোকা হবে, তুমি তো এত ট্যালেন্টেড, তাহলে সে তোমাকে কি করে ছেড়ে দিয়ে যেতে পারে। আর এগুলো বলার পর চেং হঠাৎ করেই র্যাংকে জড়িয়ে ধরে। র্যাং জিজ্ঞাসা করে তুমি এটা কি করছো। তখন চেং বলে আমার খুব ঠান্ডা লাগছে। এটা শুনে র্যাং তার নিজের জামা খুলেই চেংকে দিয়ে দেয়, কিন্তু জামাটা পরে নেওয়ার পরেও চেং আবারও র্যাংকে জড়িয়ে ধরে আর বলে যে এবার নিশ্চয়ই তোমার ঠান্ডা লাগছে। আর ওদের দুজনকে এইভাবে কংরং এবং শাওচিং দেখে, আর এটা দেখে কংরং চিং এর জন্য খুব খুশি হয়। কিন্তু শাওচিং ওকে বলে র্যাংকে পটানো এতটাও সহজ কাজ নয়। শাওচিং যখন সেদিন একটা অপারেশন করতে যায়, অপারেশনে সেদিন ডক্টর শেনও ছিল, আর যাকে দেখে ও একটু অকওয়ার্ড ফিল করে। সার্জারি শেষ হওয়ার পর ওরা যখন বাইরে আসে, ডক্টর শেন শাওচিংকে বলে আমি তোমাকে খুব বেশি পছন্দ করি, কিন্তু তাই বলে এই নয় যে আমি আমার ভালোবাসা তোমার উপর জোর করে চাপিয়ে দেব। আর তাছাড়াও কংরং খুব ভালো মেয়ে। এইগুলো শুনে শাওচিং ওকে বলে আমার বন্ধু হওয়ার জন্য অনেক ধন্যবাদ। এটা বলেই শাওচিং তো চলে যায়, কিন্তু ও চলে যাওয়ার পর ডক্টর সেন কাঁদতেই শুরু করে। শাওচিং যখন ওয়েটিং রুমে আসে দেখে যে কংরং ওর জন্য অপেক্ষা করতে করতে ওখানেই ঘুমিয়ে পড়েছে। আর সে একটু ভালো করে দেখার পর বুঝতে পারে যে কংরংয়ের মুখের এক জায়গায় তো শৈলিং হয়ে গেছে। তাই শাওচিং কংরংকে ডেন্টাল চেকআপের জন্য নিয়ে যায়। চেকআপের পর শাওচিং যখন কংরংকে বাড়ি নিয়ে যাচ্ছিল তখন কংরং মুখে একটা মাস্ক লাগিয়ে রেখেছিল, যেটা সে কিছুতেই খুলতে চাইছিল না। কিন্তু বাড়ি যাওয়ার পর শাওচিং কোনো রকম করে কংরংয়ের মুখ থেকে মাস্কটাকে সরিয়ে দেয়। চেং সেদিন কংরংয়ের সঙ্গে দেখা করার জন্য শাওচিং এর বাড়িতে আসে, যেখানে কংরংয়ের শৈলিং এর ব্যাপারে জানতে পেরে ও প্রথমে কংরংয়ের খুব কেয়ার করে, আর তারপরে কংরংয়ের এই অবস্থার একটা ছবিও তুলে রাখে। চেং শাওচিংকে জিজ্ঞাসা করে র্যাংকে সে কি করে পটাবে। তখন শাওচিং বলে র্যাংকে পটানো এতটাও সহজ কাজ নয়। চেং তখন ওকে জিজ্ঞাসা করে এখনো কি র্যাংয়ের মনে তার এক্স গার্লফ্রেন্ড আছে। শাওচিং এতে না বললে চেং খুব খুশি হয়, আর এটাও বলে তার মানে তো আমি র্যাংকে অবশ্যই পটিয়ে ফেলবো। বাড়ি যাওয়ার আগে চেং শাওচিং এর কাছ থেকে র্যাংয়ের বাড়ির ঠিকানাও নিয়ে যায়। সেদিন যখন কংরং অফিসে বসে কাজই করছিল তখনই মিস্টার সেঙ্গন ওর কাছে আসে, আর ওরা দুজন কাজের ব্যাপারে কথাবার্তা বলতে শুরু করে। আর ওদের দুজনের একসঙ্গের একটা ছবি একজন এমপ্লয়ি তুলে নেয় এবং সে সেটা গ্রুপে পাঠিয়ে দিয়ে বলে আমি বসকে আজ পর্যন্ত কোনো মেয়ের সঙ্গে এইভাবে কথা বলতে দেখিনি। আর এরপর তো তারা সেঙ্গুয়ান এবং কংরং এর ব্যাপারে গসিপ করতে শুরু করে। সেদিন কংরং অফিসে অনেক রাত পর্যন্তই কাজ করে, তাই সে শাওচিংকে মেসেজ করে জানিয়ে দেয় আজকে তাকে পিক করতে আসতেই হবে না। কিন্তু ততক্ষণে শাওচিং তো অলরেডি অফিসের বাইরে চলে এসেছিল, তাই সে বাইরে দাঁড়িয়েই কংরং এর জন্য অপেক্ষা করতে থাকে। সেদিন সেঙ্গুয়ানও ওভারটাইম কাজ করছিল, আর সেঙ্গুয়ান এবং কংরং কাজ শেষ করার পর একসঙ্গেই অফিস থেকে বেরিয়ে আসে। আর ঠিক সেই মুহূর্তেই শাওচিং কংরং এর জন্য কিছু একটা কেনার জন্য কনভেনিয়েন্স স্টোরে গেছিল, তাই সে ওদেরকে বেরিয়ে যেতে দেখেইনি। কিছুক্ষণ পর যখন ও ফিরে আসে দেখে অফিসের সমস্ত লাইটই বন্ধ। তাই কংরংকে মেসেজ করে জিজ্ঞাসা করে সে কোথায়। তো কংরং বলে যে আমি তো প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি। এটা শুনে শাওচিং তার গাড়ি নিয়ে বাড়ির দিকে রওনা দেয়, আর বাড়ির বাইরেই তার কংরং এর সঙ্গে দেখা হয়ে যায়। এরপরেও যখন ওরা দুজন কথাই বলছিল তখন কংরং বলে আমিও অনেক পরিশ্রম করে একদিন মিস্টার সেঙ্গুয়ানের মতো একজন ভালো উকিল হব। সেঙ্গুয়ানের নাম কংরং এর মুখ থেকে এইভাবে বারবার শোনার পর শাওচিং খুব জেলাস ফিল করে, আর তাই তো সে খুব জেলাস হয়ে কংরংকে কিস করে। এদিকে র্যাং লক্ষ্য করে কিছুদিন ধরে কেউ একজন তার দোকানের খুব বই কিনছে, তাই র্যাং সেই ব্যক্তির দেয়া বাড়ির ঠিকানায় পৌঁছে যায়। সেখানে গিয়ে সেই ব্যক্তিটিকে খুঁজে না পেলেও ও সিকিউরিটি গার্ডের কাছ থেকে একটা চিঠি পায়, যেটা ওর এক্স গার্লফ্রেন্ডই ওকে লিখেছিল, আর ওকে নিউ ইয়ার ইভের দিন দেখা করতেও বলেছে। আর এখানে র্যাং বুঝেই যায় যে তার এক্স গার্লফ্রেন্ডই তার দোকান থেকে অনেক বই কিনেছে। তখনই ওকে শাওচিং ফোন করে আর জানায় যে চেং তোমাকে অনেক বেশি পছন্দ করে, আর তোমার বাড়ির লোকে ইমপ্রেস করার জন্য সে তোমার বাড়ি পর্যন্ত পৌঁছে গেছে। এগুলো শুনে র্যাং বলে সেটা আমি প্রথম থেকেই জানি যে চেং আমাকে পছন্দ করে, কিন্তু তুমি তো ভালো করেই জানো যে আমাদের মধ্যে কিছু হওয়া সম্ভব নয়। এটা শুনে শাওচিং বলে যদি তোমাদের মধ্যে সত্যিই কিছু সম্ভব না হয়ে থাকে তাহলে তুমি সেটা চেং এর কাছে ভালো করে ক্লিয়ার করে দাও, যাতে সে তার নিজের লাইফ আবার নতুন করে শুরু করতে পারে। সেদিন রাতে যখন চেং র্যাংয়ের জন্য খাবার নিয়ে যায়, র্যাং এখানে ওর সঙ্গে সবকিছু ক্লিয়ার করে দেয় আর বলে যে আমার এবং তোমার মধ্যে কোনো কিছুই সম্ভব নয়। এটা বলে সে চেংকে তার দোকানের বাইরে বের করে দেয়। এতে বেচারে চেং তো খুব কান্নাকাটি করতেই শুরু করে। শাওচিং এবং কংরং যখন শপিং করে বাড়ি ফিরছিল, বাড়ির বাইরে ওরা চেংকে মন খারাপ করে বসে থাকতে দেখে, তাই ওরা চেংকে বাড়ির ভেতরে নিয়ে যায়। চেং এর মন এতটাই খারাপ ছিল যে সে আপসেট হয়ে খুব বেশি পরিমাণেই খেতে থাকে, আর ওকে কংরংও থামাতে পারছিল না।
যেটা দেখে শাওচিং বলে তুমি যদি এত বেশি খাওয়া দাওয়া করো তাহলে তো তুমি মোটা হয়ে যাবে। আর এটা শুনেই চেং খাওয়া বন্ধ করে দেয়। আর তারপর সে সবাইকে জানায় যে আমি এত সহজে হার মানবো না, আমি র্যাঙ্কে এতটা পছন্দ করি, তাই আমি ভাবছি যে নিউ ইয়ার ইভের দিন আমি র্যাঙ্কে প্রপোজ করব। আর সে এজন্য শাওচিংকে সাহায্য করতে বলে। কিন্তু শাওচিং এতে না বললে চেং বলে ঠিক আছে, আজ থেকে আমিও তাহলে কংরংকে একা কোথাও ছাড়বো না। আর সে কংরংকে বলে চলো আজ থেকে তুমি আমার বাড়িতেই থাকবে। আর ওর এইসব কথা শুনে শাওচিং সত্যিই ঘাবড়ে যায়। তাই সে র্যাঙ্কে ফোন করে বলে যে নিউ ইয়ার ইভের দিন গ্র্যান্ডমা আমাদেরকে সবাইকে বাড়িতে ডিনারের জন্য ডেকেছে। এবার র্যাঙ্ক যখন জানতে পারে যে তার মা ডেকেছে তখন সে আর ডিনারে যাওয়ার জন্য না বলেনি। পরের দিন শাওচিং যখন কংরংকে তার ল ফার্মে ছাড়তেই যাচ্ছিল তখনই ওদের গাড়ির সামনে একটা মেয়ে চলে আসে। আর মেয়েটাকে দেখে খুব নার্ভাসও মনে হচ্ছিল। মেয়েটার হাত থেকে সমস্ত কাগজপত্র এদিক ওদিক পড়ে গেছিল। তার শাওচিং এবং কংরং ওরা দুজনই মেয়েটাকে সাহায্য করে। আর কাগজপত্র থেকে কংরং এটাও জানতে পারে মেয়েটা কোনো একটা কেসের জন্যই ওদের ল ফার্মে এসেছিল, কিন্তু ল ফার্মের ফিজ এতটাই মেয়েটা কেসের ব্যাপারে কিছু না করেই বাড়ি ফিরে যাচ্ছিল। তাই কংরং তাকে তার একটা নেম কার্ড দেয় যাতে মেয়েটার ভবিষ্যতে যদি কোনোদিন দরকার পড়ে সে যেন কংরংকে ফোন করে। এরপর কংরং যখন তার অফিসে যায় একজন কলিগের কাছ থেকেও জানতে পারে আজকাল অনলাইন লোনের ফ্রড বেশি পরিমাণে হচ্ছে। আর এর জন্য একটা মেয়ে তো সুইসাইডও করে নিয়েছে। এইরকমই একটা কেস তাদের ল ফার্মেও এসেছিল, কিন্তু কোনো এমপ্লয়ি এই কেসটা নিতেই রাজি হয়নি, কারণ এই ধরনের কেস খুবই জটিল হয়। কংরং এরপর সেঙ্গুয়ানের কাছে গিয়ে ওকে একটা আগাম চকলেট বাক্স গিফট করে নিউ ইয়ারের জন্য। আর এইরকমই চকলেটের বাক্সগুলো সে তার অন্যান্য এমপ্লয়িদেরকেও দিয়েছিল। সেঙ্গুইনের কাছে এই মুহূর্তে কিছু ছিল না যেটা সে কংরংকে গিফট হিসেবে দিতে পারবে, তাই সে কংরংকে ডিনারে ইনভাইট করে। তখন কংরং জানায় আজকে রাতে সে তার কিছু বন্ধু বান্ধবদের সঙ্গে মিলে ডিনারে যাবে প্ল্যানিং করে রেখেছে। অফিস থেকে বেরিয়ে কংরং যখন ডিনার পার্টিতে যাবেই ভাবছিল তখনই ওর কাছে সেই মেয়েটার কাছ থেকে একটা ফোন কল আসে। আসলে সেই মেয়েটাও অনলাইনে স্টুডেন্ট লোন নিয়েছিল, কিন্তু সেই কোম্পানিটা একটা ফ্রড কোম্পানি ছিল যারা খুব বেশি পরিমাণেই সুদ গুনছিল। আর মেয়েটি যখন লোনের টাকা পুরোটা মেটাতে পারছিল না তখন তারা এসে মেয়েটাকে খুব বিরক্ত করছিল। মেয়েটার কাছ থেকে এইসব ব্যাপার জানার পর সে সেঙ্গুয়ানের সঙ্গে কথা বলে আর সেঙ্গুয়ানকে এই কেসটা নিতে বলে, কারণ কংরং এখনো ইন্টার্ন হিসেবে কাজ করছে, তাই সে তো এই কেসটা নিতে পারবে না। সেঙ্গুয়ানও এই কেসটা নিতেই চাইছিল না, তাই সে কংরংকে বুঝিয়ে বলে দেখো এইরকম কেসটা নিলে খুব জটিলতা বেড়ে যাবে। সেঙ্গুয়ানের কাছ থেকে এইসব কথা শোনার পরেও কংরং এই কেসের ব্যাপারে অনেক কিছু সার্চ করতে শুরু করে। এদিকে চেন এবং শাওচিং আজকের ডিনারের জন্য একটা রেস্টুরেন্টে পৌঁছে গেছিল। তখনই কংরং শাওচিংকে মেসেজ করে জানায় যে তার আজকে যেতে একটু দেরি হবে। এদিকে র্যাঙ্গও বসে বসে এটাই ভাবছিল সে শাওচিংদের পার্টিতে যাবে নাকি তার এক্স গার্লফ্রেন্ডের পার্টিতে যাবে। সেঙ্গুয়ান আবারও কংরংয়ের কাছে এসে ওকে বোঝাতে শুরু করে এইরকম কেস নিয়ে কাজ করা তোমার পক্ষে ঠিক হবে না, কারণ তুমি এখনো শুধুমাত্র একজন ইন্টার্ন। আর কথা বলতে বলতেই সেঙ্গুয়ানের পেটে ব্যথা শুরু হয়ে যায়, তাই কংরং তখনই সেঙ্গুয়ানকে হসপিটালে নিয়ে যায়। আর সে এই ব্যাপারে শাওচিংকে ফোন করেও জানিয়ে দেয়, তাই সেও হসপিটালের দিকেই চলে যায়। হসপিটালে যাওয়ার পরেও সেঙ্গুয়ান কংরংকে জিজ্ঞাসা করে তুমি কি এই কেসের উপর সত্যিই কাজ করতে চাও? এতে কংরং হ্যাঁ বলে, আমি উকিল হয়েছি লোকেদের কাছ থেকে টাকা নেওয়ার জন্য নয়, লোকেদেরকে ন্যায় বিচার দেওয়ার জন্য। এটা বলেই কংরং ওখান থেকে চলে যায়। শাওচিং কংরং এর সঙ্গে দেখা করার জন্য বেরিয়ে তো এসেছিল, কিন্তু রাস্তায়ও জ্যামে আটকে গেছিল। এদিকে ততক্ষণে কাউন্টডাউন শুরু হয়ে যায় আর চারিদিকে বাজি ফাটতে শুরু হয়, যেগুলো কংরং শাওচিং এর জন্য অপেক্ষা করতে করতে দেখছিল। এদিকে র্যাঙ্ক তখনও একা একাই বসেছিল, কারণ সে তখনও এটা ডিসাইড করতে পারেনি যে সে কোথায় যাবে। শেষমেশ যখন সে এক্স গার্লফ্রেন্ডের কাছে যাবে ভাবে, সেখানে গিয়ে দেখে যে ওখানে তো কেউই নেই। এদিকে সেঙ্গুয়ান ও কংরংকে হ্যাপি নিউ ইয়ার টেক্সট করবে ভাবে, কিন্তু সাহস করে শেয়ার করতেই পারেনি। আর এইভাবে সবার নিউ ইয়ার আলাদা আলাদা জায়গায় কাটে, কিন্তু কংরং এবং শাওচিং একে অপরের সঙ্গে দেখা করেই নেয়। আর নিউ ইয়ারে ওরা দুজন একসঙ্গে ডিনারও করে আর খুব রোমান্টিক ভাবেই নিউ ইয়ারের দিনটা কাটায়। এদিকে চেং র্যাঙ্গের জন্য অপেক্ষা করতে করতে যখন দোকান বন্ধ করে দেবেই ভাবছিল, তখনই র্যাঙ্গের এক্স গার্লফ্রেন্ড ওখানে চলে আসে। চেং বলে আমি তো দোকান বন্ধ করতে যাচ্ছি, কিন্তু তবুও এক্স গার্লফ্রেন্ড বসে চেংয়ের খাবারগুলোই খেতে শুরু করে, যেটা দেখে চেং ওকে বলে আমি তো খাবারগুলো এঁটো করে দিয়েছি, কিন্তু তবুও র্যাঙ্গের এক্স গার্লফ্রেন্ড খাবার খেতে থাকে। আর তারপর চেং এবং র্যাঙ্গের এক্স গার্লফ্রেন্ড একসঙ্গে ড্রিঙ্কও করে। আর কথায় কথায় ওরা জানতেও পারে যে ওরা দুজনেই আগে অস্ট্রেলিয়ায় থাকতো। রাতে যখন র্যাঙ্ক তার বই দোকানেই ফিরছিল, ওর আওয়াজ শুনে ওর এক্স গার্লফ্রেন্ড ওর সঙ্গে দেখা করতে চলে আসে। আসলে ওর এক্স গার্লফ্রেন্ড তো ওর জন্যই চেংয়ের রেস্টুরেন্টে অপেক্ষা করছিল। এক্স গার্লফ্রেন্ডকে এখানে দেখে র্যাঙ্ক তো প্রথমটাই খুবই অবাক হয়। ওর এক্স গার্লফ্রেন্ড ওকে বলে একবার তুমি আমার জন্য অপেক্ষা করেছিলে, একবার আমি তোমার জন্য অপেক্ষা করেছি,
তাই আমাদের মধ্যে সবকিছুই সমান সমান হয়ে গেল। তো র্যাং ওকে বলে, তোমার এত চিন্তা করার দরকার নেই, কারণ আমার অলরেডি একটা গার্লফ্রেন্ড আছে। এটা বলেই র্যাং ওর মুখের উপরেই দরজা বন্ধ করে দেয়। এদিকে ওদের দুজনের কথাবার্তা দূর থেকে চেঙ্গও শুনতে পাচ্ছিল, আর সে বুঝেই যায় যে এই মেয়েটাই র্যাংয়ের এক্স গার্লফ্রেন্ড। তাই তার তো আবার মন খারাপ হয়ে যায়, আর এইসব কিছুর জন্য র্যাংও খুব আপসেট হয়ে পড়েছিল। পরের দিন সকাল সকালই কংরং তার ক্লায়েন্টের সঙ্গে দেখা করার জন্য চলে যায়, যেখানে সেই মেয়েটি কংরংকে জিজ্ঞাসা করে, তুমি কি সত্যিই আমার কেসটা লড়বে? কংরং এর কিছু বলার আগে সেঙ্গুয়ান এসে ওখানে বলে দেয়, হ্যাঁ আমি তোমার কেসটা লড়বো। আর সেঙ্গুয়ানকে এখানে দেখে কংরং খুব খুশি হয়, কারণ সেঙ্গুয়ানের অনেক এক্সপিরিয়েন্স। তাই সেঙ্গুয়ান যদি কেসটা লড়ে তাহলে কেসটা জেতার চান্স অনেকটাই বেশি। সেদিন হসপিটালে শাওচিং পরপর 2টো সার্জারি করে, আর 2টো সার্জারি করার পর ওর অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে সে বাড়ি ফিরে চাবি দিয়ে দরজাটাও খুলতে পারছিল না। আর কংরং যখন ওকে এই অবস্থায় দেখে তখন সেই শাওচিং এর পকেট থেকে চাবি বের করে দরজা খুলবে ভাবে, কিন্তু এইরকমটা করতে গিয়ে ওর খুব অকওয়ার্ডই লাগে। এত পরিশ্রম হয়ে যাওয়ার পরেও শাওচিং ওর সঙ্গে রোমান্স করা বন্ধ করছিল না, যেটা দেখে কংরং ওখান থেকে চলে যায়। আর কিছুক্ষণ পর যখন ও ফিরে আসে দেখে শাওচিং তো ওখানেই ঘুমিয়ে পড়েছে। কংরংকে তার সেই ক্লায়েন্টের সঙ্গে দেখা করতে যেতে হতো, কিন্তু সে তখনই চেক করে যে শাওচিং এর গায়ে অনেক জ্বর এসছে। তাই ও সেঙ্গুয়ানকে মেসেজ করে জানাবে ভাবে যে সে আজকে আসতে পারবে না, কিন্তু শাওচিং ওকে বলে যে তুমি তোমার কাজ করো, আমি আমার নিজের খেয়াল রাখতেই পারবো। কিন্তু কংরং এর কিছুতেই শাওচিংকে একা ফেলে যেতে ইচ্ছে করছিল না, তাই সে যাওয়ার আগে র্যাংকে মেসেজ করে, আর এখানে এসে শাওচিং এর খেয়াল রাখতেও বলে। র্যাং যখন সাইকেল নিয়ে বেরোচ্ছিল তখনই চেং ওর সামনে আসে, কারণ সে তো ভাবছিল যে র্যাং বোধহয় তার এক্স গার্লফ্রেন্ড জিয়াং এর সঙ্গে দেখা করতে যাচ্ছে। তাই ওকে জিজ্ঞাসা করে যে তুমি কোথায় যাচ্ছ? তো র্যাং বলে, আমি আমার এক্স গার্লফ্রেন্ড নয়, আমি শাওচিং এর খেয়াল রাখার জন্য যাচ্ছি। কিন্তু তবুও চেংয়ের এই কথাটা বিশ্বাস হচ্ছিল না, তাই সে কংরংকে মেসেজ করে এই ব্যাপারে কনফার্ম হয়। সেদিন চেংয়ের রেস্টুরেন্টে খুব বড় একটা অর্ডার আসে, আর অর্ডারটা ডেলিভারি দিতে গিয়ে ও জানতে পারে যে এই অর্ডারটা তো জিয়াং করেছিল। যেটা জানতে পেরেই তো চেং খুব রেগে যায়, কারণ সে যে এবার জানতে পেরে গেছিল যে জিয়াং র্যাংয়ের এক্স গার্লফ্রেন্ড। জিয়াং ওকে বলে যে তুমি তো র্যাংয়ের প্রতিবেশী, তাই তুমি নিশ্চয়ই ওর ব্যাপারে খুব ভালো করে জানো। র্যাং আমাকে কালকে বলছিল তার একটা গার্লফ্রেন্ড আছে, তুমি কি তার ব্যাপারে কিছু জানো? তখন চেং বলে, হ্যাঁ সেই গার্লফ্রেন্ডটা আমি। কিন্তু জিয়াং তো ওর কথা বিশ্বাসই করেনি, আর সে চেংকে এটাও বলে, সত্যি যদি র্যাং তোমার বয়ফ্রেন্ড হয় তাহলে তুমি র্যাংকে এক্ষুনি ডাকো, আর যদি র্যাং চলে আসে তাহলে আমি বিশ্বাস করে নেব যে র্যাং তোমার বয়ফ্রেন্ড। চেং তখন র্যাংকে ফোন করে জানায় যে আমি সাইকেল চালাতে চালাতে পড়ে গেছিলাম, তাই আমার পায়ে আঘাত লেগে গেছে। এটা শুনে র্যাং তখনই চেংয়ের কাছে দৌড়ায়, আর রেস্টুরেন্টে পৌঁছে আগে ও চেংকে পরীক্ষা করতে থাকে যে চেংয়ের কোথায় লেগেছে। কিন্তু ও যখন বুঝতে পারে চেংয়ের কোথাও লাগেনি, ও মিথ্যে কথা বলেছিল, এতে র্যাং খুবই রেগে যায়। আর তখনই জিয়াং ওখানে আসে আর বলে, ও তো তোমাদের রিলেশনশিপের ব্যাপারে কনফার্ম করার জন্য তোমাকে ডেকেছিল। এটা শুনে র্যাং চেংয়ের হাত ধরে চেংকে বাইরে নিয়ে চলে আসে, যেটা দেখে চেং ওকে বলে, জিয়াং যখন এই ব্যাপারে শিওর হতে চাইছে যে আমাদের মধ্যে কিছু আছে নাকি, তুমি তাহলে সবকিছু তাকে ক্লিয়ার করে কেন বলে দিচ্ছ না? এটা শুনে র্যাং উল্টে চেংকেই বকতে থাকে আর বলে, আমি কার কাছে কি বলবো না বলবো সেটা আমার ব্যাপার। আর ওদের দুজনকে এইভাবে ঝগড়া করতে দেখে জিয়াংও বুঝে যায় যে ওদের মধ্যে কোনো সম্পর্কই নেই। কাজ শেষ করে বাড়ি ফেরার সময় কংরং র্যাংকে ফোন করে আর জিজ্ঞাসা করে শাওচিং এখন কেমন আছে। তো উল্টে র্যাং ওকে জিজ্ঞাসা করে যে চেং কোথায়, কারণ এত রাত হয়ে যাওয়ার পরেও চেং রেস্টুরেন্টেই ফেরেনি। এদিকে আমরা চেংকে দেখবো যে কান্নাকাটি করতে করতে তার অবস্থা খারাপ করে ফেলেছিল। তখনই তাকে কংরং ফোন করে আর জানায় যে র্যাং তোমার কথা খুব চিন্তা করছে, আর সেই আমাকে বলেছিল তোমাকে ফোন করতে। সেদিন কংরং এর জন্য একটা পার্সেল আসে, যেই পার্সেলটা জেইনি রিসিভ করেছিল, আর পার্সেলটা খুলে দেখে তার মধ্যে একটা স্কার্ফ রাখা আছে। তখন জেইন ভাবে যে এই স্কার্ফটা বোধহয় শাওচিং কংরং এর জন্য কিনেছে, কিন্তু শাওচিং স্কার্ফটা দেখে বুঝেই যায় যে এটা সেঙ্গুয়ান কংরং এর জন্য কিনেছে। আর ঠিক তখনই কংরং ও শাওচিং এর জন্য স্যুপ নিয়ে ওখানে চলে আসে। তখন শাওচিং ওকে জিজ্ঞাসা করে, সেঙ্গুয়ান কেন তোমাকে এই স্কার্ফটা দিয়েছে? কংরং বলে যে কাল রাতে আমি যখন পরিজ কিনছিলাম আমার স্কার্ফটা নোংরা হয়ে গেছিল, হয়তো সেঙ্গুয়ান তার জন্যই আমাকে স্কার্ফটা কিনে দিয়েছে। এটা শুনে শাওচিং ঘুরিয়ে আবার জিজ্ঞাসা করে, তুমি কেন তার জন্য পরিজ কিনেছিলে? আর ওর এইসব জিজ্ঞাসাবাদ দেখে কংরং খুব বিরক্ত হয়েই ওখান থেকে চলে যায়। আর এতে শাওচিং রেগে জেনকেও বাড়ি থেকে বের করে দেয়, তার সঙ্গে সেই স্কার্ফের বাক্সটাও দিয়ে দেয়। তখনই কংরং তার অ্যাপার্টমেন্টের দরজা খুলে স্কার্ফটা জেনের হাত থেকে নিয়ে নেয়, আর এদের দুজনের ঝগড়াতে বেচারা জেনই ফেঁসে যায়। আর কংরং এবং শাওচিং এর ঝগড়া তো পরের দিন পর্যন্ত গড়িয়ে যায়, যেটা থেকে জেন শাওচিংকে জিজ্ঞাসা করে, তোমরা এখনো কেন সবকিছু ঠিক করে নাওনি? এইটা বলেই সে কংরংকে পটানোর কিছু টিপসও শাওচিংকে দেয়।
কিন্তু শাওচিংও রাগ করেছিল। তাই সে জেনকে বলে কিছুদিন পর যে পরীক্ষাটা হবে তার কিছু প্রশ্ন আমি তোমাকে বলে দিতে পারি, যদি তুমি এক্ষুনি তোমার কাজিনকে ফোন লাগাও তো। এটা শুনেই জেন কংরংকে ফোন করে আর বলে আমি আমার জন্মদিনের পার্টি দিচ্ছি আজকে, যেখানে তোমাকে আসতে হবে। তো এটা শুনে কংরং বলে কিন্তু তোমার জন্মদিন তো পরের সপ্তাহে ছিল তাই না? জেন বলে আরে পরের সপ্তাহে আমার পরীক্ষা চলে আসবে, তাই তো আমি আগে থেকেই আমার জন্মদিন সেলিব্রেট করে নিচ্ছি। এটা শুনে কংরং পার্টিতে যেতে রাজি হয়ে যায়। পরের দিন যখন কংরং পার্টির জায়গায় পৌঁছায় সেখানে শাওচিংও চলে আসে। আর সে যখন ভাবছিল যে জেনকে বাইরে পাঠিয়ে সে কংরং এর সঙ্গে কথা বলে নেবে, তখনই জেনের বাকি বন্ধুরা ওখানে চলে আসে। তাই এখানেও শাওচিং কংরং এর সঙ্গে কথা বলতেই পারেনি। আর এর থেকেও খারাপ তো এটাই হয় যে এদের এখানেও ইনডাইরেক্টলি ঝগড়াই হচ্ছিল। কিছুক্ষণ পর কংরংকে সেঙ্গুয়ান ফোন করে মিটিং এর জন্য ডেকে নেয়, তাই কংরং তো ওখান থেকে চলে যায়। রাতে যখন শাওচিং বাড়ি ফেরে দেখে যে কংরং তখনও পর্যন্ত ফেরেনি, তাই ও চিন্তায় পড়ে জেনকে ফোন করে। আর জেন ওকে বলে যে কংরং এখন চেনের সঙ্গে আছে। তাই শাওচিং আবার চেনকে ফোন করে। চেন শাওচিংকে জানায় আজকে দিনটা ওরা একটা হোটেলে থাকবে। এরপর চেন ফোনটা কংরংকেও দেয়। কংরং তো ফোন ধরে এটাই ভাবছিল যে শাওচিং বোধহয় এবার তাকে সরি বলবে, কিন্তু শাওচিং ওর সঙ্গে অনেক কথা বললেও সরি কিন্তু বলেনি। আর যেটা দেখে কংরং ভীষণ রেগে যায়। ওদের ঝগড়া দেখে চেন হাসতে শুরু করে আর ওকে বুঝিয়ে বলে একটা রিলেশনশিপে জেলাস হওয়া খুবই নর্মাল ব্যাপার, তুমি ব্যাপারটাকে এত বড় কেন করছো? আর তাছাড়াও তোমার বস তোমাকে কেন স্কার্প পাঠিয়েছে? কোথাও তোমার বস তোমাকে পছন্দ করে না তো? আর যদি সত্যিই তোমার বস তোমাকে পছন্দ করে ফেলেছে তাহলে তোমার এটা ক্লিয়ার করে দেওয়া দরকার যে তোমার একটা বয়ফ্রেন্ড আছে। চেংচিং এর এই কথাগুলো শুনে কংরং ভাবে তার এবার শাওচিং এর সঙ্গে সবকিছু ঠিক করে নেওয়া দরকার, সময় করে সেঙ্গুয়ানকেও স্কার্পটা ফেরত দিয়ে দিতে হবে। পরের দিন যখন কংরং ভাবছিল যে শাওচিং এর সঙ্গে কথা বলেই নেবে, তখনই ও দেখে যে লিফট থেকে র্যাং বেরিয়ে আসছে। র্যাং শাওচিং এর কুকুরটাকে হাঁটাতে নিয়ে গেছিল। র্যাং কংরংকে জানায় যে শাওচিং বাড়িতে নেই। শাওচিং যখন একটা অপারেশনই করছিল তখন একটা পেশেন্টের থেকে ওর মধ্যেও ভাইরাস চলে গেছে, তাই তো শাওচিংকে এখন হসপিটালেই থাকতে হবে। আর র্যাং ওকে শাওচিং এর কুকুরের খেয়ালও রাখতে বলে, কারণ তাকে কিছুক্ষণ পরে তার একটা বন্ধুর ব্যাচেলার পার্টিতে যেতে হবে। কংরং যখন এরপর শাওচিং এর অ্যাপার্টমেন্টে যায়, শাওচিং এর আঁকা একটা পেন্টিং দেখতে পায় যেখানে শাওচিং তারই ছবি এঁকে রেখেছিল, যেটা দেখে কংরং এর খুবই খারাপ লাগে যে সে শাওচিং এর সঙ্গে কেন ঝগড়া বাঁধিয়েছিল। এদিকে আমরা চেংচিংকে দেখবো যে সেই ব্যাচেলার পার্টির জন্য তার বারবিকিউ স্টল লাগাচ্ছিল। আর সেই পার্টিতেই হঠাৎই চেং এর সঙ্গে র্যাং এর দেখা হয়ে যায়। র্যাং ওকে জিজ্ঞাসা করে তুমি আমাকে কিছুদিন ধরে ইগনোর কেন করছো? তখন চেংচেং বলে আমি বা এরকম কেন করতে যাব। আর ওদের দুজনের আরো কিছু কথাবার্তা হওয়ার আগে র্যাং এর বন্ধু এসে র্যাংকে ওখান থেকে নিয়ে চলে যায়। র্যাং এর সেই বন্ধুটি সমস্ত কলেজ ফ্রেন্ডকেই ডেকেছিল, তাই জিয়াং ওই পার্টিতে আসে। জিয়াংকে দেখেই র্যাং ওখান থেকে চলে যাবে ভাবে, কিন্তু ওর বন্ধুকে আটকে ওদের দুজনকে একসঙ্গে পারফর্ম করতে বলে, যে এরকম করে ওরা কলেজেও একসঙ্গে পারফর্ম করতো। র্যাং তো প্রথমে এতে রাজিই হচ্ছিল না, কিন্তু ওর বন্ধু ওকে জোর করায় শেষমেশ ও রাজি হয়েই যায়। এরপর যখন ওরা দুজন একসঙ্গে স্টেজে পারফর্ম করে, ওদেরকে একসঙ্গে দেখে চেং খুব আপসেট হয়ে যায় আর সে কান্নাকাটি করতে শুরু করে। পারফরমেন্স শেষ হওয়ার পর যখন র্যাং ওখান থেকে চলেই যাচ্ছিল, তখনই জিয়াং সবার সামনেই র্যাং এর কাছে ক্ষমা চায় আর বলে যে আমারই ভুল ছিল, আমি তোমাকে 7 বছর আগে ছেড়ে চলে গেছিলাম। কিন্তু র্যাং যখন তবুও চলে যাচ্ছিল, জিয়াং ওর পেছনেই যায় আর র্যাংকে ধরে বলে আমি তখন ভেবেছিলাম তোমার থেকেও আমার কেরিয়ার আমার কাছে বেশি ইম্পর্ট্যান্ট, কিন্তু এখন আমি বুঝেছি আমি কি ভুল করেছি। এটা বলেই ও র্যাংকে কিস করার জন্য এগিয়ে যায়, কিন্তু র্যাং ওকে থামিয়ে দেয় আর বলে তুমি তোমার কেরিয়ারে সাকসেস পেয়ে গেছো, কিন্তু আমার জন্য সবকিছু পরিবর্তন হয়ে গেছে। এদিকে চেংচেং তো ভেবেই নিয়েছিল যে আজকে র্যাং এবং জিয়াং একসঙ্গে হয়ে যাবে, তাই ওর এতটাই মন খারাপ ছিল যে ও খুব ড্রিঙ্ক করতে শুরু করে আর পার্টিতে সবাইকেই কনগ্রাচুলেট করতে থাকে। আর ওর এই অবস্থা দেখে র্যাঙ্গি ওর কাছে দৌড়ে যায়। এরপর র্যাঙ্গি ওকে কোলে তুলে ওখান থেকে নিয়ে যেতে শুরু করে। পরে যখন ওরা গাড়িতেই ছিল তখন চেং ওকে কিস করে ফেলে, যেটা দেখে র্যাং ওকে ঘুরিয়ে কিস করে। পরের দিন সকালে যখন চেংয়ের ঘুম ভাঙে সে দেখে সে তো কংরং এর বাড়িতেই আছে। কংরং তো ওকে এটাও বলছিল যে তোমার এতটা ড্রিঙ্ক করা একদমই ঠিক হয়নি। চেং বলে যে আমি এক্ষুনি স্বপ্ন দেখলাম র্যাং আমাকে কিস করছে, কিন্তু সেটা কি করে হতে পারে? র্যাং তো এখন জিয়াং এর সঙ্গে এক হয়ে গেছে। আর এটা বলেই তো চেং কাঁদতে শুরু করে। এইদিকে আমরা র্যাংকে দেখবো যে তখন স্নান করছিল আর আগের দিন রাতের কথা ভেবে সে এটাই ভাবছিল যে আমি এটা কি করে ফেলেছি। চেং কংরংকে বলে আমার না মাঝে মাঝে তোমাকে দেখলে জেলাসি ফিল হয়, কারণ সবাই তোমাদের মতো এতটা লাকি হয় না। আর চেংয়ের এই কথাটা শুনেই কংরং এর শাওচিং এর কথা মনে পড়ে, তাই সে শাওচিংকে ফোনও করে, কিন্তু শাওচিং এর ফোন তখন বন্ধ ছিল। আর পরে যখন ও জিনকে ফোন করে, জিনের কাছ থেকে জানতে পারে শাওচিং এর অবস্থা এখন মোটেও ভালো নয়
আর এটা শুনেই কংরং তো হসপিটালের দিকে দৌড়ায়। হসপিটাল রুমের বাইরেই ওর ডক্টর সেনের সঙ্গে দেখা হয়, যে ওকে বলে শাওজিং এর যে কোনো মুহূর্তেই কিছু একটা হয়ে যেতে পারে। আর এটা শোনার পরেই কংরং শাওজিং এর রুমে যায়। জেইন ওকে বলে তোমাদের দুজনের ঝগড়ার পর থেকে বস সবসময় একটা ডিপ্রেশনে থাকতো, আর তার উপরে কোনো রকম বিশ্রাম না করে একের পর এক সার্জারি করেই চলছিল, তাই তো বসের এই অবস্থা হয়ে গেছে। এইগুলো শুনে তো কংরং কান্নাকাটি করতে শুরু করে। তখনই শাওজিং হঠাৎ করে উঠে পড়ে আর ওকে বলে আরে আমার তো কিছু হয়ইনি। আর ও ঠিক আছে দেখে কংরং ওর উপরে রাগ দেখাতে শুরু করে আর বলে তুমি আমার সঙ্গে এরকম কি করে করতে পারো, আর তুমি কি জানো আমি কতটা ভয় পেয়ে গেছিলাম? আমার আর মিস্টার সেঙ্গুয়ানের মধ্যে কিছুই নেই। শাওজিং বলে আমি এটা আগে থেকেই জানতাম, কিন্তু তুমি আমার ফোন রিসিভ করছিলে না আর টেক্সটেরও রিপ্লাই করছিলে না, তাই আমি বুঝতেই পারছিলাম না যে কি করে তোমার সঙ্গে আবার সবকিছু ঠিক করব। তবুও যখন কংরং রাগ দেখিয়ে ওখান থেকে চলে যাবেই বলছিল, শাওজিং ওকে নিজের কাছে টেনে কিস করে দেয়। আর এইভাবেই ওদের দুজনের মধ্যে সবকিছু ঠিক হয়ে যায়। আর তারপর ওরা দুজন একসঙ্গে সাইক্লিং করতেও যায়। পরের দিন কংরং শাওজিং এর জন্য ব্রেকফাস্ট নিয়ে যায়, কিন্তু তখনই শাওজিং স্নান করে বেরিয়েছিল আর ওর গায়ে কোনো জামাও ছিল না, যেটা দেখে কংরং একটু এম্বারেস ফিল করে। আর তাই তো সে শাওজিংকে বলে এবার তোমার বাড়ির পাসওয়ার্ড চেঞ্জ করে নেওয়া উচিত, না হলে এইরকম ব্যাপার তো বারবারই হতে থাকবে। তারপরেই যখন ওরা দুজন আবারও রোমান্স করতে শুরু করে, তখনই বাইরে থেকে কিছু আওয়াজ ওরা শুনতে পায়। আর বাইরে গিয়ে দেখে যে চেং তার কিছু কাজের জন্য বাইরে বেরোচ্ছিল। কংরং ভালো করেই জানে চেং এর মনের অবস্থা এখন কেমন, কিন্তু চেং ওদের সামনে এমন বিহেভ করে যেন ওর মনে কোনো কষ্টই নেই। তাই তো চেং ওখান থেকে চলে যাওয়ার পর কংরং শাওজিংকে বলে দেখো র্যাংকে বলে দিও যদি সে সত্যিই চেংয়ের সঙ্গে কিছু সম্পর্ক রাখতে না চায় তাহলে যেন সে চেংয়ের থেকে দূরে থাকে। পরের দিন কংরং সেঙ্গনের অফিসে গিয়ে তার দেয়া স্কার্ফটা ফেরত দিয়ে দেয় আর বলে যে আমি এত দামি গিফট নিতে পারবো না। যেটা শুনে সেঙ্গুয়ান বলে তোমার স্কার্ফটা আমার জন্য খারাপ হয়ে গেছিল, তাই তো আমি তোমাকে নতুন একটা গিফট করেছি, তুমি এটা রেখে দাও। কিন্তু কংরং তো এতে না বলেই ওখান থেকে চলে যায়। সেদিনের মিটিং এ সেঙ্গুয়ান সবাইকে জানায় সেই ফ্রড কেসের ব্যাপারে যখন ওরা কোর্টে যাবে তখন সেঙ্গুয়ান তার সঙ্গে কংরংকে নিয়ে যেতে চায়, কারণ কংরং অনেক দিন থেকেই এই কেসটার উপর কাজ করছে। এটা শুনে কংরং তো খুশি হয়ে যায়। আর মিটিং এর পর সে যখন এইসব ব্যাপারগুলো শাওজিংকে বলছিল তখন ওর সমস্ত কথাবার্তাই সেঙ্গুয়ান শুনে নেয়। এদিকে শাওজিং এর ফোন থেকে কংরং এর এইসব কথাবার্তা ক্যাফেতে বসে থাকা সবাই শুনতে পায়, তাই তারা তো কংরংকে পার্টি দিতে বলে। এতে কংরং না বললেও শাওজিং হ্যাঁ বলে দেয়। এদিকে সেঙ্গুয়ান এটাই ভাবতে থাকে যে তার কংরং এর উপর গিভ আপ করে দেওয়া উচিত নাকি তার আরেকবার চেষ্টা করা উচিত। কথা মতো সমস্ত ইন্টার্নরাই একটা রেস্টুরেন্টে পৌঁছে যায়, কিন্তু সেখানে একটা পেশেন্টের ফ্যামিলি এসে ওদের সঙ্গে ঝামেলাই বাঁধিয়ে বসে। তাদের কথা অনুযায়ী যে তাদের ফ্যামিলি মেম্বার হসপিটালে চিকিৎসার জন্য গেছে, অথচ ডাক্তাররা কি করে মজা করতে আসতে পারে। তখন ওরা সবাই সেই পেশেন্টের ফ্যামিলিকে বুঝিয়ে বলে যে আরে ওদেরকে ট্রিটমেন্ট করার জন্য হসপিটালে ডাক্তার আছে, কিন্তু সেই পেশেন্টের ফ্যামিলি কথা না শুনে ওদের সঙ্গে লড়াই করতে শুরু করে। আর ঠিক তখনই শাওজিং ওখানে চলে আসে আর সে ওদেরকে থামাতে গিয়ে সেও এই লড়াইতে যুক্ত হয়ে যায়। আর ব্যাপারটা তো থানা পর্যন্তও পৌঁছে যায়। আর তারপরেই ওখানে কংরং এসে ওদেরকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে যায়। এদিকে আমরা র্যাংকে দেখবো যে তার বন্ধুর বিয়েতে গিফট দিয়ে যখন বেরিয়ে আসছিল তখনই জিয়াং ওর পেছনে আসে আর ওকে বলে যে এই বিয়েতে অনেক পাবলিশারই আসবে আর তাদের সঙ্গে আমি তোমার পরিচয় করিয়ে দিতে চাই, তাতে তোমার বই দোকানের অনেক উন্নতি হয়ে যাবে। কিন্তু র্যাং তো এতে না বলে দিয়েই চলে আসে। রাস্তায় যখন সে একটা কাপলকে ভিডিও বানাতে দেখে তখন তার চেংয়ের কথা মনে পড়ে, কারণ চেঙ্গো তার এইভাবে ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়াতে আপলোড করত। র্যাং চিংকে এতটাই মিস করছিল, চেং যেখানে ম্যাসকট হিসেবে কাজ করছে সেখানেই পৌঁছে যায়। আর সে দেখে যে চেং এখানে খুব ভালোভাবেই কাজ করছে, তাই র্যাং ভাবে যে চেংয়ের তো কিছুই হয়নি, এটা ভেবেই ও ওখান থেকে চলে যায়। কিন্তু আমরা তো ভালো করেই জানি চেং এর মন কতটা খারাপ। পরের দিন কংরং শাওজিংকে হসপিটালের বাইরে ছাড়তে আসে, কারণ শাওজিং এর হাতে আঘাত লেগেছিল যে। আর সে তো শাওজিংকে এটাও জিজ্ঞাসা করে তোমার কেমন লাগছে, আজকে আমি তোমাকে হসপিটাল ছাড়তে এসেছি। তখন শাওজিং বলে এইরকম ড্রাইভার যেন আমি সবসময়ের জন্য পাই। হসপিটালের ভেতরে যাওয়ার পর ও দেখে অনেক রিপোর্টাররাই ওখানে আছে আর সবাই বিভিন্ন ইন্টার্নদেরকে শাওজিং এর ব্যাপারে প্রশ্ন করছে যে সে কিভাবে একটা পেশেন্টের ফ্যামিলির উপর হাত তুলতে পারে। শাওজিং যখন ওদের সঙ্গে কথা বলবে যাবেই ভাবছিল জেন ওকে থামিয়ে দেয় আর বলে এখানে তুমি কথা না বলে ডাইরেক্টরের সঙ্গে দেখা করো, কারণ ডাইরেক্টর তোমার সঙ্গে কথা বলতে চায়। এদিকে আমরা দেখবো হসপিটালের ডাইরেক্টর তো আগে থেকেই রেগে আছে, তাই তো সে শাওজিং এর উপর রাগ দেখিয়ে বলে তুমি কি করে ইন্টার্নদের সঙ্গে মিলে একটা পেশেন্টের ফ্যামিলির উপর হাত তুলতে পারো। শাওজিং তখন ডাইরেক্টরকে সমস্ত কথা খুলে বলে আর বলে যে এখানে ওদের কোনো দোষ নেই। তখন ডাইরেক্টর বলে সেগুলো তো ঠিক আছে, কিন্তু এই ব্যাপারটা যতদিনে ঠান্ডা না হয়ে যাচ্ছে ততদিন তোমাকে সাসপেন্ড করা হচ্ছে।
কংরং যখন এই ব্যাপারে জানতে পারে সে তাড়াহুড়ো করে বাড়ি এসে শাওজিং এর সঙ্গে দেখা করে, কিন্তু শাওজিং তো ওর সামনে একদম নর্মাল বিহেভ করছিল আর কংরংকে বলে যে দেখো আমি তো সবসময় ব্যস্ত থাকতাম, তাই তোমাকে ঠিক করে সময় দেওয়া হয়নি, তাই আমার সাসপেন্ড টাইমে আমি কি কি করতে চাই তার একটা লিস্ট বানিয়ে রেখেছি, আর তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিসটা হলো তোমাকে সময় দেওয়া। এদিকে আমরা চেংকে দেখব যে খুব বেশি পরিমাণে র্যাঙ্কে মিস করছিল, আর র্যাঙ্কের অবস্থা ঠিক একই ছিল। সে বারবার করে চেংয়ের বানানো ভিডিওগুলো দেখছিল, তারপর সে ওই ভিডিওগুলোর কমেন্ট পড়তে শুরু করে, যেখানে লোকেরা এটাই বলেছিল চেং অনেকদিন হলো ভিডিও দিচ্ছে না, তাই আমার মনে হচ্ছে ওর ব্রেকআপ হয়ে গেছে। আর এইসব কমেন্ট পড়ার পর র্যাঙ্ক চেংয়ের সঙ্গে দেখা করবে ভাবে, কিন্তু চেংয়ের কাজের জায়গায় গিয়ে দেখে চেংয়ের জায়গায় অন্য কেউ কাজ করছে। চেং সেদিন তার বাবার সঙ্গে দেখা করে আর বলে তুমি ঠিকই বলেছিলে, আমার দ্বারা দোকান চালানো সম্ভব নয়। তখন ওর বাবা বলে এরকম ব্যাপারটা নয়, কিছু জিনিস তোমার সঙ্গে শুট করে না। কথাটা শুনেই চেং র্যাঙের কথা মনে করে আর বলে তুমি ঠিকই বলেছ, আমরা দুজন একে অপরের জন্যই নই। পরের দিন সকাল সকালে শাওজিং ঘুম থেকে উঠে পড়ে আর সে কংরং এর জন্য ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবকিছুই বানিয়ে দেয়, কারণ কংরং কাজে ব্যস্ত থাকার কারণে ঠিক করে খাওয়া দাওয়াই করে না। এরপর শাওজিং কংরংকে বাড়ির বাইরে ছাড়তেও যায়, বাস স্টপে যেও ও কংরংকে একা ছাড়তে চাইছিল না, তাই তো ওরা দুজনই একসঙ্গে বাসে উঠে পড়ে আর সে কংরংকে তার লভ হার্মে ছেড়ে দেয়। তারপরও যখন ঘড়ি দেখে সে বুঝতে পারে যে মাত্র 8টা বাজে, তাই তো ভাবতে শুরু করে এরপর সারা দিনটা সে কি করে কাটাবে। এদিকে আমরা র্যাঙ্কে দেখবো যে অনেক কিছু ভাবার পর জিয়াং এর কাছে গিয়ে তার দেয়া গিটারটা তাকে ফেরত দিয়ে দেয় আর বলে এইসব কিছুর আর কোনো প্রয়োজন নেই, কারণ তুমি যখন আমাকে ছেড়ে দিয়ে চলে গেছিলে তখন আমি অনেক বছর পর্যন্তই তোমার জন্য অপেক্ষা করেছিলাম, কিন্তু তুমি যখন আবার ফিরে এলে তখন আমি বুঝতে পেরেছি সেই সময়টা শুধুমাত্র তোমার দোষ ছিল না, আমারও অনেক ভুল ছিল, আর তাই তো আমি সেই ভুলগুলো আবারও রিপিট করতে চাই না। এটা বলেই র্যাং ওখান থেকে চলে আসে। তারপর র্যাং চিং এর জন্য একটা ছোট গিফট কেনে, কারণ সে এতদিনে বুঝেই নিয়েছিল যে সে এখন চিংকে পছন্দ করতে শুরু করেছে। আর গিফটটা নিয়ে যখন র্যাং চিং এর দোকানের বাইরে আসে তখন ও বুঝতে পারে যে চিং তার দোকানটা বন্ধ করে দিতে চাইছে, যেটা দেখে র্যাং খুবই অবাক হয়। আর চেংকে দেখার পর ও জিজ্ঞাসা করে তুমি কেন রেস্টুরেন্ট বন্ধ করে দিচ্ছ? চেং বলে কারণ আমি গিভ আপ করে দিচ্ছি, আমার দোকান এমনিতেও ঠিক করে চলতোই না। আর তারপর সে র্যাঙের দেয়া বইটাও তাকে ফেরত দিয়ে দেয়। আর ঠিক তখনই একটা গাড়ি ওখানে চলে আসে, তো চেং ওকে বলে আমার বয়ফ্রেন্ড আমাকে নিতে এসছে, এটা বলেই চেং ওখান থেকে চলে যায়। কিন্তু আমরা দেখতে পাবো যে গাড়ির ভেতরে তো চেংয়ের বাবা ছিল। এদিকে র্যাঙের তো এইসব কথা শুনেই মন খারাপ হয়ে যায়। এদিকে আমরা শাওচিংকে দেখবো যে সারাদিন সময় কাটানোর জন্য পুরো বাড়ি পরিষ্কার করে ফেলে, আর তারপর সে কিছু কাপকেকও তৈরি করে। এরপর সে র্যাংকে ফোন করে সেই কাপকেকগুলো ট্রাই করার কথা বলে, কিন্তু র্যাঙের তো মন খারাপ ছিল তাই সে শাওচিংকে না বলে দেয়। এরপর শাওচিং জেনকে ফোন করে, কিন্তু জেনও তখন খুব ব্যস্ত ছিল। কংরং তার কাজ শেষ করার পর যখন বাড়ি ফিরছিল তখন সে আগে শাওচিংকে দেখতে যায়। শাওচিং তখন ঘুমোচ্ছিল, যে তখনই কংরংকে তার মা ফোন করে তুমি আর শাওচিং একসঙ্গে একবার আমার সঙ্গে দেখা করতে এসো। তাই পরের দিনে ওরা ফ্লাইটে উঠে পড়ে কংরং এর বাড়ি যাওয়ার জন্য, যেখানে কংরং তার ফ্যামিলির ব্যাপারে অনেক কথাই শাওচিংকে বলে আর তার সৎ বাবার কথাও বলে। বাড়ি যাওয়ার পথে কংরং তার বাবাকে দেখতে পায় আর ওর বাবা শাওচিংকে দেখে শাওচিং এর খুব প্রশংসা করতে শুরু করে, যেটা দেখে কংরং বলে তুমি শাওচিংকে দেখে তো আমার কথা ভুলেই গেছো। এটা শুনে ওর বাবা বলে আমি তো তোমাকে প্রায়ই দেখি, কিন্তু আমি আমার স্বনির্লকে প্রথমবার দেখছি। এরপর যখন ওরা বাড়ি যায় তখন শাওচিং তো সবার জন্য ডিনার তৈরি করতে শুরু করে, আর শাওচিং এত সুন্দর রান্না করতে পারে দেখে কংরং এর বাবা ওর ফ্যান হয়ে যায়। ডিনার করার সময় কংরং এর বাবা শাওচিংকে অনেক ড্রিঙ্ক করিয়ে দেয়। আসলে কংরং এর বাবা শাওচিংকে পরীক্ষা করছিল, আর ডিনারের পরও ওরা দুজন একসঙ্গে কথাবার্তাও বলে, যেখানে কংরং এর বাবা বলে আমরা কংরংকে অনেক ভালোভাবে মানুষ করেছি আর ছোটবেলা থেকে অনেক আদরেও রেখেছি। এটা শুনে শাওচিং বলে তুমি চিন্তা করো না, আমি কংরংকে ভালোভাবেই ডাকবো, আর আমি তো কংরংকে ছোটবেলা থেকেই পছন্দ করি। এরপর কংরং শাওচিংকে লাভার্স পয়েন্ট দেখাতে নিয়ে যায়, যেটা দেখে শাওচিং বলে তুমি তো নিশ্চয়ই এখানে আগেও এসছো। তখন কংরং বলে না, এটা আমি প্রথমবার এলাম, তাও তোমার সঙ্গে। যেটা শুনে শাওচিং বলে আমিও এইরকম জায়গায় প্রথমবার এসেছি। এটা বলেই সে কংরংকে কিস করে। পরের দিন ওরা দুজন একসঙ্গে খুব মজা করে, আর তারপরে যখন ওরা আবার শহরে ফেরার জন্য ফ্লাইটে ওঠে তখনই জেন কংরংকে ফোন করে আর বলে যে সেই পেশেন্টের ফ্যামিলি শাওচিং এর ওপর কেস করে দিয়েছে। আর যেটা জানতে পেরে কংরং তো খুবই চিন্তায় পড়ে যায়। এদিকে শাওচিংকেও তার বাড়ি থেকে গ্র্যান্ডমা ফোন করছিল, তাই শাওচিং সেদিন বাড়ি যায়। আর তারপর ওর বাবা ওর সঙ্গে ভিডিও কল করে ওকে খুব বকতে শুরু করে। তখনই গ্র্যান্ডপা ওখানে চলে আসে, আর সে যখন শাওচিং এর বাবাকে থামানোর চেষ্টা করছিল তখনই র্যাং এসে গ্র্যান্ডপাকে নিয়ে চলে যায়, কারণ সে চাইছিল শাওচিং যাতে খুব ভালো করে তার বাবার কাছ থেকে বকা খায়। কিন্তু তখনই আবার গ্র্যান্ডমা চলে আসে আর শাওচিং এর বাবাকে বলে অনেক হয়েছে, তুমি অনেক বকে নিয়েছো, এবার তুমি আমার সঙ্গে কথা বলো। আর গ্র্যান্ডমা কিছুক্ষণ কথা বলার পর ফোনটা কেটে দেয়।
ওরা যখন বাড়ি ফিরে যাচ্ছিল গ্র্যান্ডমা ওদের দুজনকে দুটো টিফিন বক্স দেয়। শাওচিংকে বলে এটা তুমি কংরংকে খাইয়ে দিও, আর র্যাংকে বলে তুমি এটা চেংচেংকে দিয়ে দিও। র্যাং এতে না বললে গ্র্যান্ডপা ওকে একটা ছুরি দিয়েই মারে, আর তাই তো এবার র্যাংও রাজি হয়ে যায়। শাওচিং বাড়ি ফিরে কংরংকে তার গ্র্যান্ডমার বানানো খাবার খেতে দেয়। খেতে খেতে কংরং জানায় কেননা আমি তোমার কেসটা হ্যান্ডেল করি। এটা শুনে শাওচিংও রাজি হয়ে যায়। ওরা দুজন যখন কথাবার্তায় বলছিল জেন শাওচিংকে ফোন করে আর বলে যে তোমার কেসের ব্যাপারে আজকে হসপিটালে মিটিং হয়েছিল, আর ডিটেলস জানতে চাইলে কালকে তোমাকে হসপিটালে আসতে হবে। পরের দিন অফিসে গিয়ে কংরং সেঙ্গুয়ানকে শাওচিং এর কেসটা নিতে বলে, কিন্তু এতে সেঙ্গুয়ান রাজি হয়নি, কারণ এর আগে সে কোনোদিন মেডিকেল ডিসপিউটের কোনো কেসই লড়েনি। আর সে তো কংরংকে এটাও বলে বসে তুমি তোমার পার্সোনাল কারণের জন্য এই কেসটা আমাকে নিতে বলছো। এটা বলেই সে তার অফিসে চলে যায়। কিন্তু অফিসে গিয়ে ও ভাবে যে আমি বোধহয় একটু বেশি শুনিয়ে দিয়েছি কংরংকে, তাই তো সে কংরংকে আবার অফিসে ডেকে পাঠায় আর বলে যে শাওচিং এর কেসটা আমি দেখে নিচ্ছি, কিন্তু তুমি তোমার অনলাইন সেই ফ্রডের কেসটার ব্যাপারে বেশি করে নজর দাও। এতে কংরং তো খুব খুশি হয়। এদিকে শাওচিং যখন হসপিটালে যায় ডাইরেক্টর ওকে জানায় যে সেই পেশেন্টের ফ্যামিলি শুধুমাত্র তোমাকে নয় হসপিটালের ওপরেও কেস করেছে, তাই তোমাকে আরো কিছুদিনের জন্য সাসপেন্ড করে দেওয়া হয়েছে। আর তারপর যখন ও হসপিটাল থেকে বেরিয়ে আসে তখনই কংরং ওকে টেক্সট করে আর বলে ল ফার্মে এসে তুমি তোমার কেসের ব্যাপারে সেঙ্গুয়ানকে সবকিছু বলে দিয়ে যাও। শাওচিং যখন অফিসে আসে তখন সেঙ্গুয়ান তো ওকে দেখে একটুও খুশি হয়নি, কারণ ওরা দুজন যে একে অপরের লাভ রাইভাল ছিল। কিন্তু এরপরেও সেঙ্গুয়ান শাওচিং এর সমস্ত কথা রেকর্ড করে নেয়। এরপর শাওচিং এবং কংরং যখন কথাবার্তায় বলছিল ওদের দুজনের ফোনেই ফোন চলে আসে। শাওচিংকে র্যাং ফোন করেছিল আর কংরংকে চেং। চেং কংরংকে একটা শপিং মলে নিয়ে যায় আর সেখানেও খুব মজা করতে শুরু করে। আসলে সে র্যাংয়ের থেকে মুভ অন করার চেষ্টা করছিল। এদিকে আমরা র্যাংকে দেখবো যে শাওচিং এর বাড়িতে বসেছিল। শাওচিং র্যাংকে জিজ্ঞাসা করে তোমার এবং চেং এর মধ্যে কি হয়েছে। র্যাং বলে চেং এর এখন নতুন বয়ফ্রেন্ড আছে, যেটা শুনে শাওচিং বলে দেখো কত তাড়াতাড়ি উন্নতি করে ফেলেছে, কিন্তু তুমি তো সারা জীবন সিঙ্গেলই থাকবে। কথাটা শোনার পরেই র্যাং ওখান থেকে চলে যায়। পরের দিন কংরং এবং সেঙ্গুয়ান সেই পেশেন্টের ফ্যামিলির সঙ্গে দেখা করতে যায়। কথাবার্তা বলার পর ওরা সেই কেসটা তুলে নিতে রাজিও হয়ে যায়, কিন্তু তার পরিবর্তে তারা শাওচিং এর কাছ থেকে অনেক রকম কম্পেনসেশনের দাবি করে। এটা শুনে কংরং বলে তোমাদেরকে কোনো রকম কম্পেনসেশন দেওয়াই হবে না, কারণ সেদিন ঝামেলাটা তোমরাই শুরু করেছিলে। এতেও যখন ওই পেশেন্টের ফ্যামিলি রাজি হচ্ছিল না তখন সেঙ্গুয়ান রেগেই বলে তোমাদের সঙ্গে তো তাহলে আমাদের কোর্টে গিয়েই কথা হবে। এটা বলেই ওরা যখন চলে যাচ্ছিল পেশেন্টের ফ্যামিলি কংরংকে দাঁড় করায় আর বলে শাওচিংকে গিয়ে বলে দিও সামান্য ক্ষতিপূরণ না দেওয়ার জন্য ওর কেরিয়ারটাই নষ্ট হয়ে যাবে। আর ওখান থেকে যাওয়ার সময় ওদের মধ্যে ছেলেটি কংরংকে এমনই ধাক্কা দেয় যে কংরং তখনই হাতের উপর ভর করে পড়ে যায়, আর তার ফলেই তো ওর হাতটা ফ্র্যাকচারও হয়ে যায়। এই ব্যাপারে যখন শাওচিং জানতে পারে সে তাড়াহুড়ো করেই হসপিটালে চলে আসে, আর তারপর সে নিজেই কংরং এর হাতে প্লাস্টার করতে শুরু করে, যেটা দেখে জেন বাকি ইন্টার্নদেরকেও ডেকে পাঠায় আর বলে দেখো এখানে কত রোমান্টিক সিন চলছে। শাওচিং এর এটা ভেবে খুব খারাপ লাগছিল যে তার কেসের জন্য কংরং এর আজকে এই অবস্থা। এরপর শাওচিং কংরংকে তার বাড়িতে নিয়ে যায়। কংরং তাকে বলতে শুরু করে আগের বারের মতো আমাকে তোমার অবজারভেশনে থাকতে হবে না, আমার একটা হাতে ফ্র্যাকচার হয়ে গেলেও আর একটা হাত ঠিকঠাক আছে। কিন্তু তারপরে যখন ও খাওয়া শুরু করে তখন ও বাম হাত দিয়ে ঠিক করে খেতেই পাচ্ছিল না, যেটা দেখে শাওচিং ওকে খাইয়ে দেয়। এরপর কংরং যখন স্নান করতে যায় কোনোরকম করে ও স্নান তো করেই ফেলে, কিন্তু ওর বাথরোবটাও ঠিক করে বাঁধতে পারছিল না, যেটা দেখে শাওচিং ওর বাথরোব বাঁধতে ওকে সাহায্য করে আর বাথরোবটা খুব টাইট করেই বাঁধে যাতে এটা খোলার সময়ও শাওচিং এর দরকার পড়ে। তারপর কংরং তার নিজের রুমে চলে যায়। এদিকে শাওচিং রুমের বাইরে বসে বসে কিছু বই পড়তে শুরু করে। তখনই সে রুম থেকে কিছু আওয়াজ শুনতে পায়, যেটা শুনে ও রুমের মধ্যে যায় আর বুঝতে পারে কংরং এর হাতে ব্যথা হচ্ছে, তাই সে কংরংকে একটা পেন কিলারও দেয়। আর তারপর শাওচিং কংরং এর পাশেই কিছুক্ষণ বসে থাকে। পরের দিন সকাল থেকেই চেং ওর বাড়িতে চলে আসে। কিছুক্ষণ পর কংরং রেডি হয় অফিসে যাওয়ার জন্য। তখন চেং ওকে বলে যে এই অবস্থায় তুমি অফিসে কেন যাচ্ছ। কংরং বলে অনলাইন ফ্রড কেসের হিয়ারিং কিছুদিনের মধ্যেই হবে, তাই সে এইরকম সময়ে অফিস কামাই করতে চায় না। কংরং যখন অফিসে পৌঁছায় আর সেঙ্গুয়ান ওকে এই অবস্থায় দেখে তখন সেঙ্গুয়ান ওকে বলে যে তুমি শুধুমাত্র অনলাইন ফ্রড কেসের ব্যাপারেই বেশি খেয়াল রেখো, শাওচিং এর কেসটা আমি অন্য কাউকে দিয়ে দেবো। যেটা শুনে কংরং এর মনটা একটু খারাপ হয়ে যায়। সেদিন র্যাং চিং এর সঙ্গে কথা বলে আর ওকে বলে যে আমি এখন তোমাকে খুব মিস করছি, যেটা শুনে চিং চিং বলে তুমি কি আমাকে বোকা ভাবো যে আমি তোমার এই মিষ্টি মিষ্টি কথায় আবারও ভুলে যাব। এইটা বলেই চিং যখন ওখান থেকে চলেই যাচ্ছিল র্যাং ওকে ওর কাছে টেনে নেয় আর জিজ্ঞাসা করে তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে। আর চিং এর কিছু উত্তর দেওয়ার আগে এই র্যাং ওকে কিস করে ফেলে। সেদিন রাতে কংরং চিংকে ভিডিও কল করে। কংরংকে দেখে ওর মনে হয় যে কংরং এর আজকাল মুডটা খুব ভালো আছে, যেখানে কংরং বলেই দেয় যে হ্যাঁ র্যাং আমাকে ফাইনালি প্রপোজ করেছে। কংরং এর ওয়াইফাই কাজ করছিল না, তাই সে শাওচিং এর ওয়াইফাই এর পাসওয়ার্ড চায় আর পাসওয়ার্ডে এটাই লেখা ছিল কংরং তুমি তো আমাকেই বিয়ে করবে।
যেটা দেখে কংরং তো হাসতেই শুরু করে আর তারপরে সে শাওচিংকে কিসও করে, যেটা থেকে শাওচিং ওকে ঘুরিয়ে কিস করে। এদিকে কংরং এইটা জানতে পারে যেই রেস্টুরেন্টে শাওচিং এবং সেই পেশেন্টের ফ্যামিলির ঝামেলা হয়েছিল সেই রেস্টুরেন্টের বাইরে একটা গাড়ি দাঁড়িয়েছিল, আর গাড়ির ড্যাশ ক্যাম থেকে ওরা সেই পেশেন্টের ফ্যামিলির বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে পারবে। আর কথাটা জানতে পেরে কংরং সেই গাড়ির মালিকের ব্যাপারে খোঁজ খবর নেয় এবং মালিকের ব্যাপারে সবকিছু জানার পর তাকে ফোন করে গাড়ির ক্যামেরার ফুটেজগুলো চায়। কিন্তু ওপাশ থেকে লোকটি ভাবে যে তাকে কেউ ফ্রড কল করেছে, তাই সে কংরংকে বলে তোমার যদি ওই ফুটেজগুলো দরকার হয় তাহলে তুমি সাংহাই এসে আমার সঙ্গে দেখা করো। আর লোকটি যেদিন ওকে সাংহাই ডাকে সেদিনই কংরংয়ের সেই ফ্রড কেসের হিয়ারিং ছিল। কিন্তু কংরং তো শাওচিং এর জন্য তার নিজের কেরিয়ারকে গিভ আপ করেও সাংহাই যাওয়ার জন্য রেডি হয়ে গেছিল, যেটা জানতে পেরে সেঙ্গুইন তো খুবই রেগে যায়। সে শাওচিং এর সঙ্গে দেখাও করে আর বলে যে তোমার জন্য কংরং তার কেরিয়ারের এত বড় একটা অপরচুনিটি মিস করে সামান্য একটা প্রমাণ নেওয়ার জন্য সাংহাই চলে যাচ্ছে। আমি যদি তোমার জায়গায় থাকতাম কংরংকে কখনোই এরকম করতে দিতাম না। সেঙ্গুয়ানের কাছ থেকে এই ব্যাপারটা জানতে পেরে শাওচিং এয়ারপোর্টে চলে যায় আর সে কংরংকে খুঁজতেও শুরু করে। আর কংরংকে খুঁজে পাওয়ার পর সে বলে আমি সেই পেশেন্টের ফ্যামিলিকে সমস্ত রকমের কম্পেনসেশন দিতে রাজি, কিন্তু তুমি এইভাবে তোমার কেরিয়ারের উপর গিভ আপ করতে পারো না। কংরং বলে তুমি যদি ওই পেশেন্টের ফ্যামিলিকে ক্ষতিপূরণ দিতে রাজি হয়ে যাও তাহলে তো সবাই এটাই ভাববে যে তুমি কিছু ভুল করেছিলে। শাওচিং বলে এরকম লোক ভাবলে আমার কিছু যায় আসে না। যেটা শুনে কংরং বলে তোমার জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে আমি তার জন্য এইরকম প্রমাণ জোগাড় করতে যেতাম, কারণ যে কোনো কিছু ভুল করেনি তাকে কি করে আমি দোষী হতে দিতে পারি। আর কংরং এর অনেক বোঝানোর পর শাওচিং ওকে সাংহাই যেতে দিতে রাজি হয়। আর সাংহাই যাওয়ার পরেই কংরং সেই ফুটেজটাও পেয়ে যায়। তাই তো পরের দিন এসেই সেই পেশেন্টের ফ্যামিলিকে ভিডিওটা দেখায়, যে ভিডিওতে এটা স্পষ্ট ছিল যে সেই পেশেন্টের ফ্যামিলি প্রথম লড়াই শুরু করেছিল। আর কংরং তো ওদেরকে এটাও বলে যে এই ফুটেজটা যদি আমি কোর্টে গিয়ে দেখাই তাহলে তোমরা যে ক্ষতিপূরণটা নিতে চাইছিলে সেটাই তোমাদেরকে শাওচিংকে দিতে হবে। আর এরপর কংরং হসপিটালে যায়, কারণ তার হাত এতদিনে ঠিক হয়ে গেছিল আর সে তো তার হাতের প্লাস্টারটা খোলার জন্যই হসপিটালে গিয়েছিল। তারপর এরা দুজন একসঙ্গে শপিংও করতে যায়। আর শপিং করার পর ওরা হাঁটতে হাঁটতে কংরং এর ল ফার্মের বাইরেই চলে যায়। আর সেই ল ফার্মের বাইরে দাঁড়িয়েই ওরা দুজন রোমান্স করতে শুরু করে। আর ওদেরকে এই অবস্থায় দেখে সেঙ্গুয়ানের মন খারাপ হয়ে যায়। সেদিন যখন কংরং বাড়ি ফেরে ও জানতে পারে যে পেশেন্টের ফ্যামিলি শাওচিং এর উপরে থাকা কেসটা তুলে নিয়েছে, যেটা জানতে পেরে কংরং তো খুব খুশি হয়। এদিকে শাওচিং ও ডাইরেক্টর ইয়ানের কাছ থেকে এইসব ব্যাপার জেনেই নেয়। তাই তো ওরা খুশি হয়ে একে অপরকে ফোন করে এবং দুজনে এটা ডিসাইড করে এই খুশিতে তারা একটা পার্টি করবে। তাই তো ওরা সবাই মিলে সেদিন সন্ধ্যায় একটা রেস্টুরেন্টে যায়। রাতে যখন কংরং একাই শুয়েছিল সেভাবে সে শাওচিং এর সঙ্গে দেখা করতে যাবে, কারণ এখনো তো ততটা রাত হয়নি। শাওচিং তার অ্যাপার্টমেন্টের দরজা খুলে কংরংকে বলে কি ব্যাপার, এত রাতে তুমি আমার বাড়িতে এসছো, এটা তো ভালো ব্যাপার নয়। যেটা শুনে কংরং বলে আমি তো তোমার কাছে কিছু ওষুধ আনতে এসেছি। এরপর শাওচিং কংরংকে তার রুমে নিয়ে যায়, ওর কানে দুটো এয়ারপড পরিয়ে ওর মাথায় এমনই ম্যাসাজ করে যে কংরং তো সেখানেই ঘুমিয়ে যায়। পরের দিন সকালে যখন কংরং এর ঘুম ভাঙে সে খুবই এম্বারেস ফিল করে। তাই তো সে চুপি চুপি রুম থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু শাওচিং ওকে দেখেই ফেলে আর বলে যে তুমি উঠে পড়েছো, বসো আমি তোমার জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি। কিন্তু তবুও কংরং সেখান থেকে যেতে শুরু করে। আর ও যখন দরজা খোলে দেখে যে দরজার বাইরে জেন এবং হসপিটালের কিছু ইন্টার্ন ওখানে এসছে। আসলে আবার শাওচিং হসপিটালে ফিরে যাবে তাই তারা শাওচিংকে ওয়েলকাম করতে এসেছিল। ওরা কংরংকে শাওচিং এর অ্যাপার্টমেন্টে এত সকালে দেখে সবাই তো কংরংকে মিসেস ওয়েন বলে ডাকতে শুরু করে। যেটা দেখে কংরং ওদেরকে বলে আরে আমি যখন ব্রাশ করছিলাম তখন আমার বাড়িতে জল আসা বন্ধ হয়ে যায়, তাই তো আমি শাওচিং এর বাড়িতে এসেছিলাম এইটা চেক করার জন্য যে ওর বাড়িতে ঠিকঠাক জল আসছে নাকি। এইটা বলেই তো খুব এম্বারেস ভাবেই ওখান থেকে চলে যায়। বাড়ি যাওয়ার পরেও সে এটাই ভাবতে থাকে যে না জানি এই ইন্টার্নগুলো আমার ব্যাপারে হসপিটালে কি কি গসিপ করবে। আর তাই তো সে সব ইন্টার্নরা শাওচিং এর বাড়ি থেকে চলে যাওয়ার পর সে বাড়ি থেকে বেরিয়ে আসে। শাওচিংকে জিজ্ঞাসা করে তুমি এইসব কিছু ইচ্ছে করেই করেছো তাই না? শাওচিং ওকে বলে তোমার কাছে কিছু প্রমাণ আছে? পর ওরা বাচ্চাদের মতো লড়াই করতে শুরু করে। সেদিন যখন শাওচিং হসপিটালে যায় তখন হসপিটালের সবাই ওকে খুব ভালো করেই ওয়েলকাম জানায়। এমনকি যেই পেশেন্টের ফ্যামিলি ওর উপর কেস করেছিল তারাও ওকে গিফট পাঠায়। সেদিন হসপিটালে গিয়ে শাওচিং জানতে পারে যে ওদের হসপিটাল থেকে একটা টিম সেই জায়গাতে পাঠানো হবে যেখানে কিছুক্ষণ আগে ভূমিকম্প হয়েছে, ফলে সেখানকার মানুষেরা আহত হয়ে পড়েছে। আর তাই তো ওদের হসপিটাল থেকে একটা টিম পাঠানো হবে। সেই টিমের মধ্যে শাওচিং, ডক্টর সেন এবং জেইনও ছিল। আর এই ব্যাপারে যখন কংরং জানতে পারে তখন সে শাওচিং এর প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র নিয়ে হসপিটালে চলে আসে। কংরং এর শাওচিং এর থেকে আলাদা হতে খুব কষ্টই হচ্ছিল, কারণ যে জায়গায় ওদেরকে পাঠানো হচ্ছিল সে জায়গায় ওদেরও যখন খুশি কিছু হয়ে যেতে পারে।
পরের দিনে টিভিতে নিউজ দেখে কংরং শাওচিং এর ব্যাপারে আরো বেশি চিন্তা করতে শুরু করে। তাছাড়াও সেখানে নেটওয়ার্কের এত সমস্যা যে কংরং শাওচিং এর সঙ্গে কথা বলতেও পারছে না। তাই সে নিজেই ভেবে ফেলে যে ভলেন্টিয়ার হিসেবে সেও ওই জায়গায় চলে যাবে। তাই কংরং অফিস থেকে ছুটি নিয়ে সেই ক্ষতিগ্রস্ত জায়গায় পৌঁছে যায়, যেখানে এখনো পর্যন্ত মাঝে মাঝে ভূমিকম্প হচ্ছিল। সেখানে গিয়ে কংরং সবাইকে সাহায্য করতে শুরু করে। আর সে তো এই আশাই ছিল এখানে নিশ্চয়ই তার সঙ্গে শাওচিং এর দেখা হয়ে যাবে। কিন্তু এইভাবে অনেক দিনই কেটে যায় আর ওর সঙ্গে শাওচিং এর দেখাও হয়নি। এদিকে আমরা শাওচিংকে দেখব যে এই ভূমিকম্পের মাঝখানেও সার্জারি করেই চলছিল, আর কন্টিনিউয়াস সার্জারি করতে করতে ওর অবস্থাও খারাপ হয়ে যাচ্ছিল। একদিন তো এরকমই হয় যে শাওচিং বাইরে দাঁড়িয়েছিল আর কংরং এর বাস ওর সামনে দিয়ে চলে যায়, কিন্তু ওরা দুজন কেউ কাউকেই দেখতে পায়নি। কিন্তু বাসটা কিছুটা যাওয়ার পর আবার যখন ভূমিকম্প শুরু হয় তখন ওরা বাস থেকে নেমে পড়ে। তারপর যখন কংরং একটা বাচ্চাকে বাঁচাতে যায় সেখানেই ওর শাওচিং এর সঙ্গে দেখা হয়ে যায়, আর ওরা দুজন মিলে বাচ্চাটাকে বাঁচিয়ে নিয়ে আসে। কিন্তু দুজনের কিছু কথা বলার আগে শাওচিংকে সাহায্যের জন্য কেউ ডেকে নিয়ে চলে যায়। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন শাওচিং তার টেন্ট থেকে বেরিয়ে আসে, দেখে যে কংরং তো আগে থেকেই বাইরে আছে। সে কংরংকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কেন এলে? কংরং বলে, তোমার সঙ্গে দেখা করার জন্য আর ঠিক করে কথা বলার জন্য। শাওচিং তারপর ওকে জড়িয়ে ধরে। তারপর ওরা দুজনে একসঙ্গে খুব ভালো সময় কাটাচ্ছিল। কিন্তু তখনই শাওচিংকে আবার কেউ ডেকে পাঠায়। যাওয়ার আগে শাওচিং কংরংকে কিস করে যায়। এটা ওর জন্য গুড বাই কিস ছিল, কারণ কংরং পরের দিনই ফিরে যাবে। কিন্তু পরের দিন যাওয়ার জন্য যখন ওরা রেডি হয় তখন জানতে পারে সামনের রাস্তা ব্লক হয়ে আছে, তাই ওদেরকে আরো একদিন এখানে থাকতে হবে। যেটা জানতে পেরে কংরং তো খুব খুশি হয়, কারণ পরের দিনই ওরা একসঙ্গে সবাই শহরে ফিরে যাবে। এরপর কংরং এবং শাওচিং একসঙ্গে শহরে ফিরে আসে, আর ওদের দুজনের এইরকম ভালো কাজের জন্য ওরা তো অ্যাওয়ার্ডও পায়। তারপর যখন ওরা একসঙ্গে বাড়িই ফিরছিল শাওচিং কংরংকে কিস করবে ভাবে, কিন্তু তখনই জেইন ওখানে চলে আসে। জেন আসলে কংরংকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার জানাতে এসেছিল, আর সে তার জন্য একটা ক্যালেন্ডারও এনেছিল, যেই ক্যালেন্ডারে সে শাওচিং এর অনেক রকম ছবি লাগিয়ে রেখেছিল। জেন চলে যাওয়ার পর ওরা যখন আবারও কিস করবে ভাবে তখনই র্যাং চলে আসে। আসলে র্যাং শাওচিংকে তার কুকুরটা ফেরত দিতে এসেছিল। তারপর ওরা দেখে যে র্যাং তো ওদের সঙ্গে শাওচিং এর অ্যাপার্টমেন্টে যাচ্ছে, তাই শাওচিং এবং কংরং এর অ্যাপার্টমেন্টে গিয়ে কিস করবে ভাবে। কিন্তু সেখানে চেং আগে থেকেই ছিল কংরংকে ওয়েলকাম করার জন্য, আর এইভাবেই ওদের কিস করার স্বপ্নটা স্বপ্নই থেকে যায়। তারপর যখন ওরা ডিনার করতে বসে তখন শাওচিং কংরংকে জানায় যে এবারে নিউ ইয়ারে তোমাকে বাড়ি যেতে হবে না, তোমাকে আমি আমার বাড়িতে নিয়ে যাব। যেটা শুনে কংরং তো নার্ভাস হয়ে যায়, কারণ সে তো এটাই ভাবছিল যে শাওচিং এর পরিবার যদি তাকে অ্যাকসেপ্ট না করে তো। পরের দিনই ও শাওচিং এর সঙ্গে শাওচিং এর বাড়িতে যায়, যেখানে চেং এবং র্যাং আগে থেকেই ছিল, আর তারপর ওরা সবাই মিলে খুব মজা করে। সেদিন শাওচিং এর বাবা মাও বিদেশ থেকে ফিরে আসে, আর তারা এবার থেকে এখানেই থাকবে প্ল্যানিং করে রেখেছিল। তাদের কংরংকেও খুব পছন্দ হয়ে যায়। শাওচিং এর মা কংরংকে বলে, শাওচিং সবসময়ই তোমাকে খুব মিস করতো। যেটা শুনে কংরং তো খুব খুশি হয়। ট্রেডিশন অনুযায়ী পরের দিন ওদের ফ্যামিলি মেম্বারকে নিজেদের নাম লিখতে হতো, যেখানে শাওচিং নিজের নামের পাশে কংরং এর নামটাও লিখে ফেলে। তখন গ্র্যান্ডপা ওকে বকতে থাকে আর বলে, তোমার এরকম করাটা মোটেও ঠিক হয়নি। তখন শাওচিং বলে, আরে এত চিন্তা কেন করছো? কংরং তো কিছুদিন পরে আমার ফ্যামিলি মেম্বারই হয়ে যাবে। আর ওদের নামের পাশে আরো দুটো নাম লেখা ছিল, যে নামগুলোর ব্যাপারে কেউ কিছুই জানতো না। জিজ্ঞাসা করলে জানা যায় যে শাওচিং তাদের বাচ্চাদের নামও ঠিক করে রেখেছে। আর যেহেতু পরিবারের সবাই এখানে উপস্থিত তাই ওদের বিয়ের ডেটও ফিক্সড করে দেওয়া হয়। তারপর থেকে জোর কদমে শুরু হয় ওদের বিয়ের প্রস্তুতি, যেখানে ওরা কেউই কংরংকে কাজ করতেই দিচ্ছিল না। আর তারপর ওদের প্রথমে ট্রেডিশনাল ভাবে বিয়ে হয় এবং পরে তাদের ফাইনাল ওয়েডিং সেরিমনিও কমপ্লিট হয়ে যায়। বিয়ের পর ওরা দুজন হানিমুনেও যায়, আর এরপর অনেক বছর পরের ঘটনা দেখানো হয়। কংরং এখন খুব ভালো একজন উকিল হয়ে গেছে, যে সবার কাজে সাহায্য করে। এদিকে জেনকে দেখবো যে তার ইন্টার্নশিপ কমপ্লিট করার পর একজন ভালো ডাক্তার হয়ে গেছে। এদিকে আমরা শাওচিংকে দেখবো যে বাড়িতে রান্না করছিল। তখনই কংরং বাড়িতে আসে আর শাওচিংকে জানায় যে সে প্রেগনেন্ট, কিছুদিনের মধ্যেই ওদের টুইনস হতে চলেছে। যেটা শুনে শাওচিং তো খুব খুশি হয়। এই ব্যাপারে শাওচিং র্যাংকে ফোন করে জানায়। তখন র্যাং খুশি হয়ে চেংকে বলে, আমি কিছুদিনের মধ্যে গ্র্যান্ডপা হতে চলেছি। যেটা শুনে চেং বলে, তাহলে আমি গ্র্যান্ডমা হতে চলেছি? তো র্যাং বলে, সেটা কি করে সম্ভব, আমাদের তো এখনো বিয়ে হয়নি। আর কথাটা শুনে চেং আপসেট হয়ে যায়। এখানেই র্যাং চেংকে প্রপোজ করে। এইভাবে ওরা দুজনও এক হয়ে যায়। এদিকে আমরা আরো কিছু বছর পরের ঘটনা দেখব, যেখানে শাওচিং এবং কংরং এর খুব কিউট টুইনস হয়েছিল। আর এইরকম হ্যাপি এন্ডিং এর সঙ্গেই এই পুরো ড্রামাটা শেষ হয়ে যায়। থ্যাংক ইউ।